everyone, welcome to Silly Point and ঈদের পরে আবার আমরা ব্যাক করেছি। শাহানুর ভাইয়া তো মানে কষ্টে আছে, আর্সেনালের জার্সি পরে থাকলেও মুখে হাসি মনে কষ্ট, কারণ তার টিম এবার ইউরোপাও খেলতে পারতেছে না। তাও উনি আর্টেটাকে সাপোর্ট করে যাচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, লাইক আফটার অল দ্য টেস্ট series in the Sri Lanka is now in Bangladesh and we are going to play the ODI series against them and সেগুলো নিয়ে আজকে কিন্তু কথা বলতে চলে এসেছি আমরা। শাহানুর ভাই যথারীতি আছে আমাদের সাথে, কিন্তু সাজ্জাদ ভাই কিছুক্ষণ পরে জয়েন করবে। অলরেডি অনেক কমেন্ট চলে আসছে, সো ওয়েলকাম টু দ্য শো শাহানুর ভাই। থ্যাংক ইউ তৌসিফ। আর আচ্ছা, তোমার এখানে ইকো হইতেছে ফর সাম রিজন। চলে গেছে ইকো চলে গেছে। অলরাইট, গ্রেট। সো যেটা আর কি বলতে হবে সেটা হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশে এখন শ্রীলঙ্কা যেহেতু খেলবে, হোয়াট আর দ্য চান্সেস বাংলাদেশে, সেটা নিয়ে একটু কথা বলবো। প্লাস আছে একটা খুব মজার প্রেস কনফারেন্স কিন্তু ছিল তামিম ইকবালের। অ্যাজ ইউজুয়াল তামিম যখন একটা প্রেস কনফারেন্স করে তখন কোনো না কোনো একটা ইন্টারেস্টিং কোট বের হয়, যেটা নিয়ে জার্নালিস্টরাও মজা পায়, যেটা নিয়ে মানুষও খুব মজা পায়। আজকেরটা ছিল হচ্ছে রনি ভাই, আরিফুল ইসলাম রনি ভাই যখন কোশ্চেন করছিল তামিমকে তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে, and he got pissed off. মানে not at Ronnie Bhai per se, but he just got pissed off যে ভাই, I have been asked this question over and over again for last 5 years. It has been for last 5 years, I think, right? After 2015 World Cup, 2016 এ যখন সে ইন্ডিয়া, পাকিস্তান and সাউথ আফ্রিকার এগেইনস্টে হোম সিরিজ গুলো ভালো করলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করলো, এরপরে যখন হচ্ছে কাইন্ড অফ লাইক তার ওই অ্যাঙ্করিং রোলটা নিয়ে ওই ডট বল এন্ড স্ট্রাইক রেট, অল দিস থিংস কেম আপ, সে অলওয়েজ হ্যাজ বিন কোয়েশ্চেনড अगेन এন্ড अगेन যে কি মানে কেন। আর স্পেশালি আই থিঙ্ক 2019 ওয়ার্ল্ড কাপের পরে তার এটা নিয়ে আরো বেশি মানে মানুষ কথা বলছে। লাইক সিমিলার কাইন্ড অফ ব্যাটিং অ্যাপ্রোচ কিন্তু 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিল, রাইট? সেখানে কিন্তু সে ভালো করছে। He got a century against England, he got a century against Australia, almost got a century against Australia. I think it was in 98 or around that. I think I forgot the runs. Main কথা কি, আমার নাম্বার দিয়ে যায় আসে না। I don't follow, I don't give a shit about statistics. আমার কথা কি যে একটা মানুষ, একটা মানুষকে যখন একটা প্রশ্ন বারবার করা হয় সেটার উত্তর দেয় এবং এটার উত্তর দিলে তখন মানুষ আবার এটা নিয়ে হাসে। সো হি ইজ লাইক যে আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আর কোনো কোশ্চেন আমি চাই না, বিকজ এটা নিয়ে মিডিয়াতে যখনই লেখা হয় এটা নিয়ে মানুষের ট্রোল হয়। এখন তাদের তো মিডিয়া ফেস করতে হবে, সো একটা পর্যায়ে তারা নিশ্চয়ই অতিষ্ঠ হয়ে যায় মানুষের টক্সিসিটির জ্বালায়। সো ওইটাই আর কি, যে ওইটা অ্যাভয়েড করার জন্য সে আসলে এটা বলছে। দ্যাটস ওয়ান থিং। আর মেইন কথা কি, যে এই প্রেস কনফারেন্সে হোয়াট আই আন্ডারস্টুড ইজ অনেকের অনেক প্রশ্ন ছিল, ঠিক আছে, বাট একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি বুঝলাম, যে দ্য টিম ইজ আন্ডার আ লট অফ প্রেসার, মানে তামিম ইজ আন্ডার আ লট অফ প্রেসার। হ্যাঁ, যে এটা এখন আমরা তামিমের কিন্তু দেখতে হবে ইটস জাস্ট হিজ সেকেন্ড সিরিজ, তার মাত্র সেকেন্ড সিরিজ এজ ক্যাপ্টেন, কিন্তু তাকে কিন্তু দেখে মনে হচ্ছে যে হি ইজ আন্ডার আ লট অফ প্রেসার। এবং সে বারবার প্রেস কনফারেন্সে বলতেছে যে উই হ্যাভ টু স্টেপ আপ, উই হ্যাভ টু ডু মাচ বেটার। তার মানে কি, যে হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ হাউ হিজ টিম ডিড ইন দ্য সিরিজ ইন নিউজিল্যান্ড। সো ওই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা যেন তারা ওভারকাম করতে পারে সেটার জন্য। সো যখন সে বলতেছে যে উই হ্যাভ টু ডু বেটার, আমাদের বোলাররা আসছে, সাকিব মুস্তাফিজ ইজ ব্যাক, ইউ নো হি ইজ এক্সপেক্টিং সামথিং ফ্রম দেম, এটা তো আছে। মিরাজকে সে বারবার বলতেছে যে ওয়ার্ল্ডের নাম্বার 5 বোলার। সো he's trying to hype up his bowlers but also trying to tell them যে এই লোক তোমাদের এই র‍্যাঙ্কিং তোমরা পাইছো, সো মেক শিওর দ্যাট ইউ পারফর্ম লাইক ইওর র‍্যাঙ্কিং, ঠিক আছে। এখন দেখা যাক কে কতটুকু কি করতে পারে। I think প্রেসারটার পেছনে রিজন কি, after he got the captaincy, even after the World Cup, যখন শ্রীলঙ্কা ট্যুর করলাম যেটাতে মাশরাফি ছিল না, he took the rest, ওই সময় থেকে শুরু করে যদি আমি টিল নাও বলি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাকে তো আমরা ওইভাবে কাউন্ট করতেছি না, কারণ ওইখানে অবভিয়াসলি আমাদের কোনো ভালো টিম ছিল না। ওয়েস্ট ইন্ডিজ অতটা ভালো টিম নিয়ে আসে নাই, তাই না? ওইখানে ফাইট করার মতো কিছু ছিল না। রিয়েল অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে নিউজিল্যান্ড থেকে। সো ও কিন্তু একটা সিরিজও, মানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা বাদ দিলে একটা সিরিজও কিন্তু জিতে নাই। মানে ওই শ্রীলঙ্কাতে আমরা যখন ট্যুর করলাম ওডিআইতে আফটার 2019 ওয়ার্ল্ড কাপ, সেখানে একটা ম্যাচও আমরা জিততে পারিনি, হোয়াইট ওয়াশ হয়েছি, খুব বাজেভাবে হোয়াইট ওয়াশ হয়েছি।
আফটার দ্যাট নিউজিল্যান্ডে গেলাম, নিউজিল্যান্ডে ফার্স্ট ওডিআইতে মোটামুটি যাও মানে কি বলবো যে ফিল্ডিং এর ইসের খেলাতে তো আমরা অন্যদিকে চলে গেলাম, ঠিক আছে, মানে যতটুকুই ভালো পারফর্ম করছিলাম ফিল্ডিং এর কারণে ততটাই আমরা পিছিয়ে গেছি। সো ওইখান থেকেও সে কিন্তু হোয়াইট ওয়াশ হয়ে আসছে। নাও রাইট নাও ইজ দ্য শ্রীলঙ্কান ট্যুর, এন্ড এই শ্রীলঙ্কা ট্যুরে মানে শ্রীলঙ্কা যখন বাংলাদেশে ট্যুর করতেছে, শ্রীলঙ্কা টিমটা কিন্তু অতটা খারাপ শেপেও না। মানে ওরা যখন ইংল্যান্ডের এগেইনস্টে খেললো, ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে খেললো, এভরিওয়ান প্রিটি মাচ ডিড গুড, মানে একদম খারাপও খেলে নাই এবার ভালোও খেলে নাই। সো লাইক এখন যদি এই শ্রীলঙ্কা ট্যুরটাতে সে অ্যাটলিস্ট একটা ম্যাচ জিততে না পারে, ধরে নিলাম যদি আবারও হোয়াইট ওয়াশ হয়ে যায়, ইটস গোয়িং টু বি প্রিটি টাফ ফর হিম, ঠিক আছে। দ্যাটস ওয়াই হি ইজ ফিলিং দ্যাট আর্জেন্সি, আই থিঙ্ক, যে আমার জিতা লাগবে বা আই নিড টু উইন, আই নিড টু ব্যাগ আ সিরিজ অ্যাটলিস্ট ব্যাগ আ সিরিজ, দেন লুক ফরওয়ার্ড। মানে এটা টিমের নিজে ক্যাপ্টেনের কি বলবো, ক্যাপ্টেনের কনফিডেন্স বাড়ানোর জন্য হইলেও কিন্তু একটা সিরিজ জেতা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় মাঝে মাঝে। আই থিঙ্ক তামিম ওই প্রেশারটা পার্সোনালি ফিল করতেছে যে at least one series I need to win first, then আমি ওইটা নিয়ে এক্সপেরিমেন্ট বা ওইটা নিয়ে আমি কিভাবে টিম করব, লিড করব, সেগুলো একটা বোঝা যাবে। আমার পার্সোনালি মনে হয় কি যে ও একটু হইলেও ও ডিসঅ্যাপয়েন্টেড টিম নিয়ে, এট দ্য ওয়ে দ্য টিমস পারফর্ম। সো সেটাই সে আর কি বলতে চাচ্ছে যে ইফ দ্য টিম পারফর্মস টু देयर এবিলিটি, তাইলে ভালো কিছু আসতে পারে, মানে দে ক্যান উইন। টিম যদি অ্যাবিলিটি ওয়াইজ পারফর্ম না করে, দেন ইউ নো ইটস আ ডিফারেন্ট স্টোরি। ইন আ পয়েন্ট অফ সেন্স এটা তো সব সময় ঠিক আছে, মানে যে কোনো টিমের ক্ষেত্রে একটা টিম যদি তাদের যে পটেনশিয়ালিটি বা যে অ্যাবিলিটি নিয়ে আসে এটা নিয়ে যদি পারফর্ম না করে, অবভিয়াসলি সেখানে রেজাল্ট আসাটা পসিবল। সো মানে আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে আফটার দ্যাট কোভিড, মানে 2019 ওয়ার্ল্ড কাপের পরে আমরা ওই জিম্বাবুয়ে সিরিজ খেললাম, এরপরে যে কোভিড এর কারণে অফ হইলো, এইটাতে ক্রিকেটে ফেরার পরে লাইক আমি যদি ব্যাটিং এর কথা বলি, 2019 ওয়ার্ল্ড কাপে কিন্তু আমাদের ব্যাটিং মোটামুটি ভালো ছিল, মানে সাকিব আগায় দিছে, বাট মুশফিকও টাচে ছিল। হ্যাঁ, মানে ওইখান থেকে তামিম মোটামুটি ভালোই ব্যাট করছে, সৌম্য কিছু কুইক স্টার্ট দিছে, বাট আফটার দ্যাট জিম্বাবুয়ে সিরিজ এন্ড অল দ্য কোভিড স্টাফস, আই থিঙ্ক ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের যদি কথা বলি, সেখানে কিন্তু ব্যাটসম্যানদের তেমন একটা কাজ করা লাগে না, কারণ আমাদের যে বোলাররা ছিল, মানে পেসার বলি স্পিনার বলি, ওরাই কিন্তু অলমোস্ট 80% কাজ করে দিছে। আমাদের টার্গেট গুলো ছিল খুবই ছোট ছোট কিছু টার্গেট। হ্যাঁ, তো ওইখানে আই থিঙ্ক ব্যাটসম্যানদের ওই কাজ করার যে পয়েন্টটা, ওইটা ওইভাবে হয় না। সো ব্যাটসম্যানরা কিন্তু অন টাচে নাই। মুশফিক কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও যদি আমি শুরু করি, টেস্ট বলি বা ওয়ানডে বলি, কোনোটাতে কিন্তু ওইভাবে পারফর্ম করে নাই, মানে দ্য ওয়ে হি ইউজুয়ালি ডাজ, সে কিন্তু ওইভাবে পারফর্ম করে নাই। মানে হি ইজ দ্য মোস্ট সলিড ব্যাটসম্যান উই হ্যাভ আফটার তামিম। আই থিঙ্ক তামিম এন্ড মুশফিক দে আর সলিড ব্যাটসম্যান। সো ওইখান থেকে কিন্তু ওইভাবে মুশফিক পারফর্ম করে নাই, নাইদার ডিড লিটন, নাইদার যদি আমি শান্তকে ফ্রিতে খেলাইছি ফেল করছে, সৌম্য ফেল করছে। সো সবাই কিন্তু এরকম একটা রাফ প্যাচের ভেতর দিয়ে গেছে। সো রাইট নাও এই শ্রীলঙ্কান টিমের এগেইনস্ট আই থিঙ্ক ব্যাটিংটা সব থেকে চ্যালেঞ্জিং হবে। বোলিং এ আমরা কিন্তু ভালো করতেছি, নিউজিল্যান্ডে গিয়েও কিন্তু বোলিং ভালো করছে, রাইট, ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে। সো আই থিঙ্ক ব্যাটারদের সব থেকে বেশি এইখানে প্রেশারটা এই কারণে, মানে তামিমের নিজেও যেহেতু ব্যাটার একজন, সো ওইটা একটা প্রেশার আছে, পাশাপাশি অন্যান্য যারা আছে তাদেরটাও কিন্তু ওভারকাম করতে হবে, না হলে কিন্তু শ্রীলঙ্কাতে ব্যাকফায়ারের অনেক চান্সেস থাকে। আচ্ছা, এনিওয়েজ আই থিংক আমাদের কমেন্ট অনেক চলে আসছে, তো আমরা মানে গোলাম রাব্বি খানের কমেন্টগুলো একবারে করে আমরা অন্যান্য কমেন্ট করে যাব। ইয়া, আচ্ছা, আমি বাংলাদেশের নিউ লোক টেস্ট টিম নিয়ে বেশি এক্সাইটেড। এই টেস্টটা ইনশাআল্লাহ ইন ফিউচারে অ্যাব্রোডেও টেস্ট জিতবে ইনশাআল্লাহ। তাসকিনের লিডে স্ট্রং একটা বিল্ড হচ্ছে। He is also hoping that, and he also added that leg spinner Zubair Likon and Minhazul Afridi টিমে আসলে স্পিন অ্যাটাকটা আরো অনেক মাইটি হবে ইনশাআল্লাহ। হোপ Likon will come back very soon. Okay, he's thinking that Zubair Likon will also come back. He also added that I don't know yeah, গোলাম রাব্বি আছে তাসকিনকে খুব বেশি সিলেক্টেড কিছু ওডিআই ম্যাচে খেলা যাবে, পার্টিকুলারলি अगेंस्ट মাইটি অপোনেন্টস। তাসকিন এন্ড ইবাদতকে টেস্টের জন্য অলওয়েজ রিল্যাক্স থাকতে হবে। ইভেন্চুয়ালি told that তাসকিন, সেকেন্ড কমেন্টটা আবারও সেমই ছিল। এন্ড লাস্টলি হি অ্যাডেড দ্যাট তাসকিন, ইবাদত, রাহি, শরীফুল, হাসান মাহমুদ, মুগ্ধ এন্ড খালেদ আর বাংলাদেশ নিয়ার ফিউচার পেস অ্যাটাক ফর টেস্ট। স্ট্রং একটা পেস অ্যাটাক ক্রিয়েট হচ্ছে ইনশাআল্লাহ গ্র্যাজুয়ালি, which is satisfactory. Okay, he was hoping all about the test pacers.
MD Likon Khan Likon is saying that 3 number position নিয়ে হজও বড় লো. He also added that আমাদের লিটন সৌম্য এখনো ট্যালেন্ট হয়ে পানি খাচ্ছে. Okay. Manazir Islam is saying BCB have given another chance to Mossadegh. Do you think he deserves this chance? Okay, very good question. Very good question. We can talk about this. To me personally, ওকে যদি আমি খেলাই দেন আমি পার্সোনালি চাবো হচ্ছে ও কিন্তু টপ অর্ডারের ব্যাটসম্যান, ঠিক আছে? ওকে আমরা জোর করে হার্ড হিটার করছি, ওকে আমরা জোর করে লাইক নিচের দিকে খেলাইতে চাচ্ছি ইন 2019 ফ্রম 2019 স্পেশালি। ও যখন আমার মনে আছে ডিপিএল এ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী হয়ে যখন খেললো, আবাহনীতে ওকে ডাউন দা অর্ডারে খেলানো হলো, ওইখানে সে মানে তাকে নতুন একটা রোল দেওয়া হলো, ফিনিশারের রোল, মানে সে হার্ড হিটিং করে কিছু রান নিয়ে নিবে। ওই টিমে সে ক্যাপ্টেনও ছিল। ওইখান থেকে কিন্তু তার ওই জায়গাটাকে স্পেশালাইজ করানোর একটা চেষ্টা। বাট ওই ডিপিএল এর আগ পর্যন্ত যদি তার ফার্স্ট ক্লাস ক্রিকেট ক্যারিয়ার দেখি বা ন্যাশনাল টিমের ইয়াটাও দেখি, সে টপ অর্ডারের দিকে খেলছে, মানে ন্যাশনাল টিমে না, মানে প্রিমিয়ার লিগ। সো এখন কথা হচ্ছে ইন নাম্বার 5, মানে এই কোশ্চেনের সাথে আপনার কাছে আমার কোশ্চেন, ইন নাম্বার 5 আমরা মোহাম্মদ মিথুনকে অনেকদিন ধরে ট্রাই করতেছি, ঠিক আছে? সো মাহমুদুল্লাহকে আমরা উপরে উঠাবো না, বিসিবি মাহমুদুল্লাহকে ফিনিশার রোলেই রাখবে, এটা মোটামুটি আমরা বুঝে ফেলছি। সো নাও মাই কোশ্চেন ইজ নাম্বার 5 এ মোহাম্মদ মিথুনকে ড্রপ করে কি মোসাদ্দেককে ইনক্লুড করা যায় কিনা? করা তো যায়, বাট মাই পয়েন্ট ইজ যে মোসাদ্দেককে হঠাৎ করে মানে লাইক এখন যে ন্যাশনাল টিমে না হইলে এর আগে হোয়াট ইজ হিজ প্রিপারেশন, হোয়াট ইজ হিজ রেকর্ড, ফার্স্ট ক্লাসে কতটুকু কি করছে, এটাও তো দেখতে হবে। লাইক ওয়াই ইজ হি সাডেনলি ইন দ্য মিক্স, এর আগে যখন মানে এতদিন কুই ছিল, কি পারফর্ম করে সে আবার ব্যাক করছে, মানে এই জিনিসটা তো দেখতে হবে। I think one journalist, I'm not sure কে, সামির রহমান মাহিদ হবে খুব সম্ভবত, he wrote about মোসাদ্দেকের ইনক্লুশনটা, যে এটা নিয়ে কথা বলা তো উচিত যে where is he coming from, and what performance has he done to get this position. So আমার যেটা মনে হয় যে টিমের I don't mind seeing মোসাদ্দেক, but like you said তৌসিফ, যে তুমি তাকে কিন্তু একটা টেস্ট প্লেয়ার হিসেবে দেখেন, উই বেয়ারলি সিন হিম প্লে টেস্ট, আর ওয়ান ডে তে এখন যে টিমটা নিচ্ছে, মানে মোসাদ্দেক ইজ নট দ্য প্লেয়ার যে মানে আমাদের বাংলাদেশ টিমের এট দিস মোমেন্ট যে আমাদের টপ 5 প্লেয়ারের মধ্যে ওডিআই টিমে। সো ওই টপ 5 প্লেয়ারের পারফর্ম করতে হবে, এন্ড বাকি যারা মানে when I say top 5 I mean তামিম, সাকিব, মুশফিক, দেন বোলিং মুস্তাফিজ, হ্যাঁ, and আমি মিরাজকেও এর মধ্যে, বা লেটস সে লিটনকে আমি এর মধ্যে রাখি, ঠিক আছে? সো এই পাঁচজন পারফর্ম করে, দ্য রেস্ট হ্যাভ টু পারফর্ম অ্যারাউন্ড দিস প্লেয়ার্স। সো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখন ডু ইউ থিংক হি ডিজার্ভস দিস চান্স, এটাই আর কি। আই এম নট শিওর ইফ হি ডিজার্ভস দিস চান্স, সে এই চান্সটা পাওয়ার জন্য হোয়াট হ্যাজ হি অ্যাকচুয়ালি ডান, সে মানে কি করে এই সিলেকশনের জায়গাটা পাচ্ছে, এটা খুবই বড় একটা কোশ্চেন, and this is something that doesn't have an answer at this moment. আমরা কিন্তু কাইন্ড অফ যেটা বলেন টেস্টের কথা আমরা বলছিলাম, শ্রীলঙ্কার আগে যখন আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলছি তখন আমরা মোসাদ্দেকের একটা কথা বলছিলাম, এন্ড লাইক ফ্যানদের মানে আবেদনগুলি বা ফ্যানদের নিবেদনগুলি এটাতেই কি বিসিবি কাইন্ড অফ লাইক নিউজিল্যান্ডে ওডিআই এন্ড টি20 ট্যুরে মোসাদ্দেককে ইনক্লুড করলো টেস্টের জায়গায় ওয়ানডে টি20তে, এন্ড রাইট নাও হি ইজ अगेन ইন দ্য ওডিআই সাইড। শ্রীলঙ্কাতে যখন আমরা ট্যুর করি তখন দেয়ার ওয়াজ নো মোসাদ্দেক। সো it eventually shows that actually BCB is also in a kind of dilemma. They actually don't know যে আমি পার্টিকুলারলি কোন প্লেয়ারকে কোন জায়গায় খেলাবো। দেখেন লিটনকে আমি ওয়ান ডেতে সবসময় ওপেন করাচ্ছি, ওকে ফাইন। আমি কিন্তু যখন ওয়ার্ল্ড কাপ খেলছি লিটনকে আমি নাম্বার 5 এও একবার খেলছি, নাম্বার 5 এ খেলানোর পরে তাকে আবার পরে যখন আমরা ইন্ডিয়ার এগেইনস্টে খেলতে গেলাম, সরি যখন আমরা হচ্ছে আফগানিস্তানের এগেইনস্টে খেলতে গেলাম তখন আবার তাকে আমরা ওপেন করাইছি। সো দিস ইজ কাইন্ড অফ লাইক ব্যাটিং অর্ডার নিয়ে সৌম্য ইজ অ্যানাদার এক্সাম্পল, যে কিনা ওপেনার, 1 ডাউন, দেন নাম্বার 5, দেন নাম্বার 6, 7, আবার ওপেনার,
একই ভাবে মানে এই জিনিসগুলো তো পার্টিকুলারলি শো করে ইটস নট অ্যাবাউট দ্য মানে প্লেয়ারদের প্রবলেম যদি থাকে 60% বাকি 40% বিসিবি ইজ ক্রিয়েটিং সো eventually like same thing is happening with Mossadegh I think like ওকে নিয়ে বিসিবি শিওরই না যে কি করাতে চায় he doesn't deserve his position BCB sure হোক আর না হোক ও এই পজিশনটা কিভাবে when somebody like Rabbi Kamrul Rabbi right Yasir Rabbi Yasir Rabbi right somebody like Yasir Rabbi ও যেরকম মানে দলের আশেপাশে থেকেও কোনো চান্স পাচ্ছে না and then all of a sudden Mossadegh last 2019 he played and in the last 2 years তার কোনো আহামরি পারফরম্যান্স নাই so you can say যে he is a player in decline so ওর মানে এই সময় এই মুহূর্তে ওকে কি বিবেচনা করে আনলো in place of somebody like Rabbi that makes no sense it's an injustice to somebody like Rabbi for instance anyways Tawhidul Islam I need to find some positivity in my life the way Ghulam Nabi bhai finds positivity in our test based attack we all do মানে উনি যতটা আশাবাদী শুরুতে দেখে মনে হলো বাংলাদেশ ক্রিকেটে সামনে অনেক ভালো সময় আসবে আমাদের টেস্ট বোলিং এটাই মানে I was just checking on this stat এটা নাইম আর কি বের করছিল যে সাকিব has the third best average among batsmen that batted at number 3 in ODIs and ওই লিস্টে Viv Richards ছিল so when we saw like Viv Richards ওই আমলে had an average of 57 58 almost 57 and a half so ওই আমলে যদি এটা থাকতে এখনকার চুলে যদি সে ব্যাটিং করতো সে তো মানে একটা ইন্টিমিডেটিং ক্যারেক্টার ছিল ইউ উড হ্যাভ torn our bowling মানে লেটস সে বাংলাদেশের বোলিং ফেস করতে ইউ উড হ্যাভ torn our bowling to shreds ঠিক আছে বিকজ এমনিতে ওই সময় the fast bowlers had a bit of aggression about them আমাদের গুলিতে তো ওটা নাই সো ওই সময় যে বডি লাইন বাউন্সার আসতো মানে সেই বডি লাইন বাউন্সার গুলোকে সে যেভাবে ডেল করছে এখন তো বডি লাইন বাউন্সার বলি বা যে কোনো নরমাল বাউন্সারই তো রেস্ট্রিকশন চলে আসছে তাই না সো এইখানে তো ইজিলি সে কি করতো মাই গুডনেস আচ্ছা সাইদুর রহমান যে হচ্ছে ইয়েন স্মিথ আর ইয়েন বিশপ as far as commentary goes that's such a difficult question আমার কাছে পার্সোনালি লাগে personally if I were to say আমার কাছে from a play by play role I like Ian Bishop from a color commentary role I like Ian Smith মানে আপনার কথা সাথে সিমিলার বাট মানে ওইটাই ইয়ান বিশপ ইজ কাইন্ড অফ লাইক অ্যানালিসিস এর যদি যাই টেকনিক্যাল অ্যানালিসিস এর দিকটা ইয়ান বিশপ একটা খুব ভালো ইনসাইট দেয় মাঝে মাঝে কিছু গেমের ইনসাইটস গুলো খুব ভালো দেয় অন দ্য আদার হ্যান্ড ইয়ান স্মিথ ইজ সামওয়ান যে কিনা মানে পুরা গেমটাকে লাইক এক্সাইটমেন্টে ভরায় ফেলতে পারে মাঝে মাঝে বাংলাদেশের কি আয়ারল্যান্ডের সাথে কোন সিরিজ আয়ারল্যান্ড বুলস এসে খেলে গেছে বাংলাদেশের ইমার্জিং টিমের সাথে ইওর সেকেন্ড ফেভারিট টিম খোঁজ রাখেন না কেন তৌসিফ ভাই গ্লো করতেছে সাব করতেছে ফারান বলে যে কায়েসপুরের সাথে এই ছলনার মানে কি আই মিন কায়েসকে কেনই বা ইনক্লুড করা হয়েছে ইন দ্য ফার্স্ট প্লেস লাইক আজকে তো আমাদের গ্রুপে পোস্ট করা হয়েছে রাইট যে মানে পোলে ইমরুল কায়েসকে কি নেওয়া উচিত কিনা honestly we're still stuck with Imrul Kais we're still stuck with cricket in ওই যে একসময় আমরা ইংল্যান্ডকে হারাইতাম না ওয়ার্ল্ড কাপে নকআউট করে দিছিলাম 2015 ওয়ার্ল্ড কাপে ওই সময়কার ক্রিকেট আর এখনকার ক্রিকেট কিন্তু সেম না একটু ইভলভ করছে ক্রিকেট একটু ডাইনামিক লাগে প্লেয়ার টপ অর্ডারে সো আমি কেন সৌম্য আর লিটনকে নিয়ে আমরা কেন পারসিস্ট করব কারণ ওরা যেদিন ভালো খেলে ওরা যদি 40 বল খেলে তাইলে ওরা 40 বলে 30 রান করে না 20 রান করে না ওরা 40 বলে 40 করে 45 করে মাঝে মধ্যে 50ও করে তো ওই জন্যই আমি কিন্তু লিটন বা সৌম্যকে ওই সুযোগটা দিব যেটা আমি মানে লেটস বি ফেয়ার ইমরুল কায়েস তার মানে লিমিটেশন ওয়াইজ যতটুকু করার তার ক্যারিয়ারে করছে বাট it's time to get better players at the top order সাজ্জাদ আমাদের সাথে জয়েন করছে সাজ্জাদ do you agree or disagree what you feel ইমরুল কায়েসকে আচ্ছা প্রথমেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং দিয়ে হ্যাঁ দেরি করলাম এইজন্য আজকে একটু সরি সালামি দিতে গেছিল আর কি সালামি দিবে সবাই হ্যাঁ তৌসিফ তোমার বিকাশ নাম্বারটা দাও নাই আমাকে তোমার জন্য আমি 2 টাকা রাখছিলাম বরাদ্দ আমি তো ভাই পাবলিকলি রাখছিলাম আপনি 2 টাকা দিতেন আমি তো পাবলিকলি বিকাশের ওই কিউআর কোডটা লিখেছিলাম স্টোরিতে আমাকে সেলিব্রেট দিতে আপনি দিলেন না হ্যাঁ তুমি আমাকে
এটা সমস্যা না, আমি দরকার হলে 2 টাকার সাথে আরো 2 টাকা বাড়ায় 4 টাকা করে দিব। আচ্ছা যাও রাউন্ড ফিগার 5 টাকা করে দিব, ঠিক আছে? একটা ঝালমুড়ি খাইতে তো পারবো, সমস্যা কি? তুমি আমাকে আজকে মেসেঞ্জারে তোমার বিকাশ নাম্বার দিবা। ওকে, যে মায়াবী হাসিটা দিছে 5 টাকা পাওয়ার পরে ভালো অ্যামাউন্টে সালামি দিছে, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি। আচ্ছা, যেটা নিয়ে কথা হচ্ছিল আর কি, এটা মানে খুবই স্বাভাবিকভাবেই ইমরুল কায়েসকে প্রাথমিক স্কোয়াডে ডাকার পরে ফাইনাল স্কোয়াডে প্রথম 2 ওয়ানডের জন্য নেওয়া হয়নি, সো এটা নিয়ে কথা উঠবেই। হ্যাঁ, এটা নিয়ে কথা উঠবে। এখানে দুইটা জিনিস, একটা শানুর যেটা বললা যে আই টোটালি অ্যাগ্রি, তো এইখান থেকে হচ্ছে ইমরুল কায়েসের 5 নম্বর ব্যাটসম্যান হিসেবে দলে চান্স পাওয়ার একমাত্র লজিক হইতে পারে ক্যাপ্টেন চায়, ঠিক আছে? সো ক্যাপ্টেনের আলাদা প্ল্যান থাকতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমরা লাস্ট এপিসোডে আমি তো একটা স্কোয়াড দিছিলাম 16 সদস্যের স্কোয়াড, আমার স্কোয়াডেও কিন্তু ইমরুল কায়েস ছিল না, ঠিক আছে? কিন্তু ক্যাপ্টেন চাইলে যে কোনো কিছু, ক্যাপ্টেনের কোনো একটা প্ল্যান থাকতে পারে। আমরা ওয়ার্ল্ড কাপের আগে যেমন দেখেছি মাশরাফির চাওয়াতে সাব্বিরকে নিষেধাজ্ঞা ভেঙে নিয়ে আসা হলো, তো দ্যাটস এ ডিফারেন্ট থিং যে ক্যাপ্টেনের যদি নির্দিষ্ট প্ল্যান থাকে। আর আমার কাছে আরেকটা জিনিস একটু মনে করতে হবে, দুটো জিনিস আমি এখানে আরেকটা বলতে পারি। এক হচ্ছে যে আই এম নট এ বিগ ফ্যান অফ মোহাম্মদ মিঠুন, কিন্তু লাস্ট 3টা ওয়ানডের মধ্যে মোহাম্মদ মিঠুনের একটা 50 আছে, হ্যাঁ, এবং 50-র পরে সে একটাই ওয়ানডে খেলছে, খুব জঘন্য, সে মিঠুনের মতোই ইনিংসটা খেলছিল থার্ড ওয়ানডেতে, তার আসল সত্তায় আবার ফিরে গেছে। বাট সেকেন্ড ওয়ানডেতে নিউজিল্যান্ডে সে যে ইনিংসটা খেললো, এই ইনিংসটার পরে আসলে তাকে আরেকটু সুযোগ দেওয়া উচিত, এটা সে ডিজার্ভ করে। তাকে বাদ দিলে আরো আগেই যদি বাদ দিয়ে ফেলতো আমার কোনো কথা ছিল না, কিন্তু এই মুহূর্তে তাকে বাদ দেওয়াটা আমার কাছে মনে হয় একটুখানি অন্যায় হয়ে যেত। আর আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, যেহেতু ইমরুলকেও ডাকা হয়েছে এবং ইমরুল নিজেও বলেছেন, এবং আমরা ইট ওয়াজ প্রিটি ক্লিয়ার যে ইমরুলকে নিয়ে নাম্বার 5-এ ক্লিয়ার প্ল্যান আছে তামিমের। তো আমরা তো জানি না যে নেটে কি হয়েছে, এমনও হতে পারে যে নেটে মিঠুন পারফর্ম বেটার দেন ইমরুল। নেটে একটা আছে না, অনেকে হয়তো বলতে পারে যে প্র্যাকটিস ম্যাচে মিঠুন ভালো খেলে নাই, প্র্যাকটিস ম্যাচ তো জাস্ট একটা ম্যাচের ব্যাপার, তারা তো এতদিন ধরে প্র্যাকটিস করতেছে, অনেক ব্যাপার আছে। আমরা তো নেটে বোলিং দেখেই মুস্তাফিজের অভিষেক হতে দেখছি টি-20-তে, তাই না? সো নেটে অনেক কিছু আসলে, কারণ অনেক লম্বা সময় ধরে ম্যানেজমেন্ট একটা প্লেয়ারকে দেখতে পারেন নেটে, তো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় এমনও হতে পারে যে ইমরুল এখনো আপ টু দ্যাট মার্ক নাই। আর মিঠুনকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যেহেতু মানে হয় তামিমের নাম্বার 5-এ মিঠুনকে পছন্দ না, অথবা সে মিঠুনের উপর একটা প্রেসার ক্রিয়েট করার জন্য একটা অল্টারনেট রাখছে যাতে আর একটু বেটার সে, যে কোনো ধরনের সুস্থ প্রতিযোগিতা থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই প্রতিযোগিতাটা না থাকলে ইউ নেভার নো, মোহাম্মদ মিঠুন বাংলাদেশে খেলা হচ্ছে 5 নম্বরে ব্যাট করবে, তার মানে হচ্ছে যে, এবং শ্রীলঙ্কাও কিন্তু স্পিন নির্ভর অ্যাটাক নিয়ে আসছে বেশি। তো আমার তো মনে হয় এই সিরিজে মোহাম্মদ মিঠুন খুব ভালো করবে, কারণ সবকিছুই তার ফেভারে। সো পার্সোনাল পছন্দ অপছন্দ সাইডে রেখে আমরা যদি মোহাম্মদ মিঠুনকে ওয়ার্ল্ড কাপের আগে মোটামুটি ভাবে একটা এস্টাবলিশড হয়ে যেতে দেখি, এবং সেও যদি আরো কনফিডেন্ট থাকে, তার যে ইন্টারভিউটা নিয়ে কথা হচ্ছিল সেটা পুরো স্টুপিড একটা ইন্টারভিউ ছিল, তো ওগুলা বাদ, কথাবার্তা বাদ, এমনিতে আমরা পারফরমেন্স ওয়াইজ যদি দেখি যে এখানে যদি সে পারফর্ম করে, ওয়াই নট? আমরা কেন শুধু আবারও পুরনো, মানে ইমরুল কায়েসকে 5 নম্বরে খেলানো, সেটা ক্যাপ্টেনের ইচ্ছাই হোক না কেন, সেটা তো একটা মেকশিফট ব্যাপার, যে আমার হচ্ছে না, আমি পাচ্ছি না, এই জন্য আরেকজনকে এনে খেলাচ্ছি। তো সেই এক্সপেরিমেন্ট করারও তো হাতে সময় নেই। ওয়ার্ল্ড কাপের আগে তো মাত্র 20টার মতো আমরা ওয়ানডে খেলবো, 20টার মধ্যে অ্যাটলিস্ট 3-4টা ওয়ানডে তো আমার দেখতে হবে। সো 3-4টা ওয়ানডে আমি ইমরুলকে চান্স দিলাম, ইমরুলকে চান্স দেওয়ার পর সে ফেল করলো, তাহলে টোটাল ওয়ানডে সংখ্যা কিন্তু আরো কমে যাচ্ছে, তারপর আমি আবার নতুন একজনকে আনবো, তো এই সাইকেলটা কিন্তু চলতেই থাকবে। এর চাইতে এই মুহূর্তে মিঠুন ইজ পারফর্মিং এট নাম্বার 5, ওকে এই কনফিডেন্সটা দেওয়াটা বেশি জরুরি, এটা আমার কাছে মনে হয়। রাইট। মোসাদ্দেকের একটা কোশ্চেন ছিল, সেটাতে যাবো অ্যাকচুয়ালি, বাট তার আগে কয়েকটা কমেন্ট একটু জাস্ট ব্রাশ থ্রু করে নেই। সো এখানে যেরকম দেখতেছি যে সাদ বলছে সৌম্য ফার্স্টে 7 পজিশন, দেন সাকিব ভাইয়ের রিপ্লেসমেন্ট, এখন লিটনের রিপ্লেসমেন্ট, মানে সৌম্যকে নিয়ে আসলে কিন্তু কোনো আমরা প্রপার প্ল্যান পাচ্ছি না। দুইটা জিনিস আজকে তামিম তার প্রেস কনফারেন্সে কনফার্ম করছে, একটা হচ্ছে যে মুশফিক উইল কিপ উইকেটস, এবং মুশফিককে সে খুব ভালোভাবে ব্যাক করছে যে 13-14 বছর ধরে। ও গড, মানে আই ক্যান্ট রিপিট হোয়াট হি সেড, আই এম সরি। But when he was saying it's okay, it's okay, you don't have to agree on everything your captain said. হ্যাঁ,
মানে আমি চিন্তা করতেছি যখন সে এইগুলি প্রেস কনফারেন্সে বলতেছিল লাইক হাউ হি সেড দ্যাট উইথ আ স্ট্রেট ফেস, মানে হাউ, মানে ম্যান আই আমি জেনারেলি মানে তামিম ইজ আ সেন্সিবল গাই, হোয়াট হি কুড হ্যাভ জাস্ট ডান ইজ যে মুশফিক উইল কিপ উইকেটস, এন্ড অফ স্টোরি, ঠিক আছে। কি যে আমার করতেছে না পছন্দ বলতেই করতেছে, পারে, ক্যাপ্টেন চায় কি মানে কি করতেছে না করতে, এটা নিয়ে যাওয়ারই কোনো ডিটেইলস যাওয়ারই কোনো প্রয়োজন নাই। যে ইউ ডোন্ট হ্যাভ টু সে যে ও 13-14 বছর ধরে কিপিং করতেছে, ক্যাচ ড্রপ ইজ পার্ট অফ দ্য ম্যাচ, আর তারপরে মাঝে মধ্যে সে ভালো কিপিং করছে, মানে ইউ নো he's been keeping for 13-14 years because he has some quality. No, he's been keeping for 13-14 years because আমরা অন্য কাউকে চান্স দেই নাই সোহানের ক্যারিয়ারটা আমরা নষ্ট করতেছি এখানে, জাস্ট বিকজ হি ইজ নট দ্য সেম ক্যালিবার অফ ব্যাটসম্যান এজ মুশফিক, মানে সিম্পল অ্যাজ, মানে আমাদের প্ল্যানিংটাতেই তো ঘাটতি, মানে আমরা আমাদের প্লেয়ারদের তার পজিশন অনুযায়ী না খেলাচ্ছি, এখানে তো আমার ঘাটতি। কথা হচ্ছে যে যদি প্ল্যানিং এমন থাকে, আমি স্পেশালিস্ট উইকেট কিপার খেলাবো না। মানে ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে আই ডোন্ট থিঙ্ক দ্যাট আমাদের সেই প্রিভিলেজ আছে, সেই অবস্থান আছে যে আমরা একটা কিপার খেলা, একটা ব্যাটসম্যান কম খেলাই, গুড, তাহলে এটা বলতে বা স্বীকার করতে এটা দোষ কি? কেন ওর কিপিংটা ডিফেন্ড করার তো কিছু নাই। এটা মুশফিক নিজেও স্বীকার করবে যে হিজ কিপিং ইজ নট আপ টু দ্য মার্ক। তো এটা নিয়ে এত ব্যাকআপ দেয়ার কি আছে আমি এটা বুঝলাম। আই ডোন্ট থিংক ওটা স্বীকার করবে, এটা করবে না দেখেই তো এত কথা বলতেছে, এটা করবে না। এবং না, অনেস্টলি স্বীকার করারও কিছু নেই, কারণ মুশফিক নিজে বললেও অন্য কেউ যখন বা টিম ম্যানেজমেন্টের কেউ যদি বলে যে হ্যাঁ ওর কিপিং এখন হচ্ছে না বাট উই হ্যাভ ফেইথ অন হিম, কিন্তু ওই যে প্রথমে স্বীকার করে তখন হয় কি ওই প্লেয়ারটার উপরে একটা মেন্টাল স্ট্রেস পড়ে, সো অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট এটা স্বীকার করবে না। তো আমার কথা হচ্ছে তাইলে আর এটা নিয়ে তো এক্সপ্লেনেশনে যাওয়ারই কোনো দরকার নেই, খুব সিম্পল ব্যাপার যে আমি একটা ব্যাটসম্যানকে এখন স্যাক্রিফাইস করতে পারবো না, এই জন্য মুশফিক এখন আমার এখানে থাকবে and he will keep it শেষ। anyways, so এখানে আরো কমেন্ট, সাইদুর রহমান বলছে you know almost 80% Sri Lankan people hate Bangladesh, it's totally disappointing, FP তে বাংলাদেশকে যা বলে আর কি বলবে, that's why I don't like Sri Lanka. I think এটা বার্সা আই থিংক আমরা যে 100 টেস্ট ম্যাচটা জিতছিলাম না, ওইটার পর থেকে আই থিংক শ্রীলঙ্কার ফ্যানরা কি কেন জানি খুব না নিদাহাস ট্রফির সময় এটা হচ্ছে। এবং সাইদুর রহমান ভাই আমি আপনাকে একটু বলি, শ্রীলঙ্কার ওই 100 টেস্টের পরে দে টোটালি তাদের নিউজপেপার একটা ওই অ্যাশেজ এর মতো মানে মেবর বানাইছিল যে শ্রীলঙ্কান ক্রিকেট ডাই, সো ওইটা মানে 100 টেস্টের সময় একটা বিষয় ছিল। না দুই জিনিস পসিবল। ও যেটা মানে শ্রীলঙ্কান মিডিয়া যেটা করছে সেটা বাংলাদেশের মানুষ জানেও না, বাংলাদেশের মানুষ ওটা নিয়ে কথাও বলবে না, এবং ফেসবুকে এগুলা নিয়ে কখনো কথা হবে না। ফেসবুকে কথা হয় কোনগুলা নিয়ে, যে ফেসবুকের স্টুপিড কিছু লোকজন যেগুলা নিয়ে কথা বলে। ইন্ডিয়ার সময় যেমন হয়েছিল, পুরো ইন্ডিয়ান টিমকে মাথার অর্ধেক কাটা নেড়া করে দিয়ে বলো কাটার। তো এই যে দিস আর দ্য থিংস, স্টুপিডিটি যে ছড়ায়। তারপরে নাজমুল অপুর যে নাগিন ডান্স, এটা ওর সেলিব্রেশন, শ্রীলঙ্কানরা মাঠে এটা ফিরাই দিছে, এটা মাঠে শেষ হয়ে যাওয়া উচিত। এটা টানছে কিন্তু এক হচ্ছে ওই সুনীল গাভাস্কার, একটা স্টুপিড কম বক্সে বসে সে দিতেছে ওই নিদাহাস ট্রফির সময়, আর অবশ্যই মানুষ তো কিছু একটা পাইলেই এটা নিয়ে করবে। সো সাইদুর রহমান ভাই আমি আপনাকে মানে আমার মতামতটা যদি বলি, 80% শ্রীলঙ্কান বাংলাদেশকে হেট করতো না। শ্রীলঙ্কা ওয়াজ প্রবাবলি দ্য অনলি ফ্রেন্ড বাংলাদেশ হ্যাড এই এশিয়ার মধ্যে, কিন্তু এইটা আমরাই নষ্ট করছি। কারণ হচ্ছে যে মাঠের জিনিস যেটা ছিল সেটা মাঠেই শেষ হয়ে গেছিল, এটা কম বক্সে টেনে আনছে সুনীল গাভাস্কার, এটা ওখানেই শেষ হয়ে গেছে। এটা অনলাইনে শুরু করছি আমরা। আমি জানি না আপনি কোথায় কোথায় কতদূর কি ফলো করেন, আমি প্রচুর ক্রিকেটের গ্রুপে আছি, আমি প্রচুর এগুলো ফলো করি। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা বাংলাদেশের মানুষ শুরু করছে। মেজরিটি হেড কমেন্টও যায় বাংলাদেশের কাছ থেকেই, এবং শ্রীলঙ্কা জাস্ট এটা রিপ্লাই দিচ্ছে। যে জিনিসটা 2015 ওয়ার্ল্ড কাপের পর ইন্ডিয়ার সাথে আমরা করছি, ন্যাশনাল টিভিতে বিশাল একটা মোবাইল নেটওয়ার্ক অ্যাড দেয়, রুবেল হোসেনের হাতে স্টাম্প দিয়ে একেবারে এরপর এবার বইরা দিমু। সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট মোর ফ্রম বাংলাদেশি পিপল? Yeah, true. ওই একটা কথা চিন্তা করলে মজাই লাগে। একটা লোকাল আমাদের দেশের লোকাল সফট ড্রিঙ্কস কোম্পানি যে হারিকেন দিয়ে করছিল, হারিকেন ধরাই দিছিল। পাকিস্তানের সাথে হোয়াইট ওয়াশে জিতলাম পরে হারিকেন ধরাই দিছিল না ইন্ডিয়ানদের সাথে। This was another ad. So yeah, overall like marketing teamরাও তো এটার পিছে লাগছে।
ওইটাই সেন্টার করে আমরা অনেক কিছু বানাইছি। মানে একটা জিনিস হচ্ছে যে মানুষ যেটা বলে সেটা আমি মার্কেটিং করতে পারলে অনেক বেশি খাবে, আমার প্রোডাক্টের প্রমোশন বেশি হবে, সেটা আমি বুঝলাম, কিন্তু নিজের একটা সেন্স, নিজের একটা বিবেক বলে তো কিছু আছে, এই জিনিসগুলা করতেছে না। মানে নিজের বিবেকটা কাজে না লাগাইলে তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্যাট স্টুপিড গাই যে ফেসবুকে আমার আইডেন্টিটি প্রমাণ পাবে না দেখে আমি যা খুশি তা লিখতেছি, ওই স্টুপিড লোকটা আর হচ্ছে যে যে দায়িত্ব নিয়ে এই জিনিসগুলা বানাচ্ছে, সবার সামনে প্রেজেন্ট করতেছে, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন देम? শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্যটা কোথায়? সাজাদি বলছে ভাই স্পিন পিচ বানানো উচিত না, কারণ শ্রীলঙ্কার কিছু ভালো স্পিনার আছে যেমন আকিল আদানা, সান্দাকান, এটা বাংলাদেশের জন্য ডেঞ্জারাস হতে পারে। পিচ নিয়ে একটা প্রশ্ন ছিল, হাসারাঙ্গাও আছে, পিচ নিয়ে একটা প্রশ্ন ছিল আজকে। সো তামিম ওয়াজ লাইক যে পিচ নিয়ে আসলে আমি তেমন কিছু বলতে চাই না, বাট বাংলাদেশ ওয়ান্টেড আ পার্টিকুলার টাইপ অফ পিচ এন্ড দ্যাটস হোয়াট দে এক্সপেক্ট। হ্যাভিং সেড দ্যাট, অবশ্যই যে মিরপুরের যে পিচ যেরকম হয় এরকমই হবে। সো দেখা যাক। আই ডোন্ট থিংক স্পিন ফ্রেন্ডলি হবে, আই থিংক ব্যাটসম্যান ফ্রেন্ডলি পিচই হবে। স্পোর্টিং উইকেট করবে একটা, মানে প্রথম ওডিআইতে ব্যাটিং ফ্রেন্ডলি রেখে সেকেন্ড ওডিআইতে একটু হালকা স্পোর্টিং উইকেট করবে যদি বাংলাদেশ জিতে। তাহলে সেকেন্ড ওডিআই তো দেখবেন ব্যাটিং ফ্রেন্ডলি রেখে দিচ্ছে, আর যদি স্পিনিং ট্র্যাক করে তাহলে মারা খাবে ডেফিনেটলি। না, স্পিনিং হবে না। তামিমের একটা ইন্টারভিউতেও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তামিম স্পিনিং ট্র্যাকের এগেইনস্টে। ইন্টারভিউতে কিন্তু ও বলছে যে সবাই বলতেছে যে আমরা স্পিনিং ট্র্যাকে কেন হারলাম, আমরাও স্পিনিং ট্র্যাকে কখনো খেলি না। এটা সত্যি কথা তো। গোলাম রাব্বি খান আরো বলছে যে ইবাদত might be a deadly bowler in the test format as well as Taskin because he's very quick also. আকিব বলছে যে লাস্ট হোম সিরিজে বলা হলো শান্তকে 3 নম্বরে লম্বা সময়ের জন্য ভাবা হচ্ছে, এক সিরিজ পর বাদ দিয়ে দেওয়া কতটুকু যুক্তিযুক্ত? বিসিবি কি শর্ট টার্ম প্ল্যান করার সময়? আচ্ছা, এটা নিয়েও যেহেতু আজকে প্রশ্ন আসলে একদম ফার্স্ট কোশ্চেন ছিল ইনফ্যাক্ট ইন টুডেস প্রেস কনফারেন্স। সো তামিম মেড ইট ভেরি ক্লিয়ার যে সে 8-9 ম্যাচ ধরে হি হ্যাজ আন্ডার পারফর্ম। নাও সে টেস্টের কথা বলতেছে না, সে কিন্তু ওয়ান ডে বা লিমিটেড ওভার্স ক্রিকেটের কথা বলতেছে। হি হ্যাজন্ট পারফর্মড আপ টু দ্য টিম স্মার্ট, বাট সে এটাও বলছে যে ওই হচ্ছে টিমের ফিউচার। তামিম এটা বারবার বলছে যে ওই হচ্ছে টিমের ফিউচার। সো ড্রপ করার ব্যাপারটা ইজ বিকজ ও যেন ওর মানে লিমিটেড ওভার্স ক্রিকেটের খেলাটাকে আই ডেভেলপ করতে পারে, সেটা ডোমেস্টিকে হোক বা এইচপি টিমের হয়ে হোক। বাট অবভিয়াসলি আমিও I completely feel that he's more suited to red ball cricket than white ball cricket at this moment. Rizvi বলছে যে why we want Tamim to score fast? Don't we have hard hitting Sir Lytton Richard? Isn't that his role? হ্যাঁ, মানে আসলে তামিমকে নিয়ে মানুষের যেটা এক কমপ্লেইন শুরুতে ছিল যে তামিম was supposed to be like the মানে the best batsman of the team by far, যার এভারেজ থাকবে 45, স্ট্রাইক রেট হবে 95, মানে এরকম একটা ব্যাপার। তো ওই তুলনায় তামিমের ক্যারিয়ারে ওর যে প্রমিসটা দেখাইছে সেটাতে সে বলতে গেলে ওইটাই হয়তোবা সে লিভ আপ করে নাই। বাট হ্যাভিং সেড দ্যাট, তামিম যা করছে সেটার মানে সাকিব আর মুশফিককে বাদ দিলে, বা মুশফিকও কিন্তু লেট ব্লুমার, সো তামিম যা করছে সেটাই ধরতে নতুন জেনারেশন পারতেছে না, মানে দ্য লাইকস অফ মোসাদ্দেক এন্ড সৌম্য এন্ড ইউ নো লিটন, ইউ নেম ইট। তো এনিওয়েজ আমি অ্যানসার দিয়ে দিতেছি। কথা বলতে বলতে শান্তর কথা বলতে বলতে আমি একটু নাজমুল হোসেন শান্তর রেকর্ডটা দেখতেছিলাম। হ্যাঁ, নাজমুল হোসেন শান্ত 8 ম্যাচে 93 রান করছে এবং ওর এভারেজ ইজ বিলো 12। ওর 8টা ম্যাচ তো, সো নাম মানে প্রথম থেকে যদি বলি ওর স্কোরগুলো হচ্ছে 7, 7, 6, 29, 6, 1, 17, 20। তার মানে 8টা ম্যাচের মধ্যে মাত্র 3টা ম্যাচ সে 2 অঙ্কের ঘরে পৌঁছাইতে পারছে। সো এখন যদি বলে তামিম ইকবাল যে হোয়াইট বল ক্রিকেটে হোয়াইট বল ক্রিকেটে শান্ত ইজ নট রেডি, ভুল কিছু বলে নাকি? আর ওই যেগুলা নাম্বার 3, নাম্বার 7 এইগুলা হচ্ছে যে একটা ডিফারেন্ট আর্গুমেন্ট। এগুলা আমার কাছে মনে হয় যে শান্তকে চান্স দিতে হবে, কিছু একটা বলতে হবে, এইরকম মানে
অনেক সময় হয় কি যে এই যে সৌম্যকে খেলাইতে হবে এই জন্য ওকে 7 নামাই দিল, খেলাইতে হবে টেস্টে এই জন্য ওকে 6 নামাই দিল। এরকম কিছু মেন্টালিটি টিম ম্যানেজমেন্টের আছে হুইচ ইজ নট গুড ফর দ্য টিম, ফর দ্য প্লেয়ার অ্যাজ ওয়েল। বাট ওভারঅল শান্তর কিন্তু বাদ পড়াটা যুক্তিসঙ্গত। আপনি 8টা ম্যাচে 93 রান করার পরে আপনার বাদ পড়া নিয়ে প্রশ্ন ওঠাটাই প্রশ্নবিদ্ধ হওয়া উচিত। আমি লাইক সাজাদ ভাই, মানে ইটস ট্রু, মানে নাম রানের যে বিষয়টা বলছেন এটা ডেফিনেটলি একটা পয়েন্ট হতে পারে। আমার কাছে পার্সোনালি যে জায়গাটা মনে হচ্ছে তার ওয়ে শান্ত যেভাবে করে আউট হচ্ছিল, মানে ওর যে আউট হওয়ার ধরনটা, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে যদি আমি শুরু করি একদম নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত, আমরা তিনটা 6টা ম্যাচ খেলছি, আমি 8টা ম্যাচে না গিয়ে 6টা ম্যাচে হিসাব করবো। এই 6টা ম্যাচের প্রত্যেকটা ম্যাচে নাজমুল হোসেন শান্তর আউটের ধরন একই ছিল, অফ স্ট্যাম্পের বাইরে বল ছিল, সেটাকে সে একদম বিশাল বড় একটা মানে ইউজুয়াল প্রথাগত ভাবে সে একটা ফ্রন্ট ফুটে আসতো, এসে ডিফেন্ড করার চেষ্টা করতো বা প্রত্যেকটা বল চেস করে খেলার চেষ্টা করছে। এই যে আউটের ধরনটা, এইখানে এইটার বেসিসেও তামিমের কথাটা কিন্তু লজিকে থেকে যায় যে হি ইজ নট মেবি হোয়াইট বলের জন্য মেন্টালি রেডি। ও হয়তো লাইক এটা মনে করে নিচ্ছে যে আমার প্রত্যেকটা বল চেস করে খেলা লাগবে। সিমিলার প্রবলেমটা কিন্তু টেস্টেও হচ্ছে। তো এই মেন্টালিটি ধরে রাখলে মানে টেস্টে তখন ওইটাই হবে যেটা আমরা যে একবার বলছিলাম না, ফার্স্ট টেস্টে যখন সেঞ্চুরিটা করলো, আপনাকে আমি বলতেছিলাম যে আমি সেকেন্ড ইনিংসে দেখতে চাই ওর এই টেম্পারটা থাকে কিনা। ও আজকে একটা বল চেস করে খেলা নাই ফাইন, বাট সেকেন্ড ইনিংসে গিয়ে কিন্তু ঠিকই সে ওই চেস করে খেলতে গিয়ে বোল্ড হইলো। হ্যাঁ, তো হোয়াইট বল ক্রিকেটও কিন্তু সেম। সে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে যখন স্পিনার আসছিল ওয়ারিকান, আই স্টিল রিমেম্বার দ্যাট, ওয়ারিকান যখন বল করতেছিল সে প্রত্যেকটা বল চেস করে খেলতে চাইছে অফ স্পিনারের এগেইনস্টে। পেসারদের এগেইনস্টে হি সামহাউ হি সারভাইভ, বাট অফ স্পিনার আসলে ও একটা চেস করে খেলতে চায়। এন্ড এই মেন্টালিটিটা আই থিংক ওকে বারবার পিছিয়ে দিচ্ছে। মানে ওর ইনিংস বড় থেকে বড় কথা হচ্ছে রান না পাওয়ার পেছনে মেইন রিজনটা হচ্ছে ওর এই ব্যাটিং অ্যাপ্রোচটা। মানে আমরা তো তামিমের অ্যাপ্রোচ নিয়ে সবসময় কথা বলি, আই থিংক শান্তর অ্যাপ্রোচটা একটু ঠিক করা উচিত বা ওর এই অ্যাপ্রোচটা নিয়ে কাজ করা উচিত। তামিমের অ্যাপ্রোচের চেয়ে কথা বলা হচ্ছে আমাদের অ্যাপ্রোচের কথা আসলে আসা উচিত শান্ত বা লিটন কি অ্যাপ্রোচ নিয়ে খেলতেছে। আই থিংক দিস ইজ দ্য পয়েন্ট উই শুড টক অ্যাবাউট, জার্নালিস্ট বলি ফ্যান বলি সবার দিক থেকে, যে শুধু তামিমের অ্যাপ্রোচ না, অ্যাপ্রোচের কথাটা লিটনের ক্ষেত্রে আসা উচিত, অ্যাপ্রোচের কথাটা শান্তর কথায় আসা উচিত, অ্যাপ্রোচের কথাটা আসা উচিত হয়তো বা লোয়ার ডাউন দ্য অর্ডারে যে খেলবে তার ক্ষেত্রে। আই থিংক ওই অ্যাপ্রোচের দিক থেকে গেলেও কিন্তু মানে শান্ত আই থিংক প্রিপেয়ার্ড না, এখনো ওইভাবে প্রিপেয়ার্ড না হয় না। তো ওইখানে কাজ করা উচিত ডেফিনেটলি। তৌসিফ তো অনেক কথা বলতেছো, তোমাকে খুঁজতেছে মাহমুদুল হাসান। তৌসিফ ভাইকে ফেসবুকে পাই না কেন? হ্যাঁ, আপনার আইডি রিকোয়েস্ট নেওয়ার জন্য আমি খুঁজছি। তৌসিফ তো ফেসবুকে নিজেকে ট্যাগ দেয় না, ওর ভিডিওগুলিতে আছে, আমি দিয়ে দিব না, সমস্যা নেই। তৌসিফ লজ্জা পাইতেছে। আমি ভাই ইয়া করি না, আমি সোশ্যাল মিডিয়ায় খুবই নীরব একটা মানুষ, ঠিক আছে? নীরব? হ্যাঁ, কি পেজে যে যায় তৌসিফ, আমি একদিন ধরাই দিছি। আল্লাহ, ওইটা না আমি বুঝছেন, ওইটা হচ্ছে বেসিক্যালি আমার ফ্রেন্ড শেয়ার করছে, আই লুক এট দ্য গ্যাপ পোস্ট এন্ড আই শেয়ারড ইট। পরে যখন আপনি পেজে না তো এটা তো আমি লাইক করতে, এটা আমার তুমি কাদের সাথে ফ্রেন্ড তাইলে বুঝে নিতেছি। আমার বড় ভাই ফ্রেন্ড কিন্তু আপনি আছো, বুঝছেন? আমি এটা শেয়ার দেই নাই, তোর তো ফ্রেন্ডের অভাব নাই। তুমি এসব মানে কি বলে ভন্ডামি বন্ধ করো, আমারে জ্বালাইতেছিলে। আমি মানে শুরু করার আগে আমারে 9টা বাজে বলছে দেখা আমি আমার গুগল ক্লাসরুমে পোলাপ্যান্ডে বলছি যে আমি 9টা থেকে রাত 10টা পর্যন্ত অ্যাভেলেবল থাকবো না, আপনারা চাইলে 11টা থেকে 12টা পর্যন্ত টাইম নেন। পোলাপ্যান্ডের এই কথা বলে আইছে, সে আমার এখানে সে সবখানে সোশ্যালি কিন্তু সে অ্যাক্টিভ তৌসিফ, ঠিক আছে? বুঝছো সাজ্জাদ বলে আমি সোশ্যাল মিডিয়াতে এখানেও অ্যাক্টিভ। আরে ওর লিঙ্কডইনও আছে আমার মনে হয়। সো মাহমুদুল হাসান না পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশ ইসলাম বলছে, ডু ইউ থিংক উই আর কেপেবল অফ উইনিং अगेंस्ट শ্রীলঙ্কা? আই ডোন্ট থিংক সো। কেপেবল কিন্তু যে ফর্মে মানে থিংক সো, আমার কোশ্চেনটা এখানে, why don't you think so? অবশ্যই উই আর কেপেবল। বাট মানে প্রবলেমটা হয়ে গেছে কি শ্রীলঙ্কার সাথে খেলার আগে আমরা টানা মনে হয় 8 কি 9টা ম্যাচ হেরে আসছি, মানে লিমিটেড ওভার টেস্ট সব মিলায়। সো ফার্স্ট ম্যাচটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
এটা আর কি I think like আমার ব্যাটিং টেনশনই লাগতেছে বুঝছেন, মুশফিক যদি বাউন্স ব্যাক না করে একটা তামিম আর সাকিব না টাইনা শেষ করতে পারবে না। মুশফিকের কিন্তু লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে এখন পর্যন্ত খারাপ একটা প্যাচ যাইতেছে, এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না, মুশফিকের কিপিং নিয়ে খালি কথা বলছি, ব্যাটিংও কিন্তু তেমন একটা ভালো যাইতেছে না, ওর কিন্তু একটা রাফ প্যাচ আছে, সো হি নিডস টু বাউন্স ব্যাক আই থিংক এই সিরিজে অ্যাট লিস্ট। মাহমুদুল আরো এক করছে আফিফকে 7 নম্বর পজিশনে ট্রাই করা উচিত, অ্যাবসলিউটলি আফিফ কুড বি মানে মেবি ইভেন এট নাম্বার 6 আই ডোন্ট মাইন্ড, নাম্বার 6 এ আমাদের কে ব্যাটিং করবে, সো নাম্বার 6 এ আই থিংক রিয়াদ এট নাম্বার 6 না, হ্যাঁ ফাইন, মাহমুদুল্লাহ যদি নাম্বার 6 হয় তাহলে আফিফ এট নাম্বার 7 মানে দেয়া যেতে পারে। সাইদুর আর এক করছে তামিম যদি 100 করে তাও পিপল ট্রোল করবে, আর ডাক মারলে তো কথাই না, অ্যাকচুয়ালি প্রবলেম বাংলাদেশি মানুষের মেন্টালিটি, উইভ গন থ্রু দিস। বিক্রমজিৎ বলছে আমাদের ক্যাপ্টেন ইমরুলকে চাচ্ছে, সেটা আপনারা কেমন করে দেখেন? এটা সে চাইতেই পারে, সে যদি চেয়ে থাকে, যদি সে মনে করে টিমের জন্য ভালো হবে দেন গ্রেট, এমন হইতে পারে সে মনে করতেছে ইমরুল আমার লগে খেলায় এট লিস্ট আমার থেকে স্লো একজন। আমি একটু এখানে একটু অ্যাড করি, আমরা আসলে বাইরে থেকে মানে আমরা যতই অ্যানালাইসিস করি না কেন, আমরা কিন্তু একটা প্লেয়ারের সাথে 24/7 থাকতেছি না বা কোনো ক্যাম্পেও থাকতেছি না, সো আমরা জানি না একটা প্লেয়ারের থট প্রসেস কি, আমি জানি না একটা প্লেয়ারের মাথায় কি চলতেছে, আমি জানি না ওই প্লেয়ারটা টিমে কিভাবে কন্ট্রিবিউট করতেছে। টিমে কন্ট্রিবিউট মানে কিন্তু শুধু মাঠে খেলা না, সবকিছুই কিন্তু মানে অনেকে হয়তো এটা নিয়ে ট্রোল করতেছে। মিঠুন একটা কথা বলছিল যে, মিঠুন নাকি কে জানি একটা কথা বলছিল যে দ্বাদশ প্লেয়ার পানি টানে, তারও কন্ট্রিবিউশন আছে, এরকম একটা কথা বলছিল। এটা নিয়ে সবাই অনেক ট্রোল করতেছে, বাট কথাটা কিন্তু সত্য। ইভেন এই যে আইপিএল হলো না, দিল্লি ক্যাপিটালসের ইয়েতে ক্যাম্পে কিন্তু রিকি পন্টিংও এই কথাটা বলছে যে অ্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় কি, যখন ক্যাপ্টেনের সাপোর্ট পায় একটা প্লেয়ারের অ্যাটিটিউডটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। প্লাস ইমরুল অ্যাকচুয়ালি তার দৈনন্দিন জীবনে বা ওই ক্যাম্পে বা ইয়েতে কিভাবে করতেছে সেটা অবভিয়াসলি তামিমের চেয়ে ভালো কেউ জানে না। তামিম ইমরুলের পুরা ক্যারিয়ারটা দেখছে, তারা একসাথে খেলছে গত 10-11 বছর। তো আমার কাছে মনে হয় তামিম যদি কিছু একটা দেখে ইমরুলের মধ্যে, তামিম দেখতেই পারে কিছু একটা ইমরুলের মধ্যে যেটা সে মনে করে যে নাম্বার 5-এ কাজে লাগবে, সেটা আমাদের দেখার কথা না। সো আমরা এটাতে সমালোচনা করব, খুব স্বাভাবিক। তো আমাদের সমালোচনা বা আলোচনা যেটাই হোক, এটাও খুব স্বাভাবিক, প্রশ্ন করাটাও স্বাভাবিক। আবার হচ্ছে যে তামিম যে দেখতেছে এটাকেও আমি খুব খারাপ চোখে দেখবো না। একটা ক্যাপ্টেন তার চয়েস মতো টিমে কিছু চেঞ্জ আনবে, টিমে কিছু ব্যাটিং অর্ডার হোক, প্লেয়ার হোক, অনেক চেঞ্জ সে আনতেই পারে, এটা তার চয়েস। সো ইটস কমপ্লিটলি ওকে। Moving on, Saidul বলছে যে ইমরুল অনেক চান্স পেয়েছে, but performance isn't much good yet. We actually touched on that. সাদমান বলছে যদিও মেহেদী মিরাজ ওডিআইতে 5-এ আছে, বাট এরকম এভারেজ একটা প্লেয়ারের না খেলিয়ে শেখ মেহেদীকে খেলালে কি ভালো ছিল না? আজকে তামিম প্রেস কনফারেন্সে পরে তো মনে হচ্ছিল সে মিরাজকেই খেলাবে। সে মিরাজকে 5-এ খেলানোর ব্যাপারে বলে নাই ভাই, সে মিরাজকে বলেছে সে ওয়ার্ল্ডের 5 নাম্বার। হ্যাঁ, ওইটার কথাই সে বলছে, সাদমান ভাই সেটাই বলছে, ওডিআইতে 5-এ আছে বলতে ওইটাই বুঝিয়েছে, র‍্যাঙ্কিং। আচ্ছা, যদি র‍্যাঙ্কিং হয় হ্যাঁ সেটা ঠিক, বাট মানে র‍্যাঙ্কিংটা তো পাইছে কোনোভাবে। আর হোম কন্ডিশনসে মিরাজ ইজ বেটার, মানে ওয়ে কন্ডিশনসের থেকে হোম কন্ডিশনসে মিরাজ ইজ বেটার। সো মানে ওকে ইউটিলাইজ করতে পারলে আমার মনে হয় যে অফ দ্য অপশনস দ্যাট উই হ্যাভ, মিরাজ ইজ আমার মানে শেখ মেহেদী আর মিরাজ, মানে দুই মেহেদী মানে দুই মেহেদীর মধ্যে which one would you pick? সাজ্জাদকে রেস স্টার্ট করি। মিরাজ ডেফিনেটলি মিরাজ। এক তো হচ্ছে মিরাজ অলরেডি, মানে আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে, বাট মিরাজ পরীক্ষিত খেলোয়াড়, ঠিক আছে। অন্যদিকে শেখ মেহেদী হি হ্যাজ এ লট টু লার্ন। হ্যাঁ, এই বারবার একটা কথা বলতেছি, 2023-এ বিশ্বকাপ কিন্তু অত বেশি দূরে না। আপনি ম্যাচ সংখ্যা যদি দেখেন
20টার মতো মাত্র ম্যাচ পাবেন, অ্যারাউন্ড 20 থেকে 25টা ম্যাচ। 20টা থেকে 25টা ম্যাচ কিন্তু কিছুই না। একটা নতুন প্লেয়ার আজ 23 তারিখ থেকে ডেবিউ হয়ে সে যদি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সবগুলা ওডিআইও খেলে, তবু সে ওয়ার্ল্ড কাপে এমন বড় কোনো অভিজ্ঞতা নিয়ে যাবে না। ঠিক আছে, সো আমার কাছে মনে হয় শেখ মেহেদী হাসান এমন কোনো ট্যালেন্ট না যে হচ্ছে এই 25টা ম্যাচের মধ্যে নিজের জায়গাটা পাকা করে ফেলে ওয়ার্ল্ড কাপে ঢুকে যেতে পারবে। তার মানে সে যদি এটা না হয়, তার পিছনে যদি আমি 3টা ম্যাচও বিয়ে করি, এই 3টা ম্যাচ কিন্তু ওয়েস্ট হবে। এখন কিন্তু হাতে ওয়েস্ট করার মতো সময় নাই, হাতে ওয়েস্ট করার মতো ম্যাচ নাই। হ্যাঁ, আপনি করতে পারেন এই যে কি বলে ইমরুল আর মিঠুনকে নিয়ে করতে পারেন, কারণ তারা দুজনই যথেষ্ট অভিজ্ঞ, তারা দুজনই মোটামুটি ভাবে পরীক্ষিত। এইসব এক্সপেরিমেন্ট আপনি করতে পারেন, কিন্তু একটা নতুন প্লেয়ারকে নিয়ে এসে আনলেস ইজ মানে অন্য লেভেলের কোনো চাইল্ড প্রডিজি টাইপের কোনো প্লেয়ার হোক, আপনি এই সময়ের মধ্যে একটা নতুন প্লেয়ারকে ইন্টারন্যাশনাল সার্কিটে ঢুকাই দিয়ে বলতে পারবেন না যে ভাই তোরে নিয়ে আমি ওয়ার্ল্ড কাপে এই প্ল্যান করতেছি, তোরে এখন সেই এক্সপেকটেশনে লিভ আপ করতে হবে। এটা ওর জন্য অনুচিত হবে, এটা ওর জন্য আনফেয়ার হবে। তো আমার কাছে মনে হয় এখানে আর যেহেতু ওয়ার্ল্ড কাপ সাবকন্টিনেন্টেই হবে, মেহেদী হাসান মিরাজ সাবকন্টিনেন্টে সে আমার কাছে মনে হয় যে যথেষ্টই ভালো একজন খেলোয়াড়, তার রেকর্ডও খুব ভালো। আর মিরাজের কিন্তু দলের মধ্যে রোলটা ডিফারেন্ট, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনি কিন্তু উইকেট নাম্বার বা উইকেট সংখ্যা দিয়ে ওয়ানডেতে তার কথা, টেস্টে আপনি বলতে পারেন যে উইকেট পায় না তার রোল কি, এবং টেস্টে আমি তার পছন্দও না আমার খুব একটা। কিন্তু ওয়ানডের কথা যদি বলি, আমার কাছে মনে হয় যে মিরাজকে আপনি শুধুমাত্র উইকেটের নাম্বার দিয়ে বিচার করাটা ঠিক হবে না। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটু ঘাটাঘাটি করতেছি, ঘাটাঘাটি করে আমি যতটুকু দেখছি মিরাজের উইকেট নাম্বার 47টা মাত্র 47 ম্যাচে, কিন্তু লুক অ্যাট হিজ ইকোনমি 4.5-এর নিচে। হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরো যদি ভাঙ্গে বলি, তার ইকোনমি 4-এর নিচে হচ্ছে যখন বাংলাদেশে খেলা হয়, তার ইকোনমি 4.2 যখন এশিয়াতে খেলা হয়। সো বুঝতেই পারতেছেন যে এই কন্ডিশনে অ্যাজ এ বোলার মেহেদী হাসান মিরাজ ইজ অ্যান অ্যাসেট। তার রোলটা কিন্তু টিমে ওই ইকোনমিতে, তার রোলটা কিন্তু উইকেট টেকার না। এবং আপনি যদি ওয়ার্ল্ড কাপে দেখেন সে যেটা খেলছে, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে ইকোনমিক্যালি কিন্তু হি ওয়াজ কোয়াইট ওকে। ইংল্যান্ডের তার ওভারঅল রেকর্ড, শুধুমাত্র ইংল্যান্ডের মাটিতে 8 ম্যাচে তার ইকোনমি কিন্তু 5, অ্যারাউন্ড 5। সো এই অ্যারাউন্ড 5 না, 5ই বলা যায়, 5.07। সো এই স্ট্যাটগুলা কিন্তু অ্যাকচুয়ালি ওর পক্ষে বলতেছে। ওর যেটা আমার কাছে বা আমার মনে হয় শাহানুরও একমত হবে, আমাদের কাছে যেটা মনে হয় যে হি ডাজ নট থিঙ্ক অ্যাবাউট হিজ ওন গেম। মিরাজ ইজ আ ফ্যান্টাস্টিক ক্রিকেটার, সে যদি তার মাথাটা খাটাইতে পারে নিজেকে নেক্সট লেভেলে নিতে পারবে। কিন্তু সে কি করে, হি ওয়েটস ফর এনি সিনিয়র প্লেয়ার্স টু কাম অ্যান্ড সে যে ভাই তুই এটা কর, ভাই তোর রোল এইটা। আমার কাছে মনে হয় তোমার ভাই 2016-তে ডেবিউ হয়েছে ইন্টারন্যাশনালে, বা 16-17-তে ডেবিউ হয়েছে, 4-5 বছর পরে একটা প্লেয়ারের জানা উচিত যে আমার রোলটা কি। ক্যাপ্টেনের কিছু স্পেসিফিক চাওয়া থাকতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমার ওভারঅল আমি কি করতে পারি, আমার অ্যাবিলিটি কি, সেটাও আমার জানা উচিত। তাহলে কি হবে, ক্যাপ্টেন যদি আমার কাছে এসে বলে ভাই তুই এটা কর, আমিও ক্যাপ্টেনকে বলতে পারবো যে ভাই আমার মনে হয় আমি এই জায়গায়ও রোল প্লে করতে পারবো, যেমনটা সাকিব নিজের থেকে এসে বলছে আই ক্যান প্লে অ্যাট নাম্বার 3। তাহলে ওই ভ্যালু এডিশনটা খুব ইম্পর্টেন্ট, মিরাজের এখন ওই জায়গাটাতে কাজ করতে হবে। তো আমার কাছে মনে হয় মেহেদী মিরাজ ইজ স্টিল দ্য বেস্ট অপশন উই হ্যাভ টিল নাও, এবং ওয়ার্ল্ড কাপের আগে একেবারে আনকোরা একটা প্লেয়ারকে ঢুকায় দেওয়াটা এখানে আমার মতে যুক্তিযুক্ত হবে না। বিক্রমজিৎ দাস বলছে যে আমাদের টিমের শক্তির জায়গা কি, আদৌ কি কোনো শক্তির জায়গা আছে? ব্যাটিংটাকে আর ইউ রেট রবি শাস্ত্রী as a commentator? ভালো লাগে না, আমার ভালো লাগে না, মানে আমার মানে অ্যাজ এ কমেন্টেটর ভালো লাগে না। হ্যাঁ, ওর ভয়েস অনেক জোস। হ্যাঁ, লাইক কম্পেয়ার টু মার্ক নিকোলাস, না compared to the other Indian commentator, হার্ষা ভোগলেকে বাদ দিলে রবি শাস্ত্রী কিন্তু সেকেন্ড বেস্ট। ও হ্যাঁ, সঞ্জয় মাঞ্জরেকর একসময় হি ওয়াজ অ্যাকচুয়ালি গুড। সঞ্জয় মাঞ্জরেকর ব্যাক ইন আর্লি 2000 যখন 10 স্পোর্টস ছিল, 10 স্পোর্টস এর পুরান যে লোগোটা ছিল চ্যাপ্টার, হ্যাঁ হি ওয়াজ ভেরি গুড। আমি জানি না হোয়াট হ্যাপেন্ড টু হিম। ESPN ও তো ছিল তখন, ESPN ও তো সঞ্জয় মাঞ্জরেকর কাজ করতো। হ্যাঁ সঞ্জয় মাঞ্জরেকরের কি হয়েছে আমি জানি না, বাট হি ইউজড টু বি ভেরি গুড। এখন অবস্থা খুব খারাপ।
আমার কাছে না গৌতম ভিমানিকে ভাল লাগে, মানে ওকে আসলে ওই ইএসপিএন এ আগে হয়তো না যে ইন্ডিয়া কোনো ট্যুরে গেলে ওরা তো অনেক কিছু কভার করে, ওই অনেক প্রোগ্রাম করে ওখানে, ট্যুরিজম কভার করে, হ্যাঁ। সো ওই ট্যুরিজম কভার করা রিপোর্টার থেকে গৌতম ভিমানিকে উঠে আসতে দেখছি। সো তার গ্রোথটা যদি দেখি, হি ইজ ফ্যান্টাস্টিক। গৌতম as well as হার্ষা বন্ধের সাথে আরেকটা লোক ছিল চারু শর্মা, সো দে ওয়েন্ট देयर সেপারেট ওয়েজ। চারু শর্মা আমার ভালো লাগে না। he was মানে they were the two, আর গৌতম was more a presenter type guy, so পরে আর কি become more a commentator. লিখন বলছে যে বিসিবি প্ল্যান ক্লিয়ার না, হুট করে ওকে নিচ্ছে, তাকে নিচ্ছে, নিলেও খেলাচ্ছে না, আবার বলছে সময় দিতে চাই নিউ প্লেয়ারদের। সিয়াম বলছে the only thing is মুশফিক is too emotional, যতদিন না নিচে না ছাড়বে কেউ কিছু বলবে না, মানে উইকেট কিপিং এর কথা আর কি বলতেছে সিয়াম। বিক্রমজিৎ আশার বলছে আমরা বাংলাদেশিরা যে জঘন্য ব্যবহার করেছি নিরাজ ট্রফিতে, হেড করবে না তো কি করবে। হিয়ার উই গো বলছে স্প্রিং ফ্রেন্ডলি হলে যে টিম আগে ব্যাট করবে এবং 220 রান করবে সেই জিতবে, এত কম রান করলে জিতা আই ডোন্ট নো, বাট মানে শ্রীলঙ্কার ব্যাটিংটা যে খুব একটা স্ট্রং তাও বলা যায় না, ইনএক্সপেরিয়েন্স লাইনআপ, সো কোলাপস হতেও পারে। বাংলাদেশে পাইলে আর কেউ শ্রীলঙ্কার টিমে ব্যাটিং করুক না করুক, কৌশল মেন্ডিস কেমনে জানি মানে ওর ভিতরে ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং সব একসাথে ঢুকে যায়। আর ইয়ে তো আছেই যে লাস্ট টেস্টে যে ছিল ধনঞ্জয় ডিসিলভা তো আছে, ধনঞ্জয় ডিসিলভা, ঠিক আছে, মানে এই দুইজন প্লেয়ার বাংলাদেশে পাইলে কি জানি হয়। নিউজিল্যান্ডে কুশাল পেরেরার কথা ভুলে গেছে, মানে কুশাল পেরেরার ব্যাটিং দেখতে জয়সূরিয়ার মতো, বাংলাদেশের সাথে ওর ব্যাটিং হয়ে যায় জয়সূরিয়ার মতো। জয়ন্ত রমান বলছে ম্যাচের টাইমিং কি ফাইনালাইজ করছে, ডে নাইট নাকি ডে ম্যাচ? ডে নাইট ম্যাচ, প্রত্যেকটা ম্যাচে সবগুলা দুপুর 1টায় শুরু হবে। অদ্ভুত একটা টাইম, দুপুর 1টায়। হ্যাঁ, হুদাই এটা ডে নাইট বানাইছে এই খাড়া রোদের মধ্যে। ডে নাইট তো হবে না, ডে ইভিনিং হয়ে যাবে, কারণ মানে সন্ধ্যাও তো হয় দেরিতে, মানে অলমোস্ট লাইক 7:30টার দিকে খেলা শেষ হবে না, 4:30 8টার দিকে শেষ হবে, ডে ইভিনিং হবে খেলা। আচ্ছা, সাজিদ এলাহি ভাইয়ের প্রশ্ন যে ক্যান ইউ প্লিজ ডিসকাস দ্য প্রবাবল 11 অফ ওয়েস্ট ইন্ডিজ, মানে কিসের জন্য প্রবাবল 11 এটা একটু বলতে হবে। আর why AB does not want to come back, টাকায় মিলে নেই, এবিটা টাকায় মিলে না, আমি যা মনে করি যে ওকে সাউথ আফ্রিকা যে কন্ট্রাক্ট অফার করছে ওটা টাকায় মিলে নাই। বাউচার পরে ওর তো ফ্রেন্ড আফটার অল বলে দিচ্ছে যে ও অন্য কারো জায়গা নিতে চায় নাই, তাইলে ভাই অন্য কারো জায়গা নিতে যদি চায় নাই, এটাই যদি থাকতো তাইলে এত কাহিনী তো হইতো না। মানে এবি কে নিয়ে আসা হবে বা এবি আসবে, এবি ডিভিলিয়ার্স আসতে পারবে, এবি ডিভিলিয়ার্সও বলছে যে আমি অ্যাভেলেবল, তারপরে ব্যাকট্র্যাক করা, তার মানে টাকা নিয়ে এর থেকে আমি আর অন্য কিছু দেখি না। ফেয়ার এনাফ, আমার কাছে মনে হয় ফেয়ার এনাফ, মানে এবি ডিভিলিয়ার্স সে এখন ইন্টারন্যাশনাল খেলতে চাচ্ছে না, সো এখন যদি আসে তাকে ইয়ে করে, তার যে ফিনান্সিয়ালি সে যদি ইয়ে না করতে পারে, সে যদি স্যাটিসফাইড না হয়, আসতে না চায়, ইটস ওকে, ফেয়ার এনাফ। মানে আমরা মনে হয় অনেক বেশি, মানে ঠিক আছে দেশপ্রেম বলি, দেশকে রিপ্রেজেন্ট করা বলি, সবকিছুই ঠিক আছে, বাট দিন শেষে এটা প্রফেশন ওদের। ফয়জুল ইসলাম বলছে নাইম শেখের এক্সক্লুশনটা কিভাবে দেখেন, গিভেন লিটন সৌম্য জোরে ফর্ম, ওর টি20 চেয়ে ডিপিএল এর পারফরম্যান্স কিন্তু ভালো, এভারেজ ওভার 45, স্ট্রাইক রেট অলমোস্ট 90। দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট তো, ভেরি গুড পয়েন্ট। মানে এটা কিন্তু নাইম শেখের এক্সক্লুশনটা আমি পার্সোনালি এই কারণে, মানে ইন্ডুলের ইনক্লুশনের ক্ষেত্রে যখন লোকজন বলছিল যে কেন ওকে ইনক্লুড করে না, আই ওয়াজ পার্সোনালি ফিলিং যে দেয়ার আর গাইস that probably deserve a spot there, and Naim Sheikh is one of those guys যে হয়তো বা স্পটটা ডিজার্ভ করতে পারে। সাজ্জাদ মানে ইন প্লেস অফ এনি ওয়ান অফ দেম, লিটন বা সৌম্য যে কারোর জায়গায় সে নিতে পারে। মানে আপনি দুইজনের জায়গায় একজন যদি বলেন, লিটনের পক্ষে একটা বাজি ধরতে পারেন যে লিটন গালিতে খুব ভালো ফিল্ডিং করে, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখছি। সো ফিল্ডিং এর কথা চিন্তা করলে আপনি লিটনকে রেখে সৌম্যকে বাদ দিতে পারেন। প্লাস লিটন একটা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, নাইম শেখ, তামিম সবই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, সো বৈচিত্র্যের কথাও যদি আসে সেখানে আপনি হয়তো লিটনকে রাখতে পারেন। আবার সৌম্যর কথা যদি বলেন, সৌম্যর পেস বোলিং ইজ pretty effective, pretty useful, আর সাবকন্টিনেন্টের পিচে এই ধরনের পেস ভালোই কাজে লাগবে যদি কাজে লাগাতে চায়।
তো যে কাউকে, আর ব্যাটিং ফর্মে দুজনেরই সমান খারাপ অবস্থা, তো দুজনের যে কাউকে বাদ দিতে পারে। আমার কাছে যেটা মনে হয় নাইম শেখকে এই মুহূর্তে উপেক্ষা করার দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে ওই যে আমি একটু আগে মাহেদী এবং মেহেদীর মধ্যে যে কথাটা বললাম, যে অত বেশি সময় নেই যে নতুন একজনকে চান্স দিয়ে ফেল করে আবার পুরানকে টানবে, সেটা একটা কারণ হইতে পারে। অথবা লিটন কে হয়তোবা লাস্ট কোনো চান্স দেওয়া হচ্ছে যে ভাই যা করার করো, উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, এই সিরিজের পরে তোমাদের মধ্যে একজনকে কাট করা হবে, সেটাও হইতে পারে। বাট এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপ সামনে বা এত টি-20 ওয়ার্ল্ড কাপও সামনে, এত কিছু মাথায় রেখে আমি বলবো যে লিটন সৌম্যকে নিচে হয়তোবা এটা চিন্তা করে যে দ্য ইম্প্যাক্ট দে কুড মেক যেদিন সে খেলবে। নিউজিল্যান্ডে সৌম্য যেদিন খেলতেছিল, সৌম্য যতক্ষণ মাঠে ছিল বাংলাদেশ মনে হচ্ছিল অ্যাকচুয়ালি ম্যাচটা জিতে যাবে। সো এই ইম্প্যাক্টটা না, এটা লিটন আর সৌম্য বাদে কেউ দিতে পারে না বাংলাদেশ টিমে, নট ইভেন সাকিব অর তামিম অর এনিওয়ান, কেউ দিতে পারে না। সো এই ধরনের ট্যালেন্টের পিছনে আপনার মনে হয় একটু বেশি ইনভেস্ট করতে চাচ্ছে, বিকজ উই নেভার হ্যাড দিস কাইন্ড অফ প্লেয়ার্স যারা এরকম ইম্প্যাক্ট করতে পারে। তো আমার কাছে মনে হয় বিসিবি ওইটার উপরে একটু বাজি ধরতে চাচ্ছে। প্রশ্ন হচ্ছে বাজিটা কত দিন ধরে যাবে। এটাই মানে ওদেরকে বাদ দিয়ে যদি রিপ্লেসমেন্ট থাকতো আর আগেই আসতো, বাট এই ওয়েটিং গেমটা খেলাই হচ্ছে বিকজ রিপ্লেসমেন্ট আর নাই আসলে। হিয়ার উই গো বলছে শানুর ভাই তামিমকে তো কেউ দল থেকে বের করে দেওয়ার জন্য বলতেছে না, আই গেস জাস্ট আরেকটু স্ট্রাইক রেটটা করে খেললেই হয়, কিন্তু সে জাস্ট একটা ভিন্ন অপিনিয়ন নিয়ে এরকম মানে ঘুম ধরে বসে আছে। আর একটু ভালো করে মিডিয়ায় কথা বলাই যায় না, আমার মনে হয় বলতেছে এই কথাই বলতেছেন উনি, না বলেন নাই মানে। হ্যাঁ না, এই যে বলতেছে না মানে হি কারেক্টেড হিমসেলফ। ওকে, সো মানে বেসিক্যালি যেটা তামিম নিয়ে ইস্যু বা তামিমের যেটা নিয়ে মিডিয়ার এগেইনস্টে বা পাবলিকের এগেইনস্টে ইস্যু, যে একই প্রশ্ন বারবার। আমি একটা আমার নিজের লাইফের একটা এক্সাম্পল দিই। তো আমি কয়েকটা জিনিস করতে পছন্দ করি, ঠিক আছে? আমি মেইনলি সকালবেলা আমি কাজ করতে পছন্দ করি না, মানে মর্নিং যারা ডেইলি 9 to 5 জব করে, আমি ওই লাইফস্টাইলটাই মানে আমি ওটা পছন্দ করি না। আমার বডির সাথে যায় না, আমার বডি ক্লক রাত জাগা, যখন খেলা থাকে রাত জাগা হয়। এখন এই 2-3 দিন ধরে একটু আমার এই টাইমে ঘুম আসে বিকজ রাতে খেলা থাকে, বাট এটা হচ্ছে মানে ফ্যাক্ট। সো এইটার জন্য আমি এই লাইনে যেহেতু কাজ করি, সো আমার এইটাই কিন্তু আমার মানে প্রেফারেন্স, ঠিক আছে? সো তামিমের একটা প্রেফারেন্স আছে, ওর ব্যাটিং একটা প্রেফারেন্স আছে, সো ওইটা অনুযায়ী সে খেলবে। মানে অ্যাপ্রোচকে কেন অন্য পৃথিবীর কোন ব্যাটসম্যানকে তো অ্যাপ্রোচ নিয়ে এত প্রশ্ন করা হয় না যে আপনি কোন অ্যাপ্রোচে খেলবেন, আপনি কি স্টাইলে খেলবেন। বিরাট কোহলিকে তো কেউ জিজ্ঞেস করে না, কেউ এবি ডিভিলিয়ার্স কে তো জিজ্ঞেস করে না, কেউ মানে এনি ব্যাটসম্যান মানে ইভেন ছোটখাটো ব্যাটসম্যান তো জিজ্ঞেস করে না যে আপনি কেমন করে ব্যাটিং করবেন। এই তামিমকে নিয়ে একমাত্র অ্যাপ্রোচ নিয়ে যত প্রশ্ন ফ্যানরা কোশ্চেন করে এতটুকু ওকে, হ্যাঁ, বাট তাকে মিডিয়াতে কেন কোশ্চেন করা হবে? মানে আমার কাছে এটা মানে সাংবাদিকরা তো যারা স্পোর্টস কভার করতেছে, আই থিংক ইটস দেয়ার ডিউটি টু আন্ডারস্ট্যান্ড দ্য গেম। সো আমার কাছে মনে হয় তাদের তো অ্যাটলিস্ট এটা বোঝা উচিত যে তারা তো ইভেন খেলাও ফলো করে। আমি তো বলবো ফ্যানরা অনেকে যারা এই মুহূর্তে তামিমের সমালোচনায় কথায় কথায় শ্রীলঙ্কার টেস্ট সিরিজটা নিয়ে আসতেছে, আমার কাছে মনে হয় যে না, তাদের কাছে 80 থেকে 85% মানুষ অ্যাকচুয়ালি খেলা দেখে নাই। তারা শুধু স্কোর বোর্ডে দেখছে তামিম এত কম বলে এত রান করছে, তাইলে ওয়ানডেতে খেলে না কেন? ও ওই লাস্টে টার্নিং উইকেটের ওই সময়টা সে অ্যাকচুয়ালি অ্যাটাক করছে। এছাড়া সে প্রত্যেকটা ইনিংসে হি নেভার ওয়াজ অ্যাগ্রেসিভ। সে তার ন্যাচারাল খেলাটা খেলছে, যেটা টেস্টে বেশি স্যুট করে। এই জিনিসটা আমরা বুঝি না। তো আমার কাছে মনে হয় যে শানুর যেটা বললো যে ওরা না, মানে সবাই, শুধু তামিম না, তামিম বলেন, সাকিব সবসময় চাচাসোল্লা টাইপের ছিল, সো সাকিবের কথা আলাদা। মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু এখন মিডিয়ায় এসে অনেক মুখ খুলে কথা বলতেছে। রিয়াদ কিন্তু বেশ ইন্ট্রোভার্ট একটা মানুষ, ঠিক আছে? মুশফিক ক্যাপ্টেন্সির পরে মুশফিকের হি ওয়াজ ভেরি আপসেট, এবং আমার মনে হয় না ক্যারিয়ার শেষ হওয়ার আগে সে কখনো কোনো রকম উল্টাপাল্টা কথা বলবে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে ক্যারিয়ার শেষ হওয়ার পর মুশফিক একটার পর একটা বোমা ফাটাতে শুরু করবে মাশরাফির মতো। এটা আই হ্যাভ এ ফিলিং, এরকম একটা মনে হয়।
তো আমি শানুরের মতোই আমি আমার একটা গল্প বলি, খুব শর্ট করে বলার চেষ্টা করি। আমি ব্র্যাকে চাকরি করছি, আমি পাবলিক হেলথে কাজ করি। তো আমার পাবলিক হেলথের প্রথম জব ছিল ব্র্যাকে, বিশ্বের 1 নাম্বার এনজিও। সো ব্র্যাকের হেলথ প্রোগ্রামে আমি যখন ইন্টারভিউ দিচ্ছিলাম, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রপার ইন্টারভিউ ইন মাই লাইফ। হ্যাঁ, এর আগে আমি টিচিং করেছিলাম, কিন্তু এরকম প্রপার ইন্টারভিউ ছিল না। জাস্ট গেছি, কাগজপত্র দিছি, ওদের টিচার দরকার ছিল, ওরা নিয়ে নিছে। আচ্ছা, প্রপার ইন্টারভিউ আমি ব্র্যাকে দিছি। সো ব্র্যাকে আমি যখন দিছি, ব্র্যাকের হেলথ প্রোগ্রামটা ছিল ওদের হেড অফিস মহাখালীতে, যেটা 20 তলা বিল্ডিং এর 16 তলা ছিল। 16 তলায় হচ্ছে ওদের হেলথ প্রোগ্রাম। সো 16 তলায় কোনার একটা রুমে আমি ইন্টারভিউ দিচ্ছি। তো এত উপর থেকে ওই যে ওখানে কুড়িল বস্তিটা দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, বস্তিটা দেখা যায়। তো আমাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি ওই যে পিছনে বস্তিটা দেখা যাচ্ছে, আপনাকে কিন্তু বস্তিতে যে কাজ করতে হবে। বস্তিটা কিন্তু ওখান থেকে দেখতে খুব সুন্দর লাগতেছিল, উপর থেকে টিন টুন, খুব সুন্দর একটা ভিউ, এত উপর থেকে টিনের চাল সারি সারি। তো আমি বলছি যে ইটস ওকে, আমি যেতে পারবো। তো কিছুক্ষণ পরে আবার ঘুরায় ফিরায় বলতেছে যে আপনাকে কিন্তু ওই বস্তিতে যেতে হবে। বস্তিটা কিন্তু এখান থেকে দেখতে যেমন লাগতেছে এটা কিন্তু এমন না, ওটা কিন্তু অনেক নোংরা। ভিতরে ঘরের মধ্যে মানুষ গোসল করে, কাদা পানি। আমার কাছে, আমি তখনও বললাম যে না, ইটস ওকে, আমি পাবলিক হেলথে কাজ করতে হবে, এগুলো আমাকে জানতেই হবে, এগুলো আমাকে করতেই হবে। তো কিছুক্ষণ পর পর থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম আমাকে ঘুরে ফেরায় একই কোশ্চেন জিজ্ঞাসা করছে। ফিফথ টাইমে আই লস্ট ইট মানে আমি অবশ্যই ইন্টারভিউতে বসে আমি তো আর চিল্লাই নেই, আমি জাস্ট একটা মুচকি হাসি দিলাম। এবং তখন আমি বললাম যে আই অ্যাম উইলিং টু ডেভেলপ এ ক্যারিয়ার ইন পাবলিক হেলথ, হাউ ক্যান আই ডু দ্যাট ইফ আই ডোন্ট গো টু দ্য পাবলিক। সো আমি যখন হ্যাঁ আমার সমস্যা নাই এই সেই এখান থেকে বের হয়ে যখন এই উত্তরটা দিলাম যে পাবলিকের কাছে না গিয়ে পাবলিক হেলথে ক্যারিয়ার কিভাবে করব, এরপরে ওই বোর্ডে আমাকে আর ওই কোশ্চেনটা করা হয়নি। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকটা মানুষই না একটা পর্যায় পর্যন্ত নিতে পারি একই জিনিস আমি আর কতভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি আমি মানে লজিক্যালি এক্সপ্লেন করে তাদের ঢাল হইতে চাচ্ছি না। তামিম বা রিয়াদ তারা উল্টাপাল্টা কিছু যদি বলেও থাকেন, আমি সেটাকে আমি ডিফেন্ড করতেছি না। আমি জাস্ট বলতেছি যে উই অলসো নিড টু নো ওয়্যার উই শুড স্টপ। মিডিয়া অলসো নিডস টু নো ওয়্যার মিডিয়া শুড স্টপ। কারণ ওখানে ফ্যানরা বলবে, ফ্যানরা ফেসবুকে হোক ইভেন সামনাসামনি গিয়েও তামিমরা বলতে পারে। আমরা তো ফুটেজও দেখছি, তামিমের ব্যাটিং দেখতে, নেট প্র্যাকটিসে ব্যাটিং দেখতে বাজে কথা বলছে, তামিম এসে তার সাথে রাগারাগি করছে, বাসায় গিয়ে কাজ করেন, একটা স্ল্যাং ওয়ার্ডও ইউজ করছে। সো ফ্যানরা অনেক কিছু বলে। আমি ফ্যানদের সবকিছুকে কিছু জিনিস যখন মাত্রা ছাড়ানো জায়গাগুলা বাদে সমালোচনা করুক, ঠিক আছে, কারণ ফ্যানরাই ওদেরকে আসলে এরকম সুপারস্টার বানায়। বাট অ্যাটলিস্ট মিডিয়াতে উই রিয়েলি নিড টু নো ওয়্যার উই শুড পুট দ্য ফুল স্টপ। সো আমার কাছে মনে হয় যে এই ফ্রাস্ট্রেশন গুলা ওদেরকে আমরাই এই ফ্রাস্ট্রেশনের দিকে ঠেলে দিছি, স্পেশালি কারণ মিডিয়াতে তো কেউ, ফেসবুকে হয়তো বা তামিম বলছে যে ফেসবুকের এই কমেন্টগুলো তার উপর ইফেক্ট করে, কিন্তু কেউ তো ওকে কোশ্চেন করে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় 2017 পরে সে সোশ্যাল মিডিয়ায় ওই কমেন্ট পড়াও হয়তো বা একটু কমায়ও দিচ্ছে। আমার কাছে জাস্ট মনে হয়, আমি জানি না কেন মনে হয় এটা, বাট আমার কাছে মনে হয়। কিন্তু মিডিয়ার কোনো কোশ্চেন করলে সেটা তো এড়ায় যাইতে পারে না, কারণ ওদের তো সেই অ্যাক্সেসটা আছে। তো ওই জায়গায় আরেকটু দায়িত্বশীল ভাবে কথা বলা উচিত। আচ্ছা, অনেকগুলি কমেন্ট চলে আসছে, নেক্সট কয়েকটা একসাথে নিয়ে নেই। ইশাক যেমন বলছে মুশফিক ইজ দ্য সেকেন্ড ভার্সন অফ কামরান আকমাল, আই ডোন্ট থিংক সো, ইজ বেটার। এত খারাপ না ভাই। রুসলান বলছে what do you guys think about মাহমুদুল্লাহ? He is not that player we used to think before. He's in decline. Mahmudullah is in decline. There is no doubt about that. Career অনেক বছর বসে গেছে, he's 35 now, 35 বছর হয়ে গেছে। সো কিছু তো ব্যাপার আছে যে yeah, he's not the same as he used to. Even I'd say মানে এটা শুনতে খারাপ দেখাবে, বাট সাকিব's bowling is in decline. মানে ব্যাটিং এ টু আর্লি টু জাজ, আমি আর একটু সময় দিব, বাট সাকিবের বোলিং ইজ ইন ডিক্লাইন, তামিমস ব্যাটিং ইজ ইন ডিক্লাইন। তামিম যে ব্যাটিং 2017 পর্যন্ত করছে, 18 পর্যন্ত আই গেস ধরতে পারি, বাট হিজ ব্যাটিং ইজ ইন ডিক্লাইন। মুশফিক প্রবাবলি ইজ অলসো ইন ডিক্লাইন, ইউ নো। হ্যাঁ, সবারই অ্যাকচুয়ালি ডিক্লাইন করছে। এদের বেস্ট টাইমটা না ওই 2013 থেকে 17-18 পর্যন্ত ছিল সবার।
এদের সবার বেস্ট টাইমটা ওখানে ছিল। এটা মানে ক্রিকেটের একটা বয়স হইলে তো ডিক্লাইন হবে স্বাভাবিক, দে আর নট গডস যে তারা ইমমর্টাল, তারা সারা জীবন একই পারফরম্যান্স দিয়ে যাবে, ইউ নো। সো এটা হওয়াটা অস্বাভাবিক না, বয়স বাড়লে আফটার আ সার্টেন হোয়াইল ইট ক্যাচেস আপ টু ইউ। আর আরেকটা জিনিস একটু আমার মনে হয় দেখতে হবে যে দলে না একটা প্লেয়ারের ক্যারিয়ার যখন লম্বা হয় তখন বিভিন্ন ফেজে একটা প্লেয়ারের রোল ডিফারেন্ট থাকে। তো আমার কাছে মনে হয় আমরা শুধু স্ট্যাটিস্টিক্যালি এদের কথা চিন্তা না করে আমাদের দেখা উচিত যে তার রোলটা সে পালন করতেছে কিনা। জাস্ট লাইক মাশরাফির শেষ দিকে তার বোলিংটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, এই জন্য অনেক বেশি সমালোচনা হয়েছে। বাট এর আগে যদি চিন্তা করি, মাশরাফি ওয়াজ ইফ নট দ্য বেস্ট, সে কিন্তু তার কাজটা করে যাচ্ছিল বোলিংয়ে, কিন্তু তার যে মূল রোল, সেই রোলটা সে পালন করে যাচ্ছিল টিমে, কিন্তু তার কন্ট্রিবিউশনটা যেভাবে দরকার ছিল। তো আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ার বা এই যেই সব প্লেয়ার একটু সিনিয়র হয়ে গেছে, আই এম প্রিটি শিওর আমরা সবার কথাই বললাম যে ফর্ম ডিক্লাইন করছে, কাউকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না। 2023 বিশ্বকাপের আগে চিন্তাই করতে পারবো না যে কাউকে বাদ দেওয়া যায়, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে এইটা দেখা উচিত শুধুমাত্র স্ট্যাটস না দেখে, যে তাদের রোলটা তারা কিভাবে প্লে করতেছে। আরো নেই সাহিদ সাগর বলছে সাজ্জাদ কি অবস্থা, আই ডোন্ট নো ইফ হি নোস ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সিয়াম তালুকদার বলছে তামিমের অ্যাপ্রোচ নিয়ে কথাই উঠা উচিত না। I personally think 2019 শ্রীলঙ্কা ট্যুরের পর তামিম যে অ্যাপ্রোচে যা কন্ট্রিবিউট করছে ওটা বাদ দিলে টিমের হাফ পারফরম্যান্সই বাদ পড়ে যায়। Despite Tamim being in decline, I don't know about that statement 2019 এর পরে। 19 এর আগে যে ফর্ম ছিল, he did contribute big time. Malanazir বলছে I see the reflection of Sanad Jaisura and Avishka Fernandez. Avishka Fernandez is right-handed batsman. আমরা একটু আগে তো সাজ্জাদ বললো যে he also becomes Sanad. Here we go বলছে নিউজিল্যান্ড সিরিজ ছাড়া মুশফিকুর অন্য সবগুলাই ভালো করছে, সবগুলো সিরিজেই ভালো করেছে। লাস্ট সিরিজে সে ভালো করেছে মানে আমি আর জাস্ট টেস্ট সিরিজটার কথা যদি ধরি, মুশফিক তার ক্যালিবার অনুযায়ী পারফরম্যান্স দিতে পেরেছে কিনা, আই ডোন্ট থিংক সো। আই ডোন্ট ফিল হি ওয়াজ এবল টু। মিডিয়া ইমরুলের কান্নাকাটিতে তামিমের খুব কষ্ট লাগে, তাই দলে নিতেছে। ইশাক বলছে মুশফিকুর রহিম বাংলাদেশ না ভাই। আমার একটা কোশ্চেন আছে, আমি মনে হয় মাঝখানে চলে গেছিলাম। না ইউ আর হিয়ার। সিয়াম বলছে যে তামিমের জায়গায় মাশরাফি ইমরুলকে যদি চাইতেন তাহলে টিম ম্যানেজমেন্ট কি বাদ দিতে পারতো? আমরা সাব্বিরের ক্ষেত্রে দেখছিলাম সাসপেনশনের মাঝখানেও টিমে অ্যাড হয়েছিল। ভেরি গুড পয়েন্ট। তামিমের জায়গায় সাসপেন্ড করে, হ্যাঁ তামিমের জায়গায় মানে বেসিক্যালি সাসপেনশনটা সাব্বিরের কিন্তু বিসিবি ইম্পোজ সাসপেনশন ছিল, সো ওটা কমে আনছিল বিকজ মাশরাফি ওয়ান্টেড হিম ইন দ্য নিউজিল্যান্ড সিরিজ, রিমেম্বার? ইয়েস ভেরি গুড পয়েন্ট। এবং এখানে আমার কাছে মনে হয় যে তামিমের ইচ্ছা মতো যেহেতু প্রাথমিক দলে আসছিল, আমি জানি না, আই ফিল যে হয়তো বা নেটে বা এখন এই মুহূর্তে ওইভাবে রেডি মনে হয় নাই ইমরুলকে, অথবা মিঠুনকে আরেকটা চান্স দেয়া রিসেন্ট ফর্মের জন্য। আই ডোন্ট নো হোয়াটস দ্য রিজন। এখানে সাজেদ ভাই আই থিংক মানে এই পয়েন্টটারও কিন্তু একটা বিষয় আছে, তার ক্যাপ্টেনের মানে চাওয়া, যেটা মাশরাফির ক্ষেত্রে বলা হচ্ছে। তামিম যদি চেয়ে থাকে, আই থিংক ক্যাপ্টেনের ওই পয়েন্টটাও জাস্টিফাই করা লাগে যে আমি কেন চাচ্ছি, মানে আমার পার্টিকুলার প্ল্যান। এক্স্যাক্টলি এখানে দেখা লাগবে যে মাশরাফি কিন্তু ওর পয়েন্টটা মিডিয়াতেও জাস্টিফাই করতে পারছিল কেন সে সাব্বির রহমানকে চাচ্ছে, ওর প্ল্যানটা কি। লোয়ার ডাউন দা অর্ডারে পেস বোলারদের এগেইনস্টে সাব্বিরের ব্যাট সুইং ভালো, ও লং শটস খেলতে পারে, মানে পেস বান্ধব পিচে, এটা একটা ওর যেমন পয়েন্ট ছিল, সেটাকে কিন্তু সে স্ট্যান্ড করাতে পারছে টিম ম্যানেজমেন্ট বলি, বোর্ড বলি বা মিডিয়া বলি, সব ক্ষেত্রে। এখন তামিম কি সেইটা স্ট্যান্ড করতে পারছে কিনা টিম ম্যানেজমেন্টের কাছে, এইটাও একটা পয়েন্ট। মানে তামিম হয়তো চাইছে, ওর একটা পার্টিকুলার প্ল্যানও হয়তো ছিল যে নাম্বার 5 আমি ইমরুল কাজকে ট্রাই করব। এখন এইটাও কিন্তু একটা পয়েন্ট হয়ে দাঁড়ায় যে সে টিম ম্যানেজমেন্টকে কতটুকু কনভিন্স করতে পারছে। টিম ম্যানেজমেন্ট এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে, টিম ম্যানেজমেন্ট খুব একটা এগ্রি করে নাই এটা। এক্স্যাক্টলি
সেক্ষেত্রে এখন যদি মাশরাফির হয়তো ওই কনভিন্সিং পাওয়ারটা ছিল যে টিম ম্যানেজমেন্টকে ওইভাবে সে কনভিন্স করতে পারছে যে আমি যদি নিয়ে আসি মাই কল, এটা যদি ফেইলিয়ার হয় এটা দায়ভারও আমার উপর আসবে, সবকিছু নিজের উপরে নিয়ে হয়তো ওইখান থেকে প্রেশারটাও দিয়েছিল টিম ম্যানেজমেন্টকে যে সাব্বিরকে কাম ব্যাক করানো হোক, ওর যে ব্যান্ডটা ছিল সেই ব্যান্ডটা লিফট করে ওকে নিয়ে আসা হোক। সো ওভারঅল আই থিঙ্ক মানে ক্যাপ্টেনদের পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু আসে যে কনভিন্সিং পাওয়ারটা, যে হয়তো এখন এটাও হইতে পারে যে তামিম রিসেন্টলি ক্যাপ্টেন হয়েছে, এখন ওর কথার ওয়েটটা হয়তো ওইভাবে টিম ম্যানেজমেন্টের কাছে আসে না যতটা মাশরাফির ক্ষেত্রে কথার ওয়েটটা তারা নিত। সো ওভারঅল সবকিছু কিন্তু এখানে একটা আই থিঙ্ক মিক্সড ব্যাপার, নট অনলি যে পজিশন এন্ড লাইক রান স্ট্যাটস, এটাও কিন্তু না, মানে এখানে অনেক ধরনের পার্টিকুলার গ্রুপ জিনিস আছে আমার কাছে যেটা লাগে। না সবই অ্যাগ্রি, কিন্তু আমার কাছে কেন জানি দিন শেষে ওইটাই অনেক বড়, কারণ ওরা তো ইভেন শ্রীলঙ্কায় ছিল যখন বাকিরা এখানে প্র্যাকটিস শুরু করলো, তারপর শ্রীলঙ্কা থেকে এসেও কিন্তু তারা কোয়ারেন্টিনে ছিল, হোম কোয়ারেন্টিনে ছিল, এবং রিসেন্টলি সো আমার কাছে মনে হয় যে ইমরুল হ্যাড প্রিটি গুড চান্স, যারা হচ্ছে যে এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টে বা কোচিং এর দায়িত্বে আছে তাদের সাথে কিন্তু অনেক লম্বা একটা সময় আছে। আমার কাছে মনে হয় যে ওই জায়গায় সে আসলে ওইরকম ভাবে নজর কাটতেও ব্যর্থ হয়েছে, বা তামিমও এসে মানে একটা তো আছে যে ও চিন্তা করছে, বাট অ্যাকচুয়ালি আমি যদি তাকে নেটে খেলাই দেখি যে অবস্থা ভালো না, তো আমি তো এই রিস্কটা নিব না। সো আমার কাছে দিন শেষে আমরা কিন্তু জানি ইমরুল কায়েস ইজ প্রিটি লিমিটেড অ্যাজ ক্রিকেটার, ওর লিমিটেশন মাথায় রেখে হি হ্যাজ ডান ফ্যান্টাস্টিক, ঠিক আছে, কিন্তু ওর লিমিটেশন তো আছে। আরেকটা জিনিস কি, লাইক আমার কাছে যেটা ফিল হয় মানে টিম ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে ইন টার্মস অফ ইমরুল কায়েস, মানে দে ডোন্ট অ্যাকচুয়ালি অ্যাগ্রি অর ফিল কমফোর্টেবল ইন টার্মস অফ প্লেইং ইমরুল ইন নাম্বার 5, মানে ইমরুলকে খেলাইলে আইদার ওপেনিংই খেলাইতে হবে, আর না হলে আমরা নাম্বার 5 ওকে ট্রাই করব না, ঠিক আছে। মানে সৌম্যকে যেমন ওরা সুইচ করে, মানে সৌম্য একদিন ওপেনিং এ খেলে, একদিন নাম্বার 3 তে, আরেকদিন 7 এ চলে যায়, 6 এ চলে যায়, ওকে নিয়ে অনেক শাফল করতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। বাট আমার কেন জানি সবসময় ফিল হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট না এটা মানতে নারাজ যে আমরা ওকে মানে ইমরুল কায়েসকে নাম্বার 5 এ ট্রাই করব, ও ওপেনারই খেলবে, এর বাইরে কোনো কিছু না। সো এটাও একটা কাইন্ড অফ আমার কাছে লাগে যে বিষয়টা হতে পারে ওর ড্রপ হওয়ার পিছনে। এক্স্যাক্টলি। তো শানুর 10 মিনিটের জন্য কোথায় জানি চলে গেল, তসিফের হাতে গুরু দায়িত্ব দিয়ে। ওকে, আই থিংক আমার কমেন্ট খোঁজা পেজ একটা খোলাই আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। মানাসি ইসলাম say I count Mohammad Saifuddin as a very average all-rounder. He has to do many works to be all-rounder like Hardik Pandya or Colin de Grandhomme. আচ্ছা, হার্দিক পান্ডিয়া তো বহুদূর। কলিন ডি গ্রন্ডহোমও দূরে। আমার কাছে যেটা লাগে কি, সাইফুদ্দিনের ক্ষেত্রে যেটা হয়েছে ন্যাশনাল টিমে, উই অ্যাকচুয়ালি নেভার গট আ কাইন্ড অফ যে পেস বোলিং অলরাউন্ডার, ঠিক আছে, মানে একটা পেস বোলিং অলরাউন্ডার আমরা কখনো পাই নাই। আন্ডার 16 এ ও আন্ডার 19 এ 2016 ও খুব ভালো পারফর্ম করছে সাইফুদ্দিন, ঠিক আছে, মানে স্পেশালি যেটা ওর লাইনের লেন্থ, ওর বলে পেস না থাকলেও লাইনের লেন্থ খুব ভালো। সো ওভারঅল লাইক ওই একটা ফ্ল্যামবয়েন্ট ভাব আমরা পাইছি, আরে বাংলাদেশে একটা পেস বোলিং অলরাউন্ডার আছে, হয়তো মারতেও পারে, বলও করতে পারে, আবার সে উইকেট পাওয়ার পর আবার এইভাবে করে সেলিব্রেশন দেয় আই থিংক ওই মানে একটা গর্জিয়াসনেস দেখছি। তো সো উই এক্সপেক্টেড টু মাচ হাই। তবে এটাও একটা পয়েন্ট যে আমাদের ন্যাশনাল টিমের যে কোচ বা টিম ম্যানেজমেন্ট যেটা বলি, তারা সবসময় সাইফুদ্দিনকে অলরাউন্ডার হিসেবে কাউন্ট করে নাই, স্ট্রাইক বোলার হিসেবে কাউন্ট করছে। আর একটা জিনিস আমি বলি, মানাজিরের সাথে আমি টোটালি একমত, ভেরি এভারেজ অলরাউন্ডার, বাট 2016-তে যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হচ্ছিল বাংলাদেশে, তখন টিভিতে তার খেলা দেখলাম, এবং 2019 ওয়ার্ল্ড কাপেও সাইফুদ্দিন ডিড এ প্রিটি গুড জব ডেথ বোলিং এ। ওর ইয়র্কারটা আসলেই খুব ভালো, মানে ওর আছে, হি হ্যাজ দ্যাট প্রমিস, হি হ্যাজ দোজ থিংস ইন হিম, ওটাকে অনেক নার্চার করতে হবে। তো মাথা খাটায় মানে জিনিস আছে, বোলিং তো মানে মাথা খাটায় বোলিং করে, বাট ওর ওই মানে একটা জিনিস আমি ছোট করে বলি, দেন আমি মুভ করবো, দ্যাট ইজ আমাদের দেশে ক্রিকেটাররা যদি পার্টিকুলারলি নিজেরা ট্রেন আপের জন্য মেন্টালি সেট হয়, দে ক্যান ডু ওয়েল। মুশফিক একটা সময় সেট হয়েছে, সে ভালো করতেছে, তামিম একটা সময় সেট হয়েছে, ভালো হয়েছে। রিসেন্ট এক্সাম্পল ইজ তাসকিন যখন নিজেকে মেন্টালি সেট করতে, দ্যাট আই উইল ওয়ার্ক বাই মাই সেলফ, আমি আমার নিজের সবকিছু নিয়ে কাজ করব, হি কাম ব্যাক, হি কেম ব্যাক, রাইট? তো এটা পয়েন্ট আউট করা লাগবে। এটা আমি লিটন বলি, সৌম্য বলি। সবচেয়ে বড় কথা কি তৌসিফ,
ওই তাসকিন কিন্তু তার একটা ইন্টারভিউতে একটা কথা বলছিল যে একটা সময় আমি রিয়েলাইজ করছি যে যে অবস্থা থেকে আমি ইনজুরিতে গেছি বা যে মানে 2017 সরি 19-এর সময় তো আমরা বলতেছিলাম যে বিপিএল এর সময় খুব ভালো পারফর্ম করলো, তারপরে ইনজুরি পড়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ। তাসকিন কিন্তু নিজে রিয়েলাইজ করছে ইভেন ওইটাই এনাফ না সার্ভাইভ করতে হইলে, এবং যেই তাসকিন আমরা এখন দেখতেছি কামব্যাকের পরে ও কিন্তু বিসিবি প্রেসিডেন্টস কাপ বলি বা বঙ্গবন্ধু টি20 বলি হি ওয়াজ এভারেজ। হ্যাঁ, নিউজিল্যান্ড ট্যুর থেকে সে পিক আপটা করছে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওই যে নিজে রিয়েলাইজ করছে যে দিস ইজ নট ইনাফ, হোয়াট আই ডিড, আমাকে এখান থেকে নেক্সট লেভেলে যাইতে হবে। এইটা আমরা আমাদের পেসারদের মধ্যে আসলে এতদিন পাইনি, কখনোই পাইনি। সেই জন্যই এখনো শফিউল ওই জায়গাতেই পড়ে আছে, রুবেল ওই জায়গাতেই পড়ে আছে, আমাদের আর কেউ নাই দেখে ওদের ডাক আসে। তো এই রিয়েলাইজেশনটা খুব দরকার, সেটা যে কারণে সাইফুদ্দিন হোক যে কোনো ক্রিকেটারের এই রিয়েলাইজেশনটা খুব দরকার। ওকে, কমেন্ট নিয়ে নিয়ে কিছু। জয়ন্ত রহমান সিং, আমাদের ক্রিকেটে যে তালমাতাল অবস্থা গুলো অবসর নিলে কি হবে, জানি না কি হবে। আমরা আসলে ওইটা এখনো করিনি। দ্য শো 100 is really awesome. I enjoyed today's show. আজকে শোটা দেখি নাই, শানুর আর রাকিব ছিল, আমি এতে দেখছি। আমি দেখা হয় নাই, আমি নিজে আর কি প্রেসারে দেখছি। আচ্ছা, যে রবি শাস্ত্রীর ভয়েসটা বেস্ট। বাট রবি শাস্ত্রীর ভয়েস অন্য লেভেলের, মানে একটা আছে না যে আমি জানি না, আমার কাছে অনেক মানে ফ্যাসিনেশন সারা জীবন এমনি চারপাশে গেল। তুমি ওই যে ক্রিকেট খুব বেশি খেলতা না? আমার পাশে কম্পিউটার আসছে 2014 সালে। আমি ওই ক্রিকেট 7 খেলবো থেকে ওই সময়। আমার মার্ক নিকোলাসকে আমি বেসিক্যালি ফলো করছি ইন 2007 অ্যাশেজ, আই থিংক 2007 অ্যাশেজ থেকে যখন আমি মানে খেলা দেখছি, সো ওই সময় ফলো করছি, তো তখন আমার খুব ভালো লাগছে। তবে যেটা রবি শাস্ত্রীর ভয়েস আসলে ইউনিক, মানে ওই যে একটা আছে না দরাজ গলা, দরাজ কণ্ঠ, বাট ওর অ্যানালাইসিসটা আমার কেন জানি অত ভালো লাগে না। True. Siam is saying যে Sanjay Manjrekar versus Danny Morrison versus Lakshmi, who is better commentator? Lakshmi কেডা? আমি জানি না। Danny Morrison আর Sanjay Manjrekar কে তো চিনছি, but Lakshmi, Sanjay Manjrekar আর Danny, I was actually a fan of Danny Morrison. হ্যাঁ, মানে ও যে হিউমারটা করতো, কিন্তু একটা এখন না ও হিউমারটা ভারামির পর্যায়ে চলে গেছে। তো এখন মানে ড্যানি মরিসন, সঞ্জয় মাঞ্জরেকর দুজনের কাউকেই আমার পছন্দ না। লাক্সমিটাকে আমি বুঝতেছি না। আই থিংক লক্ষ্মণ দেখতে চাইছিল ভিভিএস লক্ষ্মণ তো ওইরকম ভাবে কমেন্ট্রি করে না, ওই আইপিএল এই খুব বেশি। আর লক্ষ্মণের ইয়েটা খুব কিউট, হিন্দি অ্যাকসেন্টটা খুব কিউট। আই থিংক হিন্দি আচ্ছা আমার মনে হয় কি ইয়ের কথা বলতেছে নাকি, যে লক্ষ্মণ শিবরামাকৃষ্ণন একজন আছে ইন্ডিয়ান এক্স লেগ স্পিনার, তার কথা বলতেছে কিনা। তো এটা যদি লক্ষ্মণ শিবরামাকৃষ্ণন হয় তাহলে তিনজনের মধ্যে হি ইজ দ্য বেটার ওয়ান, লক্ষ্মণ শিবরামাকৃষ্ণন। ওকে, সাইদ আবিদ ইজ সেইং সঞ্জয় মাঞ্জরেকর আর সৌরভ গাঙ্গুলির সম্পর্কে ভালো, এই জন্য সঞ্জয় মাঞ্জরেকরকে কমেন্ট্রি থেকে বাদ দিয়ে দিছে। ওকে, it was in a sarcastic way. Nahin is saying IPL এর রিজিউমের জন্য দেখেন সেপ্টেম্বরে বিডিতে ইংল্যান্ড ভার্সেস বিডি সিরিজ মেবি লেটে হবে, নাইলে বাদও হতে পারে। আই থিংক আইপিএল কন্টিনিউটির ব্যাপারে ছিল সেটা। ইজাক আহমেদ ইজ সেইং হু ইজ দ্য বেস্ট উইকেট কিপার এভার? অ্যাডাম গিলক্রিস্ট অলওয়েজ। মানে শুধু উইকেট কিপিং এর কথা বললে মঈন খান কাছাকাছি যাবে, শুধু উইকেট কিপিং এর কথা যদি বলি মঈন খান ওয়াজ আ ভেরি গুড উইকেট কিপার। ভাই আমি লাইক মানে অ্যাডাম গিলক্রিস্ট, ধোনিও কিন্তু আছে কিপিং এর কথা যদি বলে, বাট ইয়েস অ্যাডাম গিলক্রিস্ট মানে আমার ফেভারিট অ্যাডাম গিলক্রিস্ট। আমার কাছে যেটা লাগে অ্যাডাম গিলক্রিস্ট না থাকলে লাইক ধোনি আসতো না। আমার কাছে ফিল হচ্ছে অ্যাডাম গিলক্রিস্ট আসে দেখেই পরে ধোনি আসছে, আমার ফিল এটা। যদিও মানে ধোনি ওয়াজ প্রিটি আনঅর্থোডক্স, but Adam Gilchrist was who changed the wicket keeping. সাদমান শৌমিক ইজ সেইং আমি মাহিদির কথা বলেছিলাম স্লগে কিছু রান তোলার জন্য, ওই জায়গায় তো আমি প্রায় সময় স্ট্রাগল করতে দেখছি। আবার কি তাহলে স্লগারের অভাব পূরণের জন্য হঠাৎ করে গত ওয়ার্ল্ড কাপের মতো সাব্বিরকে আমদানি করা হবে নাকি? আই থিংক সাব্বির ডাজন্ট। এখানে একটা ব্যাপার আছে, গত ওয়ার্ল্ড কাপে সাব্বিরকে আমদানি করা হয়েছে। সাব্বির এর আগে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিজেকে কিছুটা প্রুফ করছে। হ্যাঁ, সাব্বিরের প্রবলেমটা, সাব্বির এবং নাসিরের মতো ক্রিকেটার যারা আছে ওদের প্রবলেমটা কিন্তু ওদের
পার্সোনাল লাইফে, ওদের ক্রিকেটিং লাইফে কিন্তু খুব একটা প্যারা নাই, মানে ওদের অ্যাজ ক্রিকেটার ওদেরকে নিয়ে কিন্তু কোনো কোয়েশ্চেন নাই। মাহিদির কথা কিন্তু এখন এই মুহূর্তে অ্যাজ ক্রিকেটারই সে কিন্তু নিজেকে প্রুভ করতে পারে নাই। সো ওইটা আমি বুঝতে পারতেছি স্লগের জন্য যে ব্যাপারটা আছে, কিন্তু আপনি একটু চিন্তা করেন এক হাঁটু গেড়ে স্লগ সুইপটা সে যত কনফিডেন্টলি খেলে, আর হচ্ছে যে নিউজিল্যান্ডে ক্যারিয়ারের প্রথম বলে সে যে একটা ছক্কা মারছে ডাউন দ্য উইকেট এসে অফসাইডে, এইটা বাদে আপনি যে মানে ক্লিন হিট, ও যখন স্লগ সুইপ করে হি হিটস ভেরি ক্লিন, কিন্তু ওর অপশন খুব লিমিটেড। ও ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব তো স্লগ সুইপ করার মতো জায়গা পাবে না। ইভেন নিউজিল্যান্ডের সেন্টারকে একটা 6 মারছে তারপরে কইছে, তাই না? ব্যাপার আছে এখানে অনেক কিছু। মাহেদিকে বাদ দিয়ে ফেলতেছি না, ব্যাপারগুলো হচ্ছে কি এদের পোটেনশিয়াল আছে, কিন্তু হয় কি এখন এই মুহূর্তে আপনি একটা প্লেয়ারকে নিলেন, নেয়ার পরে ওয়ার্ল্ড কাপের আগে যেহেতু সময় বেশি নাই, ওকে বেশি সময়ও দিতে পারবেন না, আবার ওই এই জায়গাটাতে আসবে, আসার পর ধুম করে বাদ হয়ে যাবে পারফর্ম না করলে, তারপর ওয়ার্ল্ড কাপ আসবে, ওয়ার্ল্ড কাপের পরে আবারও একটা প্ল্যান চেঞ্জ হবে। সো এই জিনিসগুলা করে না অ্যাকচুয়ালি ওই প্লেয়ারটাই নষ্ট হয়, ওই প্লেয়ারটার ক্যারিয়ারটা নষ্ট হয়। তো আমার কাছে মনে হয় যে পোটেনশিয়াল প্লেয়ারদের ক্ষেত্রে ফ্যান হিসেবে আমাদের চাওয়াটা থাকতে পারে অনেক বেশি, কিন্তু আমাদেরও একটু ধৈর্য ধরা উচিত আসলে। আমি মানে দিস ইজ আই পার্সোনালি ফিল দিস ইজ নট দ্য রাইট টাইম ফর সামওয়ান টু যে নিয়ে আসলাম আর হচ্ছে ইনজেক্ট করে দিলাম দলের মধ্যে। ট্রু। আই থিংক পার্সোনালি আমার কাছে যেটা লাগে মানে বঙ্গবন্ধু বিপিএল যেটা গিয়েছে সেখানে হি পারফর্ম ওয়েল, ট্রু। মানে নিউজিল্যান্ডে যাওয়ার পরে সে দুইটা যে ক্লিন হিট করছে না, মানে দুইটা ক্লিন স্ট্রেট ছক্কা মারছে, এইটাতে সবাই ইজ গেটিং আ বিট লাইক মানে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। দে আর থিংকিং যে হ্যাঁ শেখ মাহিদি ইজ দ্য পারফেক্ট স্লগার, হ্যাঁ মানে বাংলাদেশে এত বছর পরে একজন স্লগ ক্রিকেটার আসছে, বাট টেকনিক্যালি কিন্তু আমার কাছে মানে টেকনিক্যাল অ্যাসপেক্টস এর কথা বললে হি ইজ নট দ্যাট কাইন্ড অফ সলিড। আপনি যে লিমিটেশনস এর কথা বললেন না, দুইটা ক্লিন হিট যে ছিল, দুইটা ক্লিন হিটে কিন্তু বলের স্পিড বা বলের যে লেন্থটা ছিল, ইট ওয়াজ আ ব্যাড বল এন্ড হি পানিশ দ্য ব্যাড বল। আর আরেকটা ব্যাপার কি তৌসিফ, দুইটা ক্লিন হিট ও যে স্যান্টনার বল, ওরা তো আর বঙ্গবন্ধু টি20 দেখে নাই, ওরা তো বিপিএল খেলে নাই। সো ওরা যখন দেখলো যে মাহিদিকে একটু কুইকার দিলে, একটু ফুলার লেন্থ দিলে সে সেভাবে মারবে, তখনই ওকে রিড করতেও কিন্তু ওরা সময় নেয় নাই। এরপরে কিন্তু ওকে ফ্লাইট আর শর্ট অফ লেন্থ বল দিছে এবং হি গট আউট, হি হ্যাড নো আনসার। এক্স্যাক্টলি এমন কিছু করতে হয় নাই যে আমি ড্রেসিং রুমে গিয়ে কম্পিউটার অ্যানালিস দিয়ে এর ইয়ে বের করতে হয়েছে। সে অ্যাকচুয়ালি যেই ছক্কাটা মারছে ওই ছক্কা থেকেই অপোনেন্ট তার দুর্বলতা খুঁজে পাইছে, অপোনেন্ট তার রিড করে ফেলতে পারছে, অপোনেন্ট বুঝে গেছে যে ওকে যদি মানে স্টাম্প টু স্টাম্প চ্যানেলে বল দেই ও রুম ক্রিয়েট করে নিয়ে মারতে পারে, সো ওকে ফ্লাইট দিয়ে একটু স্টাম্পের বাইরে রাখি, হি গট বিট। ইয়া, জয়ন্ত রহমান সিং যে সাকিব ভাই কি আবার ভালো খেলতে পারবে এতদিন পর আসছে। তো মানে ব্যাপার তো কিছু থাকেই, দেখা যাবে। আমার কাছে যেটা লাগে অ্যাটলিস্ট এই সিরিজে ও একটা 50 পাবে, একটা 50 পাবে আমার কাছে কেন জানি ফিল হচ্ছে একটা 50। আর কিন্তু কামব্যাক হইছে ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং হি ওয়াজ দ্য ম্যান অফ দ্য সিরিজ, বলে গেলে হবে একটা 50 কিন্তু পাবে সাকিব আমার কাছে লাগে। আচ্ছা, ডেভিড মিন সেইং না, আই থিংক আগের একটা কমেন্ট রয়েছে, সিয়াম ইজ সেইং যে ইজ ইট ম্যান্ডেটরি টু বি আ গ্রেট কোচ অ্যাজ ওয়েল অ্যাজ আ গ্রেট প্লেয়ার? For example, in football, we see some great player aren't good coach. In cricket, okay. No, it's not mandatory. আচ্ছা, পরে ছিল I think, okay. ও আচ্ছা, সিদ্ধু আচ্ছা, পরে একটা আসি। একজন ভালো কোচ ক্রিকেটার হিসেবে ভালো হইতে হবে, বা একজন ভালো ক্রিকেটার কোচ হিসেবে ভালো হবে, কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে। কোচ বা ইভেন একজন অধিনায়কও যে সবসময় ভালো ক্রিকেটার হবে, মানে আমরা তো খালেদ মাহমুদ সুজনের কথা বলি, আমি যদি জর্জ বেইলির কথা বলি অস্ট্রেলিয়া টিমে, জর্জ বেইলি যখন দলে আসলো তখন কিন্তু জর্জ বেইলি ওয়াজ নট দ্যাট মাচ অফ এ গুড পারফর্মার। তারপর হচ্ছে ওকে ক্যাপ্টেন বানায় দেওয়া হলো, ও অ্যাজ ক্যাপ্টেন কিন্তু সে ব্লুম করছিল অস্ট্রেলিয়া দলে, ঠিক আছে। ড্যারেন স্যামি সে কিন্তু ক্যাপ্টেন হওয়ার পরে অ্যাজ এ ক্রিকেটার সে ব্লুম করছিল, এর আগে কিন্তু সে এভারেজ ক্রিকেটার ছিল। সো ওইটাই বলতেছি যে কোচ ক্যাপ্টেন এই রোলগুলোর জন্য না আপনাকে হচ্ছে যে ইউ নিড টু বি সামওয়ান হু আন্ডারস্ট্যান্ডস দ্য গেম, যে হচ্ছে প্রতিপক্ষের মাথা নিয়ে খেলতে পারে, প্লেয়ারদের মাথা নিয়ে খেলতে পারে, পিপল ম্যানেজমেন্ট স্কিল। সো এইগুলা আর গুড প্লেয়ারের মধ্যে অনেক তফাৎ রয়েছে, সবাই পারে না আসলে। সো গুড কোচ বলেন, গুড ক্যাপ্টেন বলেন,
গুড ক্যাপ্টেনের ভালো ক্রিকেটার হওয়াটা ইম্পর্টেন্ট অবশ্যই, বা অ্যাটলিস্ট ক্যাপ্টেন্সি পাওয়ার পরেও তার ক্যারিয়ার যদি সে অ্যাজ ক্রিকেটার ঘুরে ফেলতে পারে লাইক জর্জ বাইলি অর ড্যারেন স্যামি, সেটাও চলবে। কিন্তু মানে কোচ আর প্লেয়ারের মধ্যে, মানে কোচকে ভালো প্লেয়ার হইতে হবে বা ভালো প্লেয়ার ভবিষ্যতে ভালো কোচ হবে, ইটস নট ম্যান্ডেটরি। ইয়াপ, ওকে। সিয়ামের আরেকটা যেটা ছিল ইন ক্রিকেট, সিদ্ধু ইজ দ্য মোস্ট অ্যানোয়িং কমেন্টেটর ইন ক্রিকেট, হোয়াট ডু ইউ থিংক? আমার কাছে সুনীল গাভাস্কার ভাই, ওরে দেখলে কেন জানি রাগ লাগে, বুঝছেন? ওই যে ইংল্যান্ড আর ইন্ডিয়ার যে টেস্ট ক্রিকেটটা হইলো না, ওর যে কি জানি ছিল, ভুলে গেছি, আমি ভুলে গেলাম। শানুর ভাই যে আপনার বাসায় দেখতেছিলাম, ও যে পোজ গুলো নিতেছিল, আমি আর শানুর ভাই যেমনি গাইলাইছি পয়সা পয়সা, ভাবটা জানিস। সিধুর একটা জিনিস কিন্তু ভালো আছে অন্য অনেকের চাইতে, ও কিন্তু মেটাফর খুব ভালো ইউজ করতে পারে। হ্যাঁ, নাটক ভালো মেটাফর আসলে, হ্যাঁ, হারকিউলিয়ান টাস্ক, মানে অনেক কিছু তার কমেন্টে শুনে, মানে আই ওয়াজ লাইক যে তারপরে যে ইংলিশ গ্রামারের অনেক কিছু হিন্দিতেও আইপিএল এ ওই যে হাই সিক্স কে চাঁদ কো চুম কে গেंद आ गया, মানে মানে দিস আর দ্য থিংস যেগুলো আসলে আপনার মাথায়ও আসবে না কখনো। Oh man. Manazir Islam is saying that New Zealand's Devon Conway has started his career in 29 age, whereas at this age we can't imagine that any player in our country will debut at 29. I think there is a difference between their cricket and our cricket. We don't give much time to South African রেফিউজিদের ইম্পোর্ট করে নিয়ে দিচ্ছে, এইগুলি কিচ্ছু না। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ওরা 29 এজে 30 এজে ডেবিউ করতে পারে কারণ ওদের দেশে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা রেগুলার বেসিসে হয়, কম্পিটিটিভ ফার্স্ট ক্লাস, কারণ ওরা ভাত খায় না। আর ভাত খায় না, এক্স্যাক্টলি। আর এটা হিসেবে ফেরত যায় না। হ্যাঁ, এটা নিশ্চয়ই সায়েন্টিফিক রিজনিং আছে। ভাত খাইলে কিন্তু মানুষের লেথার্জি, ঘুম, ভুঁড়ি সব, বয়স সব। শানুর ভাইয়ের মতো দুধ দিয়া নুডলস বানায় খাবেন, তাহলে পারফেক্ট। শানুর ভাই দুধ দিয়ে নুডলস বানায় জানেন না? মানে আমিও কিন্তু অনেক উইয়ার্ড খাবার ট্রাই করি, বাট দুধ দিয়ে বলতে কি যে না, like you can add butter and milk and cheese and make something and then ওইটা নুডলস আর কি, it's like a sauce। আচ্ছা, ঠিক আছে, না বুঝতে পারছি। যেমন হোয়াইট সস পাস্তা বানানোর সময় যদি আমি দুধ দিতে পারি, বা সাথে কিছু সসেজ দিয়ে দিবেন, বুঝছেন? যেভাবে বললো, তসিফ যেভাবে বললো যে এক মগ দুধ নিয়ে সে প্যাকেট থেকে বা বাটি থেকে নুডলস উঠায়, এটাও করে সে, মানে প্যাকেট, ধরেন দুধটা আমরা পানি দেই না, ধরেন 2 মিনিট রেডি টু কুক নুডলস যেগুলো, এটা কবে দেখছো তুমি? এটা দুধ দিয়ে তারপরে নুডলসটা ছাড়া দেয়, বুঝছেন? উনি চাওয়াজি করতেছে, চাওয়াজি টিচার ডাকতেন কালকে, ওই যে সেদিন বনানীতে টিচার সাথে দেখা হয়েছে না, আমারও বলছে তো আপনি দুধ নুডলস, ও একটা চাপাবাজি করছে, ও তো একটা বিশ্ব চাপাবাজ, এটাও নিজেও জানে। এটা মানে এটা ওরে যারা চিনে সবাই ওর 4 সিটের ল্যাম্বরগিনি খুঁজে পাইছিল যখন। So anyways, we're drifting off. ওকে, হ্যাঁ, আমরা মানে কোত্থেকে দুধ নুডলস ঢুকে গেছে আল্লাহই জানে। আমরা আবার ক্রিকেটে ফিরে আসি। Yeah, David is saying যে ভাই তামিম ইস্যুতে বলবো কোশ্চেনেবল কিছু আছে, দেখি কোশ্চেন করা হয়, যদি কোশ্চেন গুলো বেসলেস হতো তাহলে তামিম এত ইরিটেট হইতো না। না, ব্যাপার আছে ভাই, কোশ্চেন গুলো বেসলেস নাকি বেসওয়ালা সেটা কোশ্চেন না, কথা হইতেছে যে একই কোশ্চেন 2-3 বছর ধরে একই আনসার দিয়ে যাইতেছে। সো কোশ্চেন যদি একই হয়, আনসার তো একই হবে, আনসার তো চেঞ্জ হচ্ছে না। সো ওই জায়গাটার কথা বলতেছি। আমার কথা হইতেছে যে এই যেমন আইপিএল এর সময় সাকিব যখন বলল আইপিএল খেলবে, সে খেলবে না, এটা নিয়ে কিন্তু আমরা একটা এপিসোড করলাম। তারপরে হইলো আইপিএল চলাকালীন যতগুলো এপিসোড হয়েছে, প্রত্যেকটা এপিসোডে এটা নিয়ে কোনো না কোনো কোশ্চেন হয়েছে। একটা পর্যায়ে আমি আর শানুর কিন্তু বলছি যে উই হ্যাভ টকড ইনাফ অন দিস ইস্যু, আমরা এটা নিয়ে আর বলবো না। এবং এরপরে আমরা কি করছি, ওইরকম কিছু কমেন্টই আমরা অমিট করে গেছি, ওই কমেন্টগুলাই আমরা নেই নাই। ব্যাপারটা এটা যে আনসার তো চেঞ্জ হচ্ছে না, যদি আনসার চেঞ্জ হইতো আমরা প্রতিদিন নতুন নতুন, ওই জায়গায় হচ্ছে ইরিটেশনের ব্যাপারটা ওখানে আসে। ওকে, মানাজির একটু ওর কমেন্টটা ঠিক করছিল। নাহিন ইজ সেইং যে ভাই আমাদের দেশে বাম্পার হট সামার দেখে সবাই
মানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড অস্ট্রেলিয়া দেশে বাম্পার সামারে ফিক্সচার দিছে এত ম্যাচ ভাই ওই দেশে যে সামার ওই সামারে টেম্পারেচার উঠেই হইতেছে 20 23 24 26 আর আমাদের দেশে 40 অস্ট্রেলিয়াতে 40 উঠে 40 উঠে অস্ট্রেলিয়া মানে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এইখানে বলছি লাইক অস্ট্রেলিয়া ওটা না ওয়েস্ট ইন্ডিজেও আমার মনে হয় ভালো ইয়ে থাকে বিচ এরিয়া তো দ্বীপ এরিয়া আমি জানি না দেখতে হবে বিচ এরিয়াতে না হয় না কি বললা তুমি ওখানে তো হিউমিডিটি আরো বেশি থাকে কি কইলা তুমি এটা আমি তাহলে মনে হয় ওয়েস্ট ইন্ডিয়ান বিচ এরিয়াতে বলবো আই এম নট আ তামিম হেটার আই থিংক once Akram Khan retired from cricket board just not giving Tamim chance in the cricket team that is the only reason for hating Tamim in Bangladesh হইতে পারে ভাই না ওই জায়গায় একটু ডিফারেন্ট ইস্যু ছিল আমার যতদূর মনে পড়ে এটা 2012-13 একটা ঘটনা ছিল এশিয়া কাপ হ্যাঁ ওই সময় যেটা হয়েছিল তৎকালীন যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন ওনার নাম জানি কি ছিল আইসিসি ইয়েস মোস্তফা কামাল লোটাস কামাল সাহেব তো উনি হচ্ছে যে কিছু অনধিকার চর্চা করে যেটা হচ্ছিল যে নির্বাচকদের যতটুকু শানুর আরো ভালো বলতে পারবে আমি জাস্ট শোনা কথা বলতেছি যে নির্বাচকদের দেয়া দল থেকে সে নির্বাচকদের সাথে কনসাল্ট না করে তামিমকে বাদ দিয়ে আরেকটা ইয়ে করছিল বা এই ধরনের কিছু একটা ঘটনা ঘটছিল তো তখন অ্যাজ এ সিলেক্টর তখন আকরাম খান অপারেশনসের ইয়ে ছিল না তখন সে সিলেক্টর ছিল তো অ্যাজ এ সিলেক্টর সে তখন এটা মেনে নিতে পারে নাই যে বাদ দিতে পারো বাট অ্যাটলিস্ট কনসাল্ট তো করবা মানে এটা ডিসরেসপেক্টফুল একটা ব্যাপার ছিল এর জন্য হচ্ছে যে ইয়ে হচ্ছে তো অনেক জল ঘোলা করে তখন তামিমকে আনা হলো দেন তামিম তো এশিয়া কাপে কি করছে সবাই এটাও দেখছে 1 2 3 4 এটাও দেখছে তো ওইটা নিয়ে তখন কথা উঠে নাই কারণ তামিম মাঠে জবাব দিয়ে দিছে Okay, David is saying again যে ভাই কেউ তো তামিমের কাছে এক্সপ্লেনেশন চায় নাই we want him to develop himself be better ভাই তামিম তো আপনার উপর ইরিটেট হয় নাই এক্সপ্লেনেশন ওর কাছে সাংবাদিকরা বারবার একই কোশ্চেন করতেছে আপনার কমেন্টে তো তার প্রবলেম না কারণ আপনি তো তাকে কোশ্চেন করতেছেন না কিন্তু ব্যাপারটা হচ্ছে সাংবাদিকরা যখন ওইখানে প্রেস কনফারেন্সে শানুর যেহেতু থাকে সে ভালো বলতে পারবে প্রচুর সাংবাদিক থাকে যারা আমার কাছে মনে হয় যে কি কোশ্চেন করবে ফেসবুকের কমেন্ট সেকশন দেখা যায় ঠিক আছে সো ওইখানে হচ্ছে প্রবলেম আরেকটা জিনিস কি আমি অ্যাড করতে চাই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস না ওয়ান্ট টু অ্যাস্ক বাট পারি না বিকজ এইসব নিয়ে মানে কোশ্চেন আসছিল সময় ছিল না লাস্টে যেটা হচ্ছে আমাদের ফিল্ডিং কোচ আমাদের ফিল্ডিংটা ভালো হচ্ছে না তামিম কিছুটাকে ফিল্ডিং একটা ইন্টারভিউতে বলছে যে আমাদের যদি তিনটা মানে ডিসিপ্লিন থাকে যেই ডিসিপ্লিনে আমরা সবচেয়ে বেশি দুর্বল সেটা হচ্ছে ফিল্ডিং আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারতাম ও মাই গডনেস অসীম যে হাই তুলছে দেখো আটকা গেছিল জাস্ট আটকা আমি লাইক স্ক্রিনশটটা তুইলাম তো ফিল্ডিংটা নিয়ে কিন্তু প্রশ্ন আরো বেশি করা উচিত যে ফিল্ডিং নিয়ে আসলে আমরা কি কাজ করতেছি ফিল্ডিং এ ইমপ্রুভ করার জন্য আমাদের ফিল্ডিং কোচ কি মানে যথাযথ কাজ করতেছি কিনা প্লেয়ারদের মতামত এই ফিল্ডিং কোচ নিয়ে there is no মানে এটা নিয়ে কথা হচ্ছে না মানুষ এখন পড়ে আছে যে কে বাদ পড়লো কে কি খেলতেছে কে আসছে কার হ্যাঁ মানে তামিমের অ্যাপ্রোচ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিল্ডিংটা ইমপ্রুভ করার জন্য আমরা what are we doing if we are doing anything at all anyways next question please কই গেল এই তো আচ্ছা পাইছি Siam বলছে মুশফিকের ইংলিশ স্পিকিং এন্ড ব্যাটিং ইজ ওয়ে বেটার দেন কামরান আকমল here we go is saying Tamim is one of the best batsmen in the country we fans expect more from him with a good strike rate not the highest level but he should improve slightly Hriday was saying আমি একটু অ্যাড করি হি শুড কেন হি কুড বি ইন ডিক্লাইন বয়স হইছে sorry to say it, but he could be in decline yeah Hriday was saying আমি বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা সিরিজে শ্রীলঙ্কাকে সাপোর্ট করি যতদিন নান্নু আকরাম থাকবে ততদিন আমি বাংলাদেশকে সাপোর্ট করব না নান্নু আকরাম কি দোষ করছে আমি নান্নু আকরাম মানে এই দুইজনকে কেন দুইজন তো লেজেন্ড টিমের প্লেয়ার হিসেবে জানি না Jai Chago is saying if you he answered that if you don't like this you shouldn't watch the live for it and দেখিনি
কি হয়েছে মানে জাহিদ সাগর ভাই কি বলছে? জাহিদ সাগর ভাই বলছে হচ্ছে আজের সাবজেক্ট নিয়ে সাজ্জাদ বেশি ডিটেইলস আচ্ছা 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 ওকে ইটস ওকে মানে তার একটা অপিনিয়ন হইতে পারে আমি বেশি কথা বলি। হৃদয় হাসান এসেছেন যে বিসিবি কে পছন্দ পঞ্চপাণ্ডবের হ্যাঁ বিকল্প কেউ কে আজও তৈরি করতে পেরেছে? পঞ্চপাণ্ডবের বিকল্প কেন হতে হবে? ইন্ডিয়া কি আরেকটা মানে এক সময় তাদের যে টিম টেন্ডুলকার, দ্রাবিড়, লাক্সমান ওই ট্রিও গাঙ্গুলি হ্যাঁ ওই ট্রিওটা কি বা ওই কোয়ার্টেটটা কি আবার তৈরি করার চেষ্টা করছে? করে তো নাই। তাদের কোহলি আসছে, রোহিত শর্মা আসছে, দেয়ার ওন ব্যাটসম্যান, তাদের ডাইনামিক আলাদা। পূজারা আসছে, হ্যাঁ পূজারা দ্রাবিড় নাম নেই নাই কিন্তু না দ্রাবিড় ভাই দ্রাবিড় অন্য লেভেলের ছিল। হ্যাঁ no one could reach that. Rahul Dravid Pujara maybe Pujara is the closest but no one could reach to that level. Dravid bhai. Yeah. Arab Islam is saying match শুরু 2:30 থেকে ইসাক আহমেদ is saying Mau ক্রিকিং ফোতে তো একটা দেখাচ্ছে 2:30 এর কবে চেঞ্জ হইল এটা আমি একটু মানে ইসাক আহমেদ is saying যে মার্ক বাউচার আর এমএস ধোনির কিপিং অন্য লেভেলে। ওকে ধোনি অন্য লেভেলের ভাই ধোনি মানে মডার্ন মানে গিলক্রিস্ট এরার পরে যদি বলি মডার্ন গ্রেটস রিসেন্ট গ্রেটস যদি বলি অবশ্যই ধোনি কিপিং স্টাইলই ডিফারেন্ট। ওর ওই যে ও যে দুই পায়ের যে মানে বল আসতো বলটা যে ধরে যে স্টাম্পে দিত না দুই পায়ের নিচ দিয়ে বলটা এটাই তো একটা অন্যরকম ইউনিক ছিল না অন দা থ্রো ফলো অনে যে স্টাম্পটা ভাঙতো রান আউটের জন্য। জাহিদ সাগর ইজ সেইং যে তামিম সম্মদ দাস মুশফিক সাকিব মাহমুদুল্লাহ ওকে আই থিংক সে তার 11 বানিয়েছে। ডেভিড ইজ সেইং যে ভাই আমরা ইমরুলকে টিমে চাই বাট উই ফরগট হোয়াট আ হরিবল ফিল্ডার হি ইজ। দ্যাট টু Yeah, that's a good point. But ইমরুল কিন্তু টেস্ট যতদিন খেলছে স্লিপে কিন্তু রেগুলার ফিল্ডিং করতো রেগুলার ড্রপ করতো ওটাই বলতেছিলাম হি ওয়াজ নট এ গ্রেট ফিল্ডার বাট অ্যাট লিস্ট আমরা জানতাম যে ইমরুল দাঁড়াবে। ভাই আমার এখনো মনে আছে শ্রীলঙ্কার এগেইনস্ট 2015 ওয়ার্ল্ড কাপে যখন ক্যাচটা মিস করছিল ওই রে ওই যে ওপেনিং এ ইমরুলের একটা বেস্ট ক্যাচ আমি যদি বলি 2011 বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে ধরছিল নাকি আয়ারল্যান্ডের সাথে ধরছিল বাউন্ডারিতে দৌড়ায় এসে সামনে ডাইভ দিয়ে মিড উইকেট বাউন্ডারি থেকে আই থিংক আয়ারল্যান্ডের সাথে ছিল সিমিলার একটা ক্যাচ তামিম ইকবালও ধরছিল মানে এই দুইটা দলের সাথে হয়েছিল ইংল্যান্ডের সাথে এবং আয়ারল্যান্ডের সাথে একজন ইংল্যান্ডের সাথে ধরছিল একজন আয়ারল্যান্ডের সাথে ধরছিল কে কোন ম্যাচে ধরছিল মনে নাই তামিম এবং ইমরুল খুব সম্ভবত ইংল্যান্ডের সাথে ইমরুল ধরছিল আয়ারল্যান্ডের সাথে তামিম ধরছিল স্কোয়ার লেগ বা মিড উইকেট স্কোয়ার লেগ বাউন্ডারি থেকে দৌড়া এসে সামনের দিকে ডাইভ দিয়ে মানে মনে পড়ে ফ্যান্টাস্টিক ক্যাচ ইমরুলের ওইটা ছিল প্রবাবলি দ্য বেস্ট ক্যাচ এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি। ওকে মাহফুজুর রহমান ইজ সেইং দলে হাতে গোনা কয়েকজন প্লেয়ার তেল মেরে চলে এর মধ্যে মুশফিক তামিমের বেস্ট ফ্রেন্ড তামিম এটা শিওর করবে মুশফিক কিপিং করবে খারাপ বলে নাই আমার কাছে ভাই মানে মুশফিককে আমি আসলে তামিমকে ডিফেন্ড করতে পারি না মানে আমি লজিক খুঁজে পাই না ডিফেন্ড ঠিক না আমি অ্যাকচুয়ালি কাউকে এখানে ডিফেন্ড করতে আমি কোনো লজিক খুঁজে পাই না। হ্যাঁ ক্লিন ফোতে কিন্তু খুব সুন্দর একটা হেডলাইন দিয়েছে এন্ড আই থিংক মানে দিস ইজ সামথিং দ্যাট মানে মোর পাবলিকেশনস কুড পিকড আপ অন। সবাই তো তামিমকে ওই যে ওই ওর ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন করবেন ওইটা নেই সবাই বলছে বাট এখানে কিন্তু ইনফো যেটা দিয়েছে তামিম ইকবাল হ্যাজ কমপ্লিট ট্রাস্ট ইন মুশফিকুর রহিম দ্য উইকেট কিপার। এটা কিন্তু খুব ভালো একটা হেডলাইন এবং সে কিন্তু তামিম কিন্তু এটাই বলছে যে আই হ্যাভ কমপ্লিট ট্রাস্ট এবং এটার জন্যই মানে when I was talking about the press conference and what he said about মুশফিক like এর পার্টটা নাই বলি আর কি কি বললো এটা that didn't make any sense মানে he didn't need to friends হইতে পারে বাট মানে you know মানে কালোকে কালোই তো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে সো যেটা যেরকম আসলে সেটা বলতে হবে। লিটনের মতো একটা প্লেয়ার থাকতে অ্যাভেলেবল থাকতে ওরে দিয়ে উইকেট কিপিং না করা মুশফিককে দিয়ে করাটা একটা ওয়েস্ট। আমার কাছে মনে হয় কি শানুর দ্য অনলি লজিক আই ফাইন্ড বিহাইন্ড দিস কারণ
যেটা তুমিও বললা যে তামিম কিন্তু ইজ এ সেন্সিবল গাই। তামিম যদি কোনো একটা প্ল্যান করে যে দলকে নিয়ে আমার একটা প্ল্যান আছে, আমার কাছে মনে হয় যে সেটা খুব ভেবে চিন্তেই করবে। তো আমার কাছে মনে হয় যে হি ওয়ান্টস হিজ বেস্ট প্লেয়ার্স ইন বেস্ট পসিবল মেন্টাল স্টেট। মুশফিক কিপিং না করলে মুশফিক কিন্তু ফিল্ডে 100% থাকে না, কারণ মুশফিক ইজ নট ভেরি কনফিডেন্ট ইন ফিল্ডিং যে কোনো পজিশনে। আমরা ইভেন 2014 এশিয়া কাপে দেখছি লোপ্পা ক্যাচ ফেলা এসে ম্যাচটা কিন্তু বাংলাদেশ হারছিল আফ্রিদির ক্যাচ ফেলা, এবং তখন ইনজুর্ড ছিল যার কারণে সে করতে পারে নাই। তো টেস্টে আপনি হচ্ছে যে এমন কোনো জায়গায়ও রাখতে পারেন যেখানে বল না যায়, কিন্তু ওয়ান ডেতে কিন্তু আপনি এগুলা অ্যাভয়েড করতে পারবেন না। সো আমার কাছে মনে হয় যে মুশফিককে কিপিং এ দেয়ার, কিপিং করানোর এই দুইটা মানে লজিকই আমি পাই যে নাম্বার ওয়ান, হি ওয়ান্টস মুশফিক ইন হিজ বেস্ট পসিবল মেন্টাল স্টেট। নাম্বার টু, সে আসলে ফিল্ডার মুশফিককে ফিল্ডের কোনো পজিশন এফোর্ড করতে পারবে না। ইটস নট মানে ওয়ান ডেতে ইটস নট পসিবল, আপনি লুকানোর জায়গা পাবেন না। আমার কাছে মনে হয় এই দুইটা কারণেই হচ্ছে যে মুশফিককে সে কিপিং করা। Arnab Islam বলছে, my question to Shanur bhai, after all these fixing incident, why people still consider Hansi Cronje a great contributor and captain for South Africa? Because that is what he was. All these fixing to na fixing একটা দুইটা করছিল, বাট এমন তো না যে অহর ম্যাচ করছে। এন্ড ওর সিচুয়েশনটা এরকম যে ওকে সাউথ আফ্রিকা অনেক পছন্দ করে, বিকজ ওর আন্ডারে সাউথ আফ্রিকা তাদের একমাত্র ইন্টারন্যাশনাল যে ট্রফি আইসিসির যে সিলভারওয়্যার, ওটা কিন্তু আসছে ওর ক্যাপ্টেন্সির আন্ডারে। এন্ড ওই টিমটা আসলে অ্যামেজিং ছিল, মানে বব উলমার কোচ ছিল, উলমারের সাথে ওয়াকি টকিতে হ্যান্সি ক্রনজের কথা বলছিল একবার একটা ম্যাচে। মানে they introduced new stuff and South Africa were like this new brand of cricket, fielding ভালো করে, everybody else, Pakistan was all about bowling, Australia was mostly মানে you know aggressive cricket, India was all about batting, Sri Lanka was all about spinners, and then South Africa, here they came, they're like, now we're going to dominate with fielding. So you know it was fun, মানে এটার জন্যই like Cronje একটা জোস ক্যাপ্টেনশিপ, like এটা if you watched, মানে I don't know if you watched, দেখে থাকলে realize what he was. Anyways, আমরা অনেক কমেন্টে পিছিয়ে আছি, I think একটা টানা নিয়ে নিতে পারি। Inclusion of Imrul is just addition of a new catch dropping option in the team here, you would say. আফজাল হোসেন ভাই, আজকে লা লিগা ওয়াচালাম হবে, ফ্যান্টাসি গ্রুপ হবে। আজকে তো লা লিগা নেই, লা লিগা হচ্ছে সানডেতে, ফ্যান্টাসি গ্রুপ কালকে হবে। আফজাল হোসেন কালকে হবে টেকনিক্যালি, এখনো 12টা বাজে না। তো ডেভিড মাইকেলস বলছে, I think Saifuddin is low key like Deepak Chahar, he seems to be a better swing bowler than Abu Zaid Rahi. Saifuddin নিয়ে আজির বলছে সুইং বোলার না সাইফুদ্দিন, তসিফ আসল না, তুমি খাইতেছো, I'm pretty sure. True. অফ করে খাইতে ভালো ভালো। না আপনি একটু হাওয়া খাইলেন, আমি একটু খাবার খাই। That's true. Nazir বলছে, but I missed Saifuddin in the Australia match of Cricket World Cup 2019, especially in death overs. Saifuddin was our best bowler because everybody else was crap, not because he was good. অস্ট্রেলিয়ার সাথে ম্যাচে আমিও মিস করছি। নো ওয়ে অস্ট্রেলিয়া কুড স্কোর 380 প্লাস সাইফুদ্দিন যদি থাকতো এই ম্যাচে। But he was there, right? ওলা সম্ভব ইংল্যান্ডের সাথে ছিল, ইসের সাথে অস্ট্রেলিয়ার সাথে ছিল সম্ভব। আচ্ছা, লক্ষ্মী হলো লক্ষ্মণ শিবরামকৃষ্ণা তামিল, সেটাই বলছিলাম ওই লক্ষ্মণ শিবরামকৃষ্ণন, ড্যানি মরিসন আর একটা জানি সঞ্জয় মানজাকার। সো তিনজনের মধ্যে অবশ্যই শিবরামকৃষ্ণন বেটার। সাজ্জাদ পারভেজ বলছে, সাজ্জাদের এনার্জি কমেন্ট্রিজ লাইক ড্যানি মরিসন। বাট আমি কি ড্যানি মরিসনের মতো ভাড়ামি করি নাকি কমেন্ট্রির সময়? আই ডোন্ট থিংক সো। এটা অবশ্য তোমরা ভালো বলতে পারবা, শানুর আমার সাথে কমেন্ট্রি করতে। না, আই ডোন্ট থিংক সো ইদার। আমার খালি মজা লাগে যে
মানে পারভেজ ওয়াজ দ্য লাকি ওয়ান যার আমার সাথে করছিল কমেন্ট্রি, তোমার পড়লে মেবি তুমি জিতে যাইতা। না না, পারভেজ প্রচুর ভোট পাইছিল, ওর ইউনিভার্সিটির ভোট পাইছিল প্রচুর। আমাদের মেডিকেলের লোকজনের ডাক্তারদের ইউনিটি খুব খারাপ। ওর বাপ মা সবাইরে দিয়ে যে ক্যাম্পেইনটা চালাইছিল পুরো। না না, আর এমনি তো ওর ইউনিভার্সিটির লোকজন, ওর ইউনিভার্সিটির লোকজন মানে ধুমায় ভোট করছিল, যেটা আমি আমার ইউনিভার্সিটি থেকে পাইনি। ছাড়, আমি বললাম তো আমাদের মধ্যে হার্টপিক্সেল টিমের মধ্যে কারো যদি পলিটিক্সে সাকসেসফুল হওয়ার চান্স থাকে এটা পারভেজ, উইদাউট এনি ডাউট, উইদাউট হ্যান্ডস ডাউন। ওর পার্সোনালিটিতে এত ভালো, ইউ ক্যান্ট হেট হিম, ইউ ক্যানট হেট হিম, যাই করুক না কেন ইউ জাস্ট ক্যান্ট হেট হিম। ইউনাইটেড নিয়ে মানে আর্সেনাল এসে পচায় যাচ্ছে আমারে, আই ক্যান্ট হেট হিম, মানে কেমন জানি। Ian Bishop is head and shoulders above other commentators. Okay, Ishak বলছে what about Kumar Sangakkara wicket keeping? Sangakkara wicket keeping তা কোনো ছিল না। It was good but man, এই wicket keeping Sangakkara it reminds me of 100 ফার্স্ট কোশ্চেন ছিল সাবি, মানে ক্লু দিয়েই যাচ্ছিল, ঠিক আছে সাবি একটা ক্লু দিয়েছে আমাকে আর আকিবকে, মানে সে পুরা মানে বিভ্রান্তির মধ্যে ফেলে দিছিল। আমরা মনে করছিলাম যে এটা এবিডি প্লেয়ার্স, কারণ ক্লু দিতে দিতে একটা পর্যায়ে সে বলে কি যে সে টেনিস ভালো খেলতো, আবার এই ভালো খেলতো, এরকম ক্রিকেটার তো এটা এবিডি প্লেয়ার্সই হবে, ঠিক আছে আর কোনো ক্লু নেই ওইটা। তারপরে দুইটা ক্লু পরে বাইরে হচ্ছে যে হি গেভ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্পিচেস ইন ক্রিকেট হিস্ট্রি। এটা যখন বলছে আই এম লাইক ওর নো, এটা ডিভিলিয়ার্স না, সাঙ্গাকারা, বাট বাইডেন মানে অলরেডি ভুল অ্যানসার দিয়ে ফেলছিলাম। Arnav Islam বলছে decline, Messi, Ronaldo has declined, why not Sakib, they are all human being, আর এক্সপেরিয়েন্স তো টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ অ্যাবসলিউটলি, ডিক্লাইন মানে ওইটাই যে হিউম্যান বিং দেখেই আর কি, বাট এক্সপেরিয়েন্স সাকিবের এখন এক্সপেরিয়েন্স আছে দেখে ও জানে যে ও শ্রীলঙ্কায় টেস্ট না খেলে ও আইপিএল খেলতে পারবে, and that's fine, that's not gonna hurt him, এটা মানতে হবে। Here we go বলছে হার্ষা ভোগলের কোডগুলা অন্য লেভেলের, বেস্ট ইন্ডিয়ান কমেন্টেটর। আর আরেকটা জিনিস এই যে হিয়ারিংগর এই কমেন্ট থেকে মনে পড়লো যে কমেন্ট্রি, কোচিং, এই জিনিসগুলা প্রবাবলি ক্রিকেটের আছে, যেটা হচ্ছে কারণ ক্রিকেট তো দিন শেষে একটা মেন্টাল খেলা, তাই না? সো মেন্টাল গেমে কিন্তু আপনি যত বয়স বাড়বে আপনার উইজডম যত বাড়বে, ইউ উইল বি গুড ওইরকম। এই জন্য কিন্তু বয়সের সাথে সাথে আপনার হয়তো শরীর হয়তো সঙ্গ দিবে না, শরীরের কারণে হয়তো পিছিয়ে যাবেন, কারণ ফিজিক্যাল ওই অ্যাবিলিটি থাকবে না, এটা স্বাভাবিক, কিন্তু মাথা কিন্তু আসলে ওইটা ও আসলেই অন্য লেভেলে কাজ করে। সো কমেন্ট্রির কথাও বলতেছি, কারণ হচ্ছে যে এই যে হার্ষা ভোগলের কথা বলছেন না কোডগুলা, হার্ষা ভোগলের 90s এর হার্ষা ভোগলে আর এখনকার হার্ষা ভোগলে আপনি কিন্তু দেখবেন যে সে সময়ের সাথে সাথে ইভলভ করছে, মানে অন্য লেভেলের আসলে। হার্ষা ভোগলেও কিন্তু আপনি যে গৌতমের কথা বললেন না, হার্ষা ভোগলেও কিন্তু ফার্স্টে আই স্টিল রিমেম্বার স্টার ক্রিকেটে বা স্টার স্পোর্টস যখন ফার্স্টের দিকে ছিল বা ESPN এ, হি অলসো ইউজড টু বি আ প্রেজেন্টার, মানে ও কিন্তু ফার্স্টে একদম কমেন্ট্রিতে আসে না, হি ইউজড টু বি আ প্রেজেন্টার ইন পোস্ট ম্যাচ, প্রি ম্যাচ আর ইনিংস ব্রেকে, লাইক যে শোগুলো হইতো সেখানে প্রেজেন্টার হিসেবে ছিল। লেটার অন ও সময়ের সাথে নিজেকে লাইক ক্রিকেটিং সেন্স বলি বা কমেন্ট্রির যে আদার্স ডেভেলপমেন্ট অ্যাসপেক্ট গুলো আছে সেখান থেকে নিজেকে ডেভেলপ করে আসছে। আর আরেকটা জিনিস আমি একটু বলি, আমি কিন্তু মানে আই লুক আপ টু হার্ষা ভোগলে অ্যাজ কমেন্টেটর, অ্যাজ অ্যানালিস্ট। হ্যাঁ, আমি জানি না, আমার কাছে আই পার্সোনালি ফিলে যে লাস্ট উইকে কিন্তু আমি আমার বেস্ট টেস্ট 11টা দিলাম। হ্যাঁ, সো আই পার্সোনালি ফিল আমি অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি কোনো ডেপথে যাই, কতটুকু ডেপথে কিভাবে যাইতে হবে সেই শিক্ষাটা আমি পাইছি হার্ষা ভোগলের অ্যানালাইসিস দেখে, তার ভিডিওগুলো দেখে। অনেক শেখার বাকি আছে আমার এখনো, আমি বলতেছি না আমি হার্ষা ভোগলের মতো করি, বাট আই লুক আপ টু হিম ফর লার্নিং, হি ইজ দ্য বেস্ট আমার চোখে। সাদ আদি আজকে স্টোরি কি সাজ্জাদ ভাই? স্টোরি টাইম আজকে হ্যান্সি টোনিয়াকে নিয়ে গল্প বলবো। হান্সি, ওয়াও, বিক্রমজিৎ সাজ্জাদ ভাই রাহুল রাওয়ের ইন্টারভিউ গুলো আউট অফ দ্য ওয়ার্ল্ড। গত কয়েকদিন আমি অনেকগুলো তার ইন্টারভিউ দেখলাম, শুধু দেখতেই মন চায়, আর সেন্স অফ হিউমার তার অন্য লেভেলে। হি হ্যাজ আ ড্রাই সেন্স অফ হিউমার, এটা ট্রু।
ওরে দেখে বোঝা যায় না ও যে এত মজার কথা বলতে পারে। ডেভিড বলছে ভাই তামিমকে অ্যাজ আ ক্যাপ্টেন কেমন রেট করেন? টু আর্লি ফর মি বাট নট ব্যাড। হ্যাঁ, নট ব্যাড। আমি ইনফ্যাক্ট আমি মনে হয় বলছিলাম ওসিলি পয়েন্টের লাস্ট এপিসোডে, মানে মমিনুল কেউ কিন্তু আমার কাছে ভালো লাগছে শ্রীলঙ্কা টুরে অ্যাজ ক্যাপ্টেন, ইমপ্রুভ করতেছে। Here we go বলছে never forget they replaced হার্ষা ভোগলে with সিধু। যে যখন হার্ষা মাঝখানে কমেন্ট্রি পায় নাই ওইটার সময় ইন্ডিয়ার হয়ে অমিতাভ বচ্চনের টুইটের জন্য হতে পারে। এইচ হৃদয় বলছে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তামিম লিটন সৌম্যকে নেয়ার পরেও ইমরুলকে কেন ডাকা হলো? নান্নুর সাক্ষাৎকারে বলেছিল যে ইমরুলকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কখনো বিবেচনা করেনি। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ খারাপ খেলার পিছনে টিম ম্যানেজমেন্টের দায় থাকে কিনা? অবশ্যই থাকে। তার পছন্দ তার পঞ্চপাণ্ডবের বিকল্প হিসেবে কয়টা প্লেয়ার ক্রিয়েট করতে পেরেছে? আবারও একই প্রশ্ন আপনি করেছেন, উত্তর দেওয়া হয়েছিল পঞ্চপাণ্ডবের বিকল্প হওয়া উচিত না। এইটা যদি কারো থিঙ্কিং এ থাকে তাহলে তার মাথায় সমস্যা, চিন্তায় সমস্যা, তার ক্রিকেটের সেন্স নেই। মানে আপনি ক্রিকেটার ডন ব্র্যাডম্যান কি আরেকটা পাবেন, ভিভ রিচার্ডস আরেকটা পাবেন, সচিন টেন্ডুলকার, ডেভিড ডিভিলিয়ার্স বা ব্রায়ান লারা, এরা সাকিব আল হাসান, এরা ওয়ান্স ইন আ জেনারেশন প্লেয়ার। ওই প্লেয়ার আপনি পাবেন না। আপনার নতুন প্লেয়ার বের করতে হবে যে তাদের কাজটা করতে হবে। এবং আমাদের এখন পঞ্চপাণ্ডবের থেকে যেন আরো বেটার হয়। আর টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে ইমরুলের ডাকটা ওই যে যেটা আর কি অনেকে বলতেছে যে তামিম হয়তোবা চেয়েছিল সেটার জন্য। তো এর বাইরে সাজ্জাদ কিছু অ্যাড করতে চাও? আমরা অনেকগুলি কমেন্টে পিছায় আছি। না এটাতে অ্যাড করার কিছু নাই, এটা অনেক বলছি আমরা। এক্স্যাক্টলি, নাইলে একটু রিপিট হচ্ছে। ভাই আমার টপ 4 টিম ইন ওয়ার্ল্ড কাপ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সাইদাদিক 9 বলছে আমি বুঝি না দুই দেশের দুই বেস্ট কোচ সুমন আর রাহুল দ্রাবিড়কে কেন এখনো মেইন কোচ বানাইতেছে না। মানলাম রাবি ডুইং গুড বাট রাহুল বেস্ট। ভাই সুমন, আপনি কি মানে বাংলাদেশের কথা বলছেন যে বাংলাদেশের বেস্ট কোচ সুমন? দুই দেশ মনে হয় সুমন বাংলাদেশের কথা বলছে। সুমন বাংলাদেশের বেস্ট কোচ না, একটু মাথায় রাখেন। সে হয়তো বা টিম ম্যানেজার হিসেবে একটা ভালো কাজ করছে, বাট কোচের দায়িত্ব, কোচের টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, কোচের level of মানে playing and all of these things also come into play. Rahul Dravid একটা so far I remember, I'm not sure, but আমি যতটুকু জানি 2016 এর যে আন্ডার 19 টিমটা ছিল ওই সময় সে কিন্তু তখন আন্ডার 19 টিমের কোচ ছিল। এন্ড এর আগে যখন হচ্ছে গ্যারি কার্স্টন ছাড়ে, he was offered as a ব্যাটিং কোচ হিসেবে ইন্ডিয়ান মেইন টিমে তাকে প্রপোজাল দেওয়া হয়েছিল, বাট he refused it and he wanted to work with young prodigies. ও তখন ওই মেইন টিমের কোচিং এ না গিয়ে ও ইয়াংদের নিয়ে কাজ করতে চাইছে। মানে সে বলছে আন্ডার 19 বা 18 এগুলো নিয়ে সে কাজ করছে, কারণ ওইখান থেকে আসলে প্লেয়ার বের হয়ে আসে। ওই জায়গাটাতেই ও মেইন ফোকাসে ছিল। ও কখনো ন্যাশনাল টিমকে মানে প্রায়োরিটি মানে ফোকাস করছে না। ওর কথা ছিল ন্যাশনাল টিম ভালো করবে যদি এ টিম আর আন্ডার 19 ফোকাস করে। সো দ্যাটস অ্যাকচুয়ালি শোজ যে মানে প্লেয়ার হিসেবে তার যে ক্যালিবার ছিল বা ক্রিকেটীয় জ্ঞান আমরা যেটা বলি সেটা কতটা ঠিক, যে মেইন টিমের থেকেও যেখানে মেইন ফোকাসটা হওয়া উচিত সেখানেই সে অ্যাকচুয়ালি ফোকাসটা দিচ্ছে। Also he completed his coaching badges, এটাও তো মাথায় রাখতে হবে। খালেদ মাহমুদ সুজনকে সেই কোচিং ব্যাজেস এর জন্য did he even apply in the first place, এটা মাথায় রাখতে হবে। ফাইন বলছে যে সিদ্ধুল ইন্ডিয়ার জাফরুল্লাহ শাহবাজ সাজ্জাদ ভাই ডায়লগটা ভুল বলেছেন। সিদ্ধু ডায়লগ ছিল চৌকা এত উঁচা মেরেছে যে এটা গিয়ে এয়ার হোস্টেসের এটাও বলছিল। ইয়েস এটাও বল না, কিন্তু ওই চাঁদকো চুমকে ওটাও বলছিল। এয়ার হোস্টেসের কথাটাও ইয়েস মনে আছে যে মানে এরকম কিছু একটা ছিল যে ফ্লাইট যাচ্ছে, ফ্লাইটে ছুঁয়ে আসবে, মানে সামথিং লাইক দ্যাট। মানে অন্য লেভেলের, এটা মাথায়ও আসলে সেট করা যায় না। আচ্ছা, এসইউ সাজ্জাদ দাস SRB এন্ড টিকে ভাই শরীফুলকে এত আর্লি সব ফরম্যাটে ঢুকানো কি ঠিক হলো? স্টিল ওডিআই তে তো ডেবিউ করাই নাই, এখনো তো ওডিআই বাকি। আই থিংক টি20 আর টেস্টে করাইছি, ওইখানে রাখতে যাচ্ছে। আই থিংক টেস্টে একটু আর্লি হইছে আমার কাছে, আমি জানি না সাজ্জাদ ভাই আর আপনার কাছে কেমন, শানুর ভাই আপনাদের কাছে কি মনে হয়, বাট আমার কাছে ফিল হইছে টেস্টে একটু আগে হইছে, আর একটু পরে করলে বেটার হইতো। বাট টি20 এর কলটা আমি সাপোর্ট করি। আমি মনে করি টি20 তে যে কলটা নিছে এটা প্রপার ছিল। আর ওডিআই তে আমি এত আর্লি চাবো না। আমি ফিল করি যে টেস্টে আর টি20 তে খেলতে থাকুক,
পরে যেহেতু এখন হাসান মাহমুদ মানে খানিকটা ইনজুর্ড আছে, ওকে যদি ফিট থাকে ওকে সুযোগটা দিক, যেহেতু ওকে আমরা ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজে ট্রাই করছি এন্ড হি পারফর্মড ওয়েল। নিউজিল্যান্ডে খেলতে পারেনি ইনজুরির কারণে, সো যদি কাম ব্যাক করে ওকেই সুযোগটা দিক। মানে আননেসেসারি ভাবে শরীফুলকে ডেবিউ করা একটা লাইন বাড়ানোর মানে হয় না, আমি পার্সোনালি ফিল করি। সাজ্জাদ তোমার জন্য মজা না এগ্রি, আমি ইনফ্যাক্ট আগেও বলছি যে ওয়ান ডেতে খেলানো এখনই হয়তো ঠিক হবে না। ইসাক বলছে A for Akmal, B for catch, no sorry, B for ball, C for catch and D for drop. অর্ণব বলছে E for সাকিব excuse, E for drop, তারপর E for excuse, F for fail, ঠিক আছে, G for gobbet, H for habit। হ্যাঁ আচ্ছা। অর্ণব ইসলাম বলছে যে সাকিব ডিপিএল খেলবে, পিএসএল না খেলে, কারণ ডিপিএল টি20 তে হবে এবার, আর তার প্রিপারেশন নিবে টি20 ওয়ার্ল্ড কাপের জন্য। Yes, we know that. Nahin বলছে আচ্ছা ইন্ডিয়ার সেকেন্ড টিম ব্যাটার ধাওয়ান, সেকেন্ড টিম ব্যাটার ধাওয়ান, শ, পারিকাল, সূর্যকুমার যাদব, পান্ডিয়া, কিষান, স্যামসন, হুদা, আরো হয়তো আছে মনে নাই। Is this a bad batting lineup? It's a fantastic batting lineup. Sairani, better than our batting lineup. Let's put it that way. Batting lineup thinking ওদের সেকেন্ড টিয়ার ব্যাটিং লাইনআপ মানে সাজ্জাদ আই ডোন্ট মানে এক্সপেরিয়েন্স এর দিক থেকে কিছু আছে, বাট পোটেনশিয়াল আর ট্যালেন্টের দিক থেকে আইছে আগে আছে। সাইরানি বলছে পঞ্চ পাণ্ডবের পর বাংলাদেশের ক্যাপ্টেন হবে শাহানুর ভাই। কে হবে? আচ্ছা কে হবে পঞ্চ পাণ্ডবের পরে? আই উড সে যে সেরকম অপশন নাই এট দিস মোমেন্ট। আই ওয়াজ থিংকিং যে মিরাজ হইতে পারে কিনা, বাট না, আই ডোন্ট সি মিরাজ এজ বিং ক্যাপ্টেন। ক্যাপ্টেন ম্যাটেরিয়াল নাই আসলে। সাজ্জাদ কি মনে করে? আমার চোখে পড়ে না। লিটনকে ক্যাপ্টেন্সি দিছিল নিউজিল্যান্ডে, ওইটাই তো আমি হাসতে হাসতে কোটি কোটি হয়ে গেছিলাম। তামিম বলছে যে ভাই খেলাটা কবে একটু বলবেন প্লিজ। সানডে এট 1 PM। সাইদ বলছে শাহানুর ভাই নোমান ভাই এত হিপোক্রেট কেন? সাকিব আল হাসানের আইপিএল ইস্যু নিয়ে বাড়াবাড়ি করার পর এখন সাকিবের ইন্টারভিউ নেয়, হিপোক্রেট কি হলো ভাই? এই হিপোক্রেসি আপনি কই পাইলেন? দ্যাট জাস্ট গোস টু শো যে আপনারা যেটা মনে করেন নোমান ভাই হচ্ছে সাকিব হেটার, সেটা না। ইউজ ইওর কমন সেন্স। তার মানে কি যে হি গুড আফটার সাকিব যে সে সাকিবকে আনতে পারছে তার শোতে, এখানে তো আপনার আন্ডারস্ট্যান্ডিং এ বিশাল 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 প্রবলেম দেখতেছি আমি। মানে হিপোক্রেসি এখানে কই পাইলেন? হিপোক্রেসি বুঝেন তো যে আপনি যেটা বলেন সেটার উল্টাটা করেন। এখানে নোমান ভাই সাকিবকে ক্রিটিসাইজ করছে, সে তার কাজ করছে, সে সাকিবের ইন্টারভিউ দিচ্ছে। ক্রিটিসাইজ আর ইন্টারভিউর মধ্যে তো যেটা বলতেছে সেটার অপোজিট করার এরকম কিছু না। এমন তো সে বলে না যে সে জীবনে সাকিবের ইন্টারভিউ নিবে না। সে যদি বলতো আমি সাকিবের কোনো ইন্টারভিউ নিব না, তারপরে সে ইন্টারভিউ দিত, তাইলে সে হিপোক্রেট হতো। মানে এটা পুরো ভিন্ন জিনিস। হিপোক্রেসি মানে ইটস লাইক আমার কাছে যেটা লাগছে, মানে তারে নিয়ে এত কিছু বলার পেছনে দ্য রিজন বিহাইন্ড ওয়াজ দ্যাট ক্রিটিসাইজের ধরনটা নিয়ে হয়তো মানুষের একটা প্রবলেম লাগছে, বাট আমার কিন্তু অন্য জিনিস পয়েন্টে ঘুরে ফিরে বাট একটা পয়েন্টে ঘুরে ফিরে আমার কথা হচ্ছে সমালোচনা তো আমরা সবাই করি, রাইট? লাইক আমার কথা হিপোক্রেসি শব্দটা আমরা ব্যবহার করি না জেনে বা না বুঝে। এক্স্যাক্টলি তো মানে কি এটা তো বুঝতে হবে। আমি যেটা বলি সেটার অপোজিটটা। যে আমি বললাম আমি সকালে উঠবো, সকালে উঠা হেলদি, কিন্তু আমি নিজে ঘুমাই রাত্রে, না ঘুমাই আমি সকালে ঘুমাই। সো ওইটা হচ্ছে হিপোক্রেসি। এখানে কোনো হিপোক্রেসি কিছুই করার নেই। জয়ন্ত রহমান ম্যাচের দিন ঝড় হতে পারে, খেলা কি হবে? না হওয়ার চান্স বেশি। সিয়াম বলছে টুডে ইজ 100 সেই হয়েছে। শাহানুর ব্রো, থ্যাংক ইউ সো মাচ সিয়াম, glad you enjoyed it. It was something, and it was fun. রিয়াদ ফারহান বলছে নিদা সেন নাগিন ড্যান্সটা যা ছিল, আর আরেক লঙ্কানের মিরপুরের ট্রাই নেশন হারার পর বাংলাদেশের ড্রেসিং রুম আর দর্শকের উদ্দেশ্যে ব্যাংকের রিপ্লাই ছিল ভারতীয়দের কল্যাণে, সেটাই এখন কেউ আর বিশ্বাস করেন না। মানে ওই যে মানে ওটা মানে উই স্টার্টেড লাস্ট লাইনটা আর কি ভারতীয় কল্যাণে
আমি জানি না, ওই যে আমিও বলতেছিলাম একটু আগে যে ড্রেসিং রুমে এই জিনিসটা নিয়ে একটু ওই যে সুনীল গাভাস্কার একটু করে দেখাইছিল, হ্যাঁ, যে ব্যঙ্গাত্মক হিসেবে। তখন ওইটার সাথেই মিশাইছেন কিনা বা ওইটার কথাই বলছেন কিনা জানি না, বাট দ্য থিং ইজ উনি যেটা বলছে আমি যতটুকু বুঝতে পারছি যে ওটা বলতে চাইছে যে উই স্টার্টেড ইট, এবং বাকিরা যেটা আকিলা ধনঞ্জয় যেটা করছে সেটা হচ্ছে জাস্ট এ রিপ্লাই। Okay. David is saying, "What a cricketing nation we are! Our memorable moments are missing catches, missing run-outs, losing from absurd situations, and crying in the field. Pathetic." Isaac is saying that Dhoni is one of the best wicketkeeper, captain, and finisher. David is saying, "Shahnur bhai ever South Africa World Cup জিতে যাইতো 100% শুধু ABD এর কারণে এবারও হবে না." Okay. এগুলি কোনো জিতবে না, এটা এটা মতবাদ। Okay. Siam is saying, ব্রেকে গেছে বুঝছেন, জাস্ট সাউথ আফ্রিকা শুনে আইসা আবার চলে গেল। ইন্ডিয়া, সিয়াম is saying India wicket keeper from David. একটু ব্রেক নিতেছি ভাই, আমি উঠছি সকাল 6টায় না 7টায়, মানে একটু রেস্ট নিয়ে করতেছি। Okay. India wicket keeper from David to Dhoni is a huge upgrade. Syed Adib is saying Sidhu is a joker, only Salman Khan Lathi Kapil Sharma. আচ্ছা, ওই যে মাঝখানে আমার ইন্টারনেট ডিস্টার্ব হচ্ছিল, যে দ্রাবিড়কে কিন্তু মেকশিফট করা হয়েছিল কারণ গাঙ্গুলি তখন চাইছিল একটা এক্সট্রা ব্যাটার নিয়ে খেলতে, আর ওদের তখন এমন কোনো উইকেট কিপার ছিল না যার কাছ থেকে ব্যাটিং এ ওই সাপোর্টটা পাবে। ভালো ভালো ব্যাটার উইকেট কিপার ওরকম ছিল না কেউ। পার্থিব প্যাটেল ছিল, তাও হচ্ছে যে অত কনসিস্টেন্ট ছিল না। ওই জন্য আর কি ওই দ্রাবিড়কে কিপিং করায় তখন হচ্ছে কায়েফ আর ইউবরাজকে একসাথে খেলাইতে হচ্ছে। So ওইটা আসলে একটা মেকশিফট ইয়ে ছিল। And another point about Dravid was like, so far I know, সৌরভ গাঙ্গুলি মানে দ্রাবিড়কে দিয়ে মানে এনি কল নিত, ও হচ্ছে দ্রাবিড়কে যেখানে হচ্ছে যে কোনো পজিশনে যদি পাঠাইতো খেলার জন্য, বলতো যদি নাম্বার 3 নাম্বার 4 পজিশন চেঞ্জ বলি বা কিপিং বলি বা স্লিপে দাঁড় করানো বলি। সো এটা নিয়ে খুব একটা মজার মানে হিউমার ছিল ইন্ডিয়ান ক্রিকেট ড্রেসিং রুমে, যে এনি প্রবলেম ইজ দেয়ার, সৌরভ ইজ সে জিমি কাম উইথ মি, জিমি কাম উইথ মি। সো দিস এটা নিয়ে পেপসির একটা অ্যাডও কিন্তু একবার হয়েছিল 2003 ওয়ার্ল্ড কাপের সময়, আই ডোন্ট নো আপনার মনে আছে কিনা, ওই যে সিংহ থাকে and it was like Jimmy come with me, Jimmy come with me, Dravid again say why always me. Okay. Nine is saying যে 2020 তে অস্ট্রেলিয়া আর আফগানিস্তানের সাথে টেস্ট খেলার কথা ছিল কিন্তু হয় নাই, বাট এবছর হবে। কিন্তু বিডি থাকলে দেখতে, আচ্ছা বাংলাদেশ থাকলে দেখতেন এই ম্যাচটা হইতো না, বিসিবির কেন বার্গেন ক্যাপাবিলিটি নাই? 2020 অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলা, আই থিংক মানে আফগানিস্তানের সাথে যে খেলাটা হওয়ার কথা ছিল, সেটা টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, সেটা হবে, গত বছর হয় নাই, এই বছর হবে। বাট যদি বাংলাদেশের সাথে জিনিসটা হতো তাহলে আর কি হইতো না, এটা অফই থাকতো আর কি। সেটা দিস ইজ অ্যান অ্যাজাম্পশন। সো ওকে, ডেভিড ইজ সেইং একটা সময় ছিল যখন ডাইনোসররাও কমেন্ট্রি দিত। না বুঝি নাই আসলে কি বুঝাইতে চাই। I don't know. Siam is saying Ahmed Parvez is like wine. Okay, যত বয়স হয় তত ভালো হয়। ওরে বাবা। Okay, Channel Music is saying মিনাজুল আবেদিন নান্নু এক সাক্ষাৎকার বলেছিল ইমরুলকে তারা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কখনো বিবেচনা করেনি, টপ অর্ডারে সৌম্য লিটন নাইম সিং থাকার পর, তাহলে তাকে কেন না হলো? এটা নিয়ে আমরা অনেক কথা বলছি। এই জায়গায় আমার কাছে মনে হয় যে একটু ঝামেলা আছে হচ্ছে যে এটা ক্লিয়ার, এটা সবাই জানে যে ক্যাপ্টেন চাইছে ইমরুলকে নাম্বার 5 এ ব্যাট করতে। তো সেখানে নান্নু বলতেছে যে তারা মিডল অর্ডার হিসেবে বিবেচনা করে নাই, তাহলে প্রাথমিক দলে কেন রাখ? মানে দেয়ার ইজ এ সিরিয়াস কমিউনিকেশন গ্যাপ বিটুইন দ্য ম্যানেজমেন্ট এন্ড ক্যাপ্টেন। এটা যদি হয় তাহলে এটা খুবই আনফরচুনেট, এই গ্যাপটা কমাইতে হবে। ওকে, Ahmed Parvez is saying, in my eyes, Sajjad is the winner. He has the true passion for cricket and sports commentary. I learn a lot from him, and honestly can't say about everyone. Okay. Tasbih Sharon is saying যে তিনজনের টপ 3 কমেন্টেটরের নাম জানতে চাই। ওকে, সাজ্জাদ ভাই আপনার টপ 3 কমেন্টেটর। একজনেরটা তো একজনের ব্যাপারে সবাই অলরেডি জানে, আমি বলে ফেলছি, এটা হচ্ছে হর্ষা ভোগলে। ইয়ের একজন আছে, নিউজিল্যান্ডের একজন আছে, নামটা মনে পড়তেছে না কেন,
সাইমন ডুল বাদে আরেকজন আছে না নিউজিল্যান্ডের, আরে ওই যে বুড়াটা ইয়ান স্মিথ ইয়ান স্মিথ তারপর হচ্ছে নাসির হোসেন, আমার এই তিনজন সবচেয়ে ফেভারিট। আমার ইয়ান বিশপকে রাখতে চাই আমি টপ, মানে 3 বলাতে একটু কনফিউজড হয়ে গেল। আই এম এ বিগ ফ্যান অফ ইয়ান বিশপ টু। সো আমি 4টা নাম বলবো, আমি 4 জন অ্যাকচুয়ালি আমার টপ 3 তে থাকবে। হার্ষা ভোগলে তো অবশ্য আচ্ছা অ্যাকচুয়ালি আমি এটা ইজি করি, হার্ষা ভোগলে সকল আলোচনার ঊর্ধ্বে, সো ভোগলে বাদ, ঠিক আছে? ভোগলেকে বাদ দিয়ে ইয়ান স্মিথ, ইয়ান বিশপ এন্ড হচ্ছে নাসির হোসেন। ওকে, আমার ক্ষেত্রে তো লাইক একটা তো সবসময় বলি মার্ক নিকোলাস, আইডলাইজ করি, সো মার্ক নিকোলাস ইজ অবভিয়াসলি देयर। ডেভিড লয়েড আছে ইংল্যান্ডের, ডেভিড লয়েডকে খুব ভালো লাগে আমার। Another one is বাম্বল, ডেভিড লয়েডের নিকনেম মনে পড়তেছে, বাম্বল, okay, and অস্ট্রেলিয়া থেকে এখন শেন ওয়ার্ন অনেক জোশ ছিল কিন্তু, ডেভিড গাওয়ার গ্রাহাম বুচ, দুইজনে গ্রাহাম বুচও ভালো করতো ওই সময়। আর রিসেন্টলি আমি ওয়ার্নার খুব ফ্যান হইছি, শেন ওয়ার্নার কমেন্ট্রি আমার খুব ভালো লাগে রিসেন্টলি। এই গ্রাহাম সোয়ান ইজ ডুইং ভেরি গুড। গ্রাহাম সোয়ান, ইনফ্যাক্ট মাইকেল বনও কিন্তু ভালোই করছে, মাইকেল বনও আমার খারাপ লাগে, মাইকেল বনও ভালো করছে। মানে অনেক চেঞ্জেস আসছে। আরেকজন আছে সাউথ আফ্রিকার একটা ইয়া ছিল, মাইক হেইসম্যান একজন ছিল, তারপর ওয়েস্ট ইন্ডিয়ান টনি কুজিয়ার ছিল, শন পোলকও ভালো করছিল, টনি কুজিয়ার ছিল, মানে এগুলো অবশ্য লেজেন্ড, মাইক হেইসম্যান, টনি কুজিয়ার, তাদের কথা আসলে বলে লাভ নেই, ওরা লেজেন্ড। টনি গ্রেগ ছিল এক সময় না, টনি গ্রেগ ছোটবেলায়, আমাদের ছোটবেলায় টনি গ্রেগ, আর হচ্ছে আর কি রে ভাই জানি আমি নাম ভুলে যাচ্ছি, রিচি বেনো তো অনেক বুড়া। টনি গ্রেগের সমসাময়িক একজন ছিল টনি, আচ্ছা নাম মনে পড়লে আমার মনে পড়তেছে না। আচ্ছা, ওকে, সো মানে আমাদের তিনজন নাই, আমাদের অনেক চলে আসবে কমেন্ট্রির ক্ষেত্রে। রিয়াদ ফারহান ইজ সেইং 9 আমাদের টেস্ট খেলে আছে, অ্যানসার দিয়েছে যে অস্ট্রেলিয়া কি শিখবে, বার্গেন ক্যাপাবিলিটি থাকলো আমাদের খেলতে ডাকতো। Atul is saying যে হার্ষা ভোগলে is not only the best Indian, he's one of the best cricket, he's the best in cricket world. Okay, definitely. Siam is saying ABB is always respected by all. Nahin is saying Michael is a very sweet guy. Michael Vaughan is একটা চাটুকার, ওই যেই জায়গায় ইন্টারভিউ দেয় লাইক ক্রিকবাস দিলে ইন্ডিয়ারে প্রেস করে, আবার ফক্সে দিলে, স্কাইতে দিলে আবার ইন্ডিয়ারে নিয়ে ইচ্ছা মতো পচায়। Okay, fair enough. Here we go. He's saying Ashwin এর ইন্টারভিউ গুলাও জোস। Okay, আমি এখনো দেখিনি আসলে আশ্বিন, মানে আশ্বিন এজ এ প্রেজেন্টার একটা শো করে, ওই মানে ইয়ে করে, সেটা দেখিনি, একটা পডকাস্ট করেছে। Okay, David is saying I think BCP deserves some credit to President Taskin. They used him like a Kakuli furniture, made him play on off formats. When he performed poorly, then they threw him away. না, তাসকিনকে কখনোই থ্রো অ্যাওয়ে করে নাই, তাসকিন ইনজুর্ড হয়েছিল। Tasbi Shawn is saying breakfast with champions Ashish Nehara was shows. He also said breakfast with champions Saurav Ganguly eta best chilo. Okay. Imtiaz Asif is saying what is the reason behind all-rounders of under-19 stage turns into bowlers and in national side like Miraj and Saifuddin was pretty good in the early stages, but they don't seem to be up to the mark in the batting, especially in the white ball cricket. খুব সিম্পল, ব্যাটিং ইজ হার্ডার দেন বোলিং। ব্যাটিং এর স্কিল আয়ত্ত করা বোলিং এর চাইতে একটুখানি হলেও কঠিন, এবং ব্যাটিং এর সিচুয়েশন রিড করা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে ওই যে একটা কথা বলে না যে বোলার হিসেবে আপনি অনেক চান্স পাবেন, এক ওভারে 6টা করে চান্স পাবেন, সারাদিনে অনেকগুলো, আপনি ওয়ান ডে ম্যাচে 60টা চান্স পাবেন। ব্যাটসম্যান হিসেবে কিন্তু আপনার একটা ব্যাড লাক যথেষ্ট চলে যাওয়ার জন্য, আউট হয়ে যাওয়ার জন্য। সো ওই ম্যাচিউরিটিটাই আসলে আসে না, ওইভাবে গ্রো করে না। এটা ইভেন আমরা এক্সপেক্ট যদি করি, সেই এক্সপেকটেশনটাই ভুল যে আন্ডার-19 লেভেল থেকে একটা ছেলে সরাসরি জাতীয় দলে এসে একইভাবে পারফর্ম করবে। ওরা যে বোলিংটাও কিছুদিন ধরে রাখতে পারে, এটাই আমার কাছে অনেক বড় কিছু মনে হয়। Okay. Atul is saying bhai, if COVID situation remains the same, will India be able to host the ICC T20 World Cup, or will it be postponed to or moved to another country? 22 না তো 23 হবে। 23 তো অনেক দেরি ভাই, এখনো 2 বছর আছে, সো দেখা যাক কি হয়। Okay, so Manazir is saying
পাকিস্তানের মতো ক্রিকেটিং ট্যালেন্ট যদি আমাদের থাকতো তাও হয়তো, আনফরচুনেটলি সেটাও আমাদের নেই। নাইন ইজ সেইং সাজাদ ভাই আমি আপনার টিমের সবাইরে নিব একমাত্র অ্যান্ডারসন ছাড়া। ওয়াই? ওকে, তাহলে অ্যান্ডারসনের জায়গায় কাকে নেবেন সেটাও বলে দেন। অ্যান্ডারসনকে কেমনে বাদ দেন? হ্যাঁ, কাম অন। দিতে পারে, মানে ওই যে আমারই তো 6 নম্বর পয়েন্ট ছিল পার্সোনাল প্রেফারেন্স, সো ওনার পার্সোনাল প্রেফারেন্স হয়তো অ্যান্ডারসন না। ওকে, তৌহিদুল ইজ সেইং যে সাকিব ইজ প্লেইং ফর মোহামেডান এবার ডিপিএল এ, অনেক বছর পর ওদের একটা হাই প্রোফাইল সাইনিং পাইতে দেখলাম। ফাইনালি যদি আবাহনী মোহামেডান ম্যাচ একটু ইভেন হয়, 2009 ফাইনালে 21 টিভিতে দেখাইছিল। ওকে, তৌহিদুল ইজ অলসো এট সাকিব আবাহনীর হয়ে লাস্ট ওভার করছিল, লাস্ট বলে 4 দরকার, মোহামেডানের পাইলট লেট কাট করে 4 মারছে, পরে আবাহনী ফ্যান্স ওয়্যার পিসড এট সাকিব, হি ডিডন্ট প্লে ফর আবাহনী ফর আ ফিউ ইয়ার্স। আরে okay, here we go. Is saying the interview of Rahul Dravid is as excellent as his brilliant এই batting. আমার একটা ফোন আসছে, তুমি একটু কন্টিনিউ করবা? Yes, sure. Here we go. Is saying that interview of Rahul Dravid is as excellent as his brilliant batting. When it ends, it seems why has it finished? I spent better time than watching Test match of Bangladesh. Okay. আবিদ হাসান ইজ সেইং ভাই আপনাদের কনভারসেশন গুলো জোস হয়, এই শো থেকে নলেজ নিয়ে আমি আমার ফ্রেন্ডদের সামনে ফ্লেক্স মারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ডু শেয়ার আওয়ার শো। ফ্লেক্স মারেন ভালো, বাট শেয়ার করবেন শোটাকে, দেন উই উইল বি এবল টু গেট মোর রিচ। Atul is saying Miraj will be the next captain as apart from him and Liton, no other junior player looks stable in this Bangladeshi squad. We can only hope that other young players will get regular chances. Well, ধরা হচ্ছে as a prodigy like Mehdi Hasan Miraj is going to be the next captain, but সেটা দেখা লাগবে, কারণ আমরা যদি দেখি there has been a slight একটু দুর্বলতা বিসিবির আছে শান্তর দিকে, শান্তকে তারা ক্যাপ্টেন হিসেবে খানিকটা বিবেচনা করতে চায়। সো ইউ নেভার নো যে মিরাজি হবে কিনা। সো টাইম উইল সে আই থিঙ্ক যে হোয়াট আর দ্য চান্সেস। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট, ইফ উই সি যে অনেক কমেন্ট আসছে যে ওকে, অর্ঘজিৎ রয় সিং ভাই বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে এমনিও জিতবে অমনিও জিতবে, লেটস সি, বাট আই থিঙ্ক শ্রীলঙ্কা ইজ গোইং টু গিভ আ গুড টাফ ফাইট, একটা ভালো ফাইট দিবে। স্প্যামিং সাউথ আফ্রিকা টু অ্যানয় শানুর ভাই, সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপ 11 এ কে কে থাকবে? ওকে, শানুর ভাই রেস্টে আছে, উনি ব্যাক করলে লাইক হি উইল বি অন দ্য স্পট अगेन। আচ্ছা, আইজাক আহমেদ ইজ সেইং যে ইজাক আহমেদ ইজ সেইং সৌরভ গাঙ্গুলি ইজ দ্য মাইকেল বালাক অফ ক্রিকেট। ওকে, might be. Here we go is saying Rahul Dravid is performing better than Salman Khan. ওই অ্যাডভার্টাইজমেন্ট, আচ্ছা একটা Rahul Dravid দারুণ ছিল, it was he has a very good sense of humor. I think ধোনিকে নিয়ে একটা খুব রিটায়ারমেন্টের একটা কোশ্চেনে সে খুব হিউমারাস অ্যান্সার দিছিল, ওটা আপনি খুঁজে দেখতে পারেন, মানে রাহুল দ্রাবিড় একটা ইন্টারভিউতে খুব মজা করছিল ধোনি রিটায়ারমেন্টের কথাটা নিয়ে বলার ক্ষেত্রে। সৈয়দ আদিব ইজ সেইং যত কিছুই বলেন নোমান ভাই সাকিবের ইস্যু নিয়ে বাড়াবাড়ি করছে, ইটস ইওর পয়েন্ট, আমার কাছে মনে হয় যে সে তার মত দিছে। রাজনীতি ঠেঙ্গা নিমরুল কি করছে, সে তো ফর্মে আছে। আচ্ছা, মিডল এদের নিয়ে খেলা, আচ্ছা ওকে, বাট ইটস নট দ্য পয়েন্ট। আই থিঙ্ক ইউ নিড টু সি যে ইমরুল কতটা ফ্যাক্টিং হইতে পারে টিমের জন্য, মানে আর লিটন আর মিঠুনেরটা বলবো না, বাট লিটন কতটুকু ফ্যাক্টর হিসেবে খেলতে পারে। Atul is saying that Ian Smith is saying about his commentator, I think. Ahmed Hossain is saying what in world Mossadegh did get into the team. Well, আমরা এটা টিমের প্রথমে কথা বলছি। David is saying dinosaur is equal to Chaudhary Jafarullah Sharafat. Here we go is saying Bill Laurie about his favorite commentator. Saad Adib is saying my favorite commentator is Jan Bishop, Harsha Bogle and Ramiz Raza. Okay. সাদমান শমিত ইজ সেইং যে টেন্ডুলকার যখন ব্যাটিং এর সময় টনি ব্রিগের কমেন্ট্রি না থাকলে অসম্পূর্ণ লাগতো। ট্রু, ভেরি ট্রু। ডেভিড ইজ সেইং যে ভাই বিডিআর সবচেয়ে ওয়েস্টেড ট্যালেন্টেড প্লেয়ার কে অফ অল টাইম? আই থিঙ্ক ইটস, মানে এক বাক্যে এটা হবে মোহাম্মদ আশরাফুল, এটা নিয়ে কোনো ডাউট নাই। আই থিঙ্ক মোহাম্মদ আশরাফুল ইজ দ্য মোস্ট ওয়েস্টেড ট্যালেন্ট অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, এইটা নিয়ে কোনো দ্বিমত পোষণের কিছু নয়। আই থিঙ্ক শানুর ভাই ব্যাক করলে উনিও একমত হবে, সাজিদ ভাই ফোন থেকে ব্যাক করলে সেও একমত হবে।
Manazir Islam is saying, I used to hear the commentary of Tony Gregg and I liked it. But one thing I disliked, okay, he described simple things very ratedly. Like Tendulkar played a straight stick, he will say that, tell you, Sachin Tendulkar is one of the greatest player of all times. Okay. এটা খারাপ কিছু না বলতেই পারে ওকে লুপেন ইজ সেইং ভাই আপনারা কি কমেন্ট্রি করবেন ওয়েল উই ডু কমেন্ট্রি অন আওয়ার রেডিও চ্যানেল সাজেদ ভাই স্বাধীনে করে আই সামটাইমস ডু ইন এবিসি শানুর ভাই এবিসি তে করে সো ইউ ক্যান টিউন ইন টু হিয়ার আস আউট এই সিরিজে যদি রেডিও চ্যানেলগুলো করে দেন অবভিয়াসলি আপনারা শুনতে পাবেন সাদ আদিব ইজ সেইং যে সাজেদ ভাই আপনার টেস্ট 11 ভালো ছিল কিন্তু আমি তামিমের জায়গায় ক্রেগ ব্র্যাথওয়েটকে নিব ইন টার্মস অফ টেস্ট ওকে ইটস ইওর opinion, but I think Tamim has been consistent in the last few series. I mean, West Indies একটা যদি বলি recently শ্রীলঙ্কার সাথে বলি বা এর আগে যেটা টেস্ট খেলছি সেখানেও যদি বলি তামিম পারফর্ম করল so he might get a chance. রিয়াদ ফারহান is saying সাজেদ ভাই ঢাকায় জিম্বাবুয়ে লঙ্কা নিয়ে ট্রাই নেশনের সময় আকিলা ধনঞ্জয় প্লাস আরেক লঙ্কান প্রথম করেছিল পরবর্তীতে নিদাহাসের ওই ম্যাচে উদানা সাপুরে ভঙ্গি করে উস্কানি দিয়েছিল যেটা রিপ্লাই মুশফিক এবং ম্যাচ এবং শেষে মিরপুর সহ সবাই দিয়েছিল ওকে উই আর রিচিং টু দ্য এন্ড পয়েন্ট অফ দ্য কমেন্ট আই থিঙ্ক সাজেদ ভাই কিছুক্ষণের মধ্যে ব্যাক করবে ওই ম্যাচের রিপ্লাই ফুল টিম দেয় কিন্তু ভারতীয় মিডিয়া বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করে বর্তমান অবস্থায় আনছে আচ্ছা অপুর সেলিব্রেশন নিয়ে বেমাক্কা উস্কানি লঙ্কায় দিয়েছে ভারতীয়রা পুরো স্টোরি বদলায় ওকে আচ্ছা কমেন্ট গেল কই ওয়েট আমি কমেন্ট হারাই ফেলছি নাকি ওকে সো লাস্টের দিকে চলে এসেছি দ্যাট দ্য পয়েন্ট ইজ যে আমি রেজাল্টে নাগিন ড্যান্সের কাণ্ডের ভিকটিম থেকে নাটের গুরু হয়ে গেছি আমরা ওকে কে বলছে আচ্ছা ডেভিড ইজ সেইং কিরে ভাই কমেন্ট করেন না কেন আচ্ছা কমেন্ট তো আমরা পড়ছি এন্ড আই থিংক উই আর ইন দ্য লাস্ট পার্ট অফ দ্য কমেন্ট সাজ্জাদ ভাই হোপফুলি ব্যাক করবে এন্ড উই উইল হ্যাভ আ বিট অফ আ স্পোর্টস ইনসাইড অ্যাজ ওয়েল অ্যাজ সেটা নিয়ে আমরা কথা বলবো সাজ্জাদ ভাই স্টোরি টেলিংটা যেহেতু রয়ে গেছে সো সেটা নিয়ে কিন্তু কথা হবে ইভেন্চুয়ালি আর এখানে আর আপাতত কমেন্ট এন্ড ইসাক ইজ সেইং দ্যাট আফতাব আহমেদ আচ্ছা আফতাব আহমেদ ইন আ সেন্স লাইক ওয়েস্টেড আমি বলবো না মানে সে নিজেকে নিয়ে হয়তো ওইভাবে কাজটা করে নাই আই থিংক ওইভাবে কাজটা করলে আই থিংক হি কুড হ্যাভ বিন বেটার ওকে আপাতত আর কমেন্ট নাই আই থিংক we have reached to the end part of the show. Let's see শানুর ভাইকে আনা যায় কিনা অথবা সাজেদ ভাইকে আই থিংক ফোনে একটু বিজি আছে এন্ড ইয়া সাজেদ ভাই সরি it's completely fine আমাকে আমাকে অ্যাকচুয়ালি কে ফোন দিছিল আই ওয়ান্ট টু শেয়ার আমাকে শারাফত ভাই ফোন দিছিল উনি অনেকদিন ধরে নিজেও একটু অসুস্থ তো ওনার এক বোন অসুস্থ তো এটার জন্যই আর কি ফোন দিছিল এখন এত মানে আমি তো ভয় পেয়ে গেছি এত রাতে শারাফত ভাই ফোন ওকে সো আমরা ভাই কমেন্টে শেষ করে ফেলছি আপনার কাছে ছোট একটা প্রশ্ন আছে যেটা আই থিংক প্রবাবলি ডেভিড করছে মানে সবচেয়ে ওয়েস্টেড ট্যালেন্ট কে টু মি ইটস মোহাম্মদ আশরাফুল এন্ড লাস্টলি আমাদেরকে কমেন্ট করছিল ইশাক সে বলছে আফতাব আহমেদ সো আপনার কাছে কে মানে ওয়েস্টেড ট্যালেন্টের দিক থেকে কি আশরাফুল আর আফতাব আহমেদ কে নাকি দুইজন ওয়েস্টেড ট্যালেন্ট নাসির হোসেন আচ্ছা নাসির হোসেন ইভেন সাব্বিরকেও বলা যেতে পারে আফতাবের অনেক ট্যালেন্ট ছিল বাট ওই সময়ে আফতাব ওয়াজ নট দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম ওই আফতাব যখন খেলতো আশরাফুল ওয়াজ বেটার প্লেয়ার দেন আফতাব সো আফতাব ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট এবং আমার কাছে মনে হয় আফতাবের পুরাটা আমরা পাইনি ক্যারিয়ারের শেষ দিকে আইসিএল এ চলে গেছে এরপরে সে ওই প্রথম কিন্তু চান্স পাইছিল কিন্তু তারপরেও সে কখনোই ওইভাবে ব্যাক করতে পারে নাই ঠিক আছে তো সবকিছু মিলায় আমার কাছে মনে হয় যে আফতাব ওইভাবে তার বেস্টটা আমরা পাইনি কিন্তু ওয়েস্টেড যদি বলি কমপ্লিট ওয়েস্ট আমার কাছে মনে হয় নাসির হোসেন একটা কমপ্লিট ওয়েস্ট সাব্বিরের ক্ষেত্রে এখনই বলবো না কারণ সাব্বির চেষ্টা করলে এখনো মনে হয় ফিরতে পারবে নাসির হোসেন অলরেডি 10-11 বছর হয়ে গেছে ইয়ার
নাসিরের। সো এখন সে ব্যাক করলেও কতটুকু ব্যাক করতে পারবে। আর আশরাফুলের কথা কেন আমি বলবো না, কারণ হচ্ছে আশরাফুলকে হ্যান্ডেল করার মতো লোকের মানে ওকে হ্যান্ডেল করবে কিভাবে, মাশরাফির ক্ষেত্রে যেটা ঘটছে যে এই অ্যাসেট গুলা হ্যান্ডেল করবে কিভাবে, ওই রকম জ্ঞানী লোকের একটা অভাব ছিল আমার কাছে মনে হয় তৎকালীন সময়ে। আর আশরাফুলকে ওয়েস্টার্ন ট্যালেন্ট অনেকে বলতে পারে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ অনেকে বলে যে ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরিয়ান এন্ড এভরিথিং, বাট ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরিয়ান এটা যত বেশি গর্ব করে বাংলাদেশের মানুষ বলে, আমার কাছে এটা তত বেশি দুঃখের মনে হয়। কারণ হচ্ছে যে ওই সব মানে এত আর্লি ও ডেবিউ হয়েছে, হি জাস্ট ওয়াজ নট রেডি টু প্লে এট ইন্টারন্যাশনাল লেভেল ওই সময়। তো ওইভাবে বলা যেতে পারে, কিন্তু সবকিছু মোটামুটি পারফেক্ট ছিল। ক্যারিয়ারের প্রথম দিকে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে, এরপরে জাস্ট নিজের খেয়াল খুশি মতো লাইফস্টাইলের কারণে ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেছে। এই হিসেবে আমি নাসির হোসেনকে বলি যে ওয়েস্টার্ন ট্যালেন্ট। আচ্ছা, আশরাফুলের ক্ষেত্রে ভাই আমার যে সিম্পল লজিকটা আসে, তুমি ওর ম্যাচ ফিক্সিংটার মানে আউটকামটা তখনই আসছে মানে এট দ্যাট পয়েন্ট সে কিন্তু তখন ওই হালকা একটা কামব্যাক করলো, মানে শ্রীলঙ্কা ট্যুরে যেটা করছিল বল টেস্ট, আমরা যেখানে ফার্স্ট আমাদের ডাবল সেঞ্চুরিয়ান পাইছি মুশফিকুর রহিমের সাথে। হি ওয়াজ অন দ্য ব্রিঙ্ক টু বি দ্য ফার্স্ট ডাবল সেঞ্চুরিয়ান ইফ আই এম নট রং, বিকজ উনি 191 আর 93 করে আউট হয়ে গেছিল। হি ওয়াজ অন দ্য ব্রিঙ্ক টু বি দ্য ফার্স্ট ডাবল সেঞ্চুরিয়ান। এর আগের যেই ধরনের ক্যালিবার মানে ট্যালেন্টের যে কথাটা বলি, ক্রিকেট সেন্স বা ন্যাচারাল গড গিফটেড ট্যালেন্টটা ছিল আশরাফুলের। নাসির হোসেনের ক্ষেত্রে যেটা হয়েছে কি, নাসির হোসেন আফতাব আহমেদ দুজনকে আমি এক ক্যাটাগরিতে ফেলি গিয়ে আফতাব আহমেদ তার ক্যারিয়ারের লাস্ট পয়েন্টে এসে মানে ফিটনেসের দিকে যদি বলি, ক্রিকেটের ভেতরে নিজেকে নিয়োজিত রাখার জন্য যে আমাকে ফিট থাকতে হবে, আই এম আ স্পোর্টসম্যান, ওই স্পোর্টসম্যানশিপ যে একটা স্পিরিট থাকে সেটা আফতাব আহমেদেরও কিছুটা পড়ে গেছিল। সে দেখা গেছে যে ওইভাবে এক্সারসাইজ করতো না, ট্রেনিং এ থাকতো না, নিজের ফিটনেস নিয়ে কাজ করতো না, ওই কারণে নিজে যেরকম বাদ হচ্ছে সেম জিনিসটা হচ্ছে নাসিরের ক্ষেত্রে হচ্ছে। নাসির ওই লাইক একটা খামখেয়ালি কোনা চলে আসছে, ট্রেনিং এ যাচ্ছে না, জিমে যাচ্ছে না, নিজে কি করতেছি না করতেছি ডাজন্ট ম্যাটার, আমি গিয়া খেললেই তো হইলো। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আফতাব বা নাসিরের ক্ষেত্রে ইন টার্মস অফ ট্যালেন্ট যেটা নষ্ট হয়েছে, ঠিক আছে, সেইটা আমি মনে করি লাইক আশরাফুলের ক্ষেত্রেই যায়। মানে হি ওয়াজ দ্য বর্ন ট্যালেন্ট, মানে বাই বর্ন ট্যালেন্টের যদি কথা বলি আমাদের সাকিবের আগে যদি কেউ থাকে দ্যাট ইজ আশরাফুল। সো ওই জায়গা থেকে লাইক হি ইজ ওয়েস্টেড টু মি অ্যাট লিস্ট। এনিওয়েজ ভাই, আমরা লাস্টের দিকে চলে আসছি। উই উইল বি দ্য এন্টারিং টু দ্য স্টোরি টেলিং সেগমেন্ট বাই সাজ্জাদ উদাস। এন্ড ভাই আজকে আপনি হ্যান্সি ক্রোনিয়াকে নিয়ে বলছিলেন, সো দ্য ফ্লোর ইজ ইয়োর্স। ইয়েস। আমি অ্যাকচুয়ালি এখনো আমার মাথার মধ্যে ঘুরতেছে যে ওই প্লেয়ারটার মানে ওই কমেন্টেটরটার নাম কি টনিক ব্রেকের পাশে, আমার কেন জানি তার নামটা মানে টনিক ব্রেক টাইপেরই ভয়েস ছিল অনেকটা। মানে ওই যে টনিক ব্রেকের পাশে হচ্ছে যে আরেকজনের কথা বলতেছিলাম না, যে ওই সমসাময়িক আরেকজন কমেন্টেটর যার নামটা মনে পড়তেছে না, তো ওনারটাই আর কি মাথার মধ্যে খেলতেছে যে নামটা কেন মনে পড়তেছে না আমার, এই আর কি। আমি খুঁজি, আপনি স্টোরি টেলিং দিতে থাকেন। ওকে, সো হ্যান্সি ক্রোনিয়ার কথা যদি বলি, হ্যান্সি ক্রোনিয়ার ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা কিন্তু আমরা আসলে অনেকেই শুনছি। তো ক্রিকেটার হ্যান্সি ক্রোনিয়ার গল্পটা একটু বলার চেষ্টা করি। শাহনুরের কল্যাণে আমাদের সিলি পয়েন্টের যারা ইভেন 90s বা লেট 90s-এ বা ওই সময় খেলা দেখার সৌভাগ্য হয়নি, তারাও কিন্তু মোটামুটি হ্যান্সি ক্রোনিয়ার নামটার সাথে খুব ভালোভাবে পরিচিত। এবং মোটামুটি হয়তো বা ওই সময় বা অ্যাটলিস্ট আমি যখন আমার কাজিনদের সাথে যখন আলোচনা করি তখন কিন্তু মানে ওদের কাছে এগুলা খুব রূপকথার মতো লাগে যে এরকম কোন প্লেয়ার ছিল হ্যান্সি ক্রোনিয়া। ইভেন সাউথ আফ্রিকার যদি আমরা ল্যান্স ক্রুজনারের কথা বলি, অ্যালান ডোনাল্ডের কথা বলি, মানে এই প্লেয়ারগুলো যেটা ছিল আমাদের চাইল্ডহুড ড্রিম যে আমাদের দেশে এরকম প্লেয়ার হবে। আমি আজকে শুধু সাউথ আফ্রিকান প্লেয়ারদের কথা বলতেছি, এই জন্য এই নামগুলোই শুধু বলতেছি, নো ডিসরেসপেক্ট টু এনি আদার প্লেয়ার্স। সো হ্যান্সি ক্রোনিয়া 1969 সালে he was born on 25th September, মারা গেছেন হচ্ছে 2002 সালের 1st জুন, মারা গেছেন একটা প্লেন অ্যাক্সিডেন্টে। এবং হচ্ছে যে 2000 মানে আর্লি 2000 ওই সময়টাতে হচ্ছে যে ফার্স্ট তার একটা হচ্ছিল
মানে তার এগেনস্টে 2000-এর এপ্রিলের দিকে তার এগেনস্টে প্রথম যে একটা আহ, আহ, তার এগেনস্টে অ্যালিগেশন হয়েছিল ম্যাচ ফিক্সিং এর। সো প্রথমে যদি বলি যে হোয়াট হ্যান্সি ডিড ফর সাউথ আফ্রিকার ক্রিকেটে, হচ্ছে যে 94-95 এর দিকে হ্যান্সি ক্রোনিয়ে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ক্যাপ্টেন অফ সাউথ আফ্রিকা, এবং হচ্ছে নিউজিল্যান্ডের সাথে তার হচ্ছে প্রথম টেস্ট সিরিজ ছিল। সো অ্যাজ ক্রিকেটার বা অ্যাজ ক্যাপ্টেন হ্যান্সি ক্রোনিয়ে যেটা করছে তার দলের মধ্যে সর্বপ্রথম সে হচ্ছে যে হাইয়েস্ট কোয়ালিটি বা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড একটা সেট করতে চাইছে তার দলের জন্য। আমরা কিন্তু জানি যে সাউথ আফ্রিকা বর্ণবাদ প্রথাটা সাউথ আফ্রিকায় কি পরিমাণ বেশি, ইভেন এখনো অনেক বেশি। সো ওই বর্ণবাদের কারণে কিন্তু সাউথ আফ্রিকায় কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোটা আছে, যার যে কোটার কারণে আর কি এখন সাউথ আফ্রিকা এই মুহূর্তে খুব ধুঁকছে টিম নিয়ে। তো ওই বর্ণবাদের কারণে সাউথ আফ্রিকা অনেক বছর ক্রিকেট থেকে নির্বাসিত ছিল। সেই নির্বাসনের পরে 92 ওয়ার্ল্ড কাপে হচ্ছে তাদের কামব্যাক হয়, এবং কামব্যাক টুর্নামেন্টে দে ডিড এক্সেপশনালি ওয়েল আন্ডার কেপলার ওয়েসেলস। সো কেপলার ওয়েসেলস এর পরপরই, তার রিটায়ারমেন্টের পরপরই হ্যান্সি ক্রোনিয়ে ওয়াজ দ্য ক্যাপ্টেন। সো হ্যান্সি ক্রোনিয়ে উনি ক্রিকেটার হিসেবে যে খুব অ্যাট দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ছিলেন সেটা বলা যাবে না, বাট ওনার মাথা ছিল, মানে হি ওয়াজ প্রবাবলি দ্য বেস্ট ক্রিকেটিং ব্রেইন ওই সময়। তার ক্যাপ্টেন্সির ওই সময়টাতে যদি বেস্ট ক্রিকেটিং ব্রেইন হয়, হ্যান্সি ক্রোনিয়ে একটা নাম চলে আসবে, মেবি অর্জুনা রানাতুঙ্গা শ্রীলঙ্কার ওই সময় একটা নাম চলে আসবে। হ্যাঁ, ওই লেভেলের হয়তো বা আর কোনো নাম আপনি সমসাময়িক ভাবে ওইরকম ভাবে নিতে পারবেন না। সো হ্যান্সি ক্রোনিয়ে অ্যাজ ক্যাপ্টেন উনি হচ্ছে যে 27টা টেস্ট ম্যাচ খেলেছেন, এবং 27টা টেস্ট ম্যাচের মধ্যে মাত্র 11টা টেস্ট ম্যাচ হচ্ছে অ্যাজ ক্যাপ্টেন সাউথ আফ্রিকা হেরেছে। ওয়ানডেতে 99টা ওয়ানডে ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকা তার ক্যাপ্টেন্সিতে। 99টা ওয়ানডের মধ্যে মাত্র 35টা ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকা হেরেছে। সো এটা কিন্তু মানে দ্যাট সেইজ যে তার ক্যাপ্টেন হিসেবে তিনি কেমন ছিলেন। এবং এখন অনেকেই কিন্তু বলতে পারে যে শুধুমাত্র এইসব রেকর্ড দিয়ে ক্যাপ্টেন্সি জাজ করা ঠিক হবে না। যেমন বিরাট কোহলির রেকর্ডও যদি আমরা দেখি অনেক ভালো রেকর্ড, কিন্তু তাকে ক্যাপ্টেন হিসেবে কিন্তু আমি পার্সোনালি অত বেশি হাইলি রেট করি না। এখানে একটা পার্থক্য আছে। লুক, মানে বিরাট কোহলির টিমের অন্যান্য প্লেয়ার যারা আছে তাদের দিকে যদি আমরা তাকাই, একটা থেকে একটা সুপারস্টার। সেম গোজ ফর দ্য টিম যেটা হচ্ছে রিকি পন্টিং ক্যাপ্টেন্সি যেখানে করেছিল যে অস্ট্রেলিয়া টিমকে, মানে ওর টিমটা এত ভালো ছিল ওর ক্যাপ্টেন্সি আসলে কখনো প্রশ্নবিদ্ধই হয়নি। ওর চাইতে স্টিভ ওয়ারকে ভালো ক্যাপ্টেন বলা হয়, কারণ হচ্ছে যে স্টিভ ওয়ার টিমটা ওই টিমের মতো এত অপ্রতিরোধ্য, এত মারদাঙ্গা টাইপ ছিল না। সো ওইরকম একটা ব্যাপার ছিল হচ্ছে হ্যান্সি ক্রোনিয়ের মধ্যে। উনি হচ্ছে হ্যান্সি ক্রোনিয়ের ওই সময় হচ্ছে 95-96 ওই সময়টাতে তার ক্যাপ্টেন হিসেবে তিনি পেয়েছিলেন হচ্ছে গ্যারি কার্স্টেন, পরের দিকে হার্শেল গিভস আসলো, তারপর হচ্ছে ড্যারেল কালিনান, জন্টি রোডস, জ্যাক ক্যালিস, এই প্লেয়ারগুলোকে পেয়েছেন। এই যে প্রত্যেকটা প্লেয়ার হয়তো পরবর্তীতে, ক্যালিস তো পরবর্তীতে ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ইন ক্রিকেটিং হিস্ট্রি হয়েছে, বাট তার ক্যাপ্টেন্সির সময় কিন্তু তারা মোটামুটি সবাই নিউ প্লেয়ার ছিল। অ্যালান ডোনাল্ড ওয়াজ নিয়ারিং দ্য এন্ড। অ্যালান ডোনাল্ড ওয়াজ দ্য অনলি ওয়ান যে হচ্ছে যে হয়তোবা ওই সময় মোটামুটি স্ট্যাবলিশ ছিল। ল্যান্স ক্লুজনার ছিল, তাও অত বেশি স্ট্যাবলিশড বলা যায় না তখন। সো মোটামুটি একটা মিডিওকার টিমই কিন্তু ছিল সাউথ আফ্রিকা। ওই টিমটা থেকে হচ্ছে উনি হচ্ছে যে নিজেকে, মানে নিজের দলটাকে অন্য লেভেলে নিয়ে গেছেন। সো ক্যাপ্টেন হিসেবে হ্যান্সি ক্রোনিয়ে তার টিমটাকে যেটা করছে সেটা হচ্ছে যে মোস্ট অ্যাথলেটিক এবং বেস্ট ফিল্ডিং টিম ইন দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে যে সে বানায় ফেলছে। আর প্লেয়ার হিসেবে তার অ্যাট্রিবিউটস এর দিকে যদি তাকাই, হি ওয়াজ এ ভেরি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান। পার্টিকুলারলি স্পিনারদেরকে সে খুব ভালো মারতে পারতো, যেটা আসলে সাউথ আফ্রিকান একজন প্লেয়ারের কাছ থেকে খুব রেয়ার একটা ট্রেট। এবং স্লগ সুইপকে অন্য একটা মাত্রা দিয়ে দিছিল কিন্তু হ্যান্সি ক্রোনিয়ে। স্পিনারদেরকে যেভাবে সে স্লগ সুইপ করে মিড উইকেট আর স্কোয়ার লেগের দিকে পাঠাইতো, সীমানা ছাড়া করতো, সেটা কিন্তু খুবই দেখার মতো ছিল। হি ওয়াজ এ ভেরি হ্যান্ডি মিডিয়াম পেসার, এবং মিডিয়াম পেসার হলেও মানে খুব বেশি পেস ছিল না, কিন্তু সে যেটা করতো তার মোটামুটি ডিসেন্ট হাইটের ছিল সে, স্ট্রেচার যদি চিন্তা করি। সো ওই হাইটটা কাজে লাগায় হি কুড জেনারেট ডিসেন্ট বাউন্স। তো সে বাউন্স, আর আরেকটা জিনিস যেটা করতো সেটা হচ্ছে যে তার পেইসে, মিডিয়াম পেইসে যেটা একটু রেয়ার, সেটা হচ্ছে লেট অ্যাওয়ে সুইংটা তার মধ্যে ছিল, হুইচ মেড হিম প্রিটি ডিফিকাল্ট টু নেগোশিয়েট। যেটা আমরা মডার্ন ক্রিকেটে যদি বলি কলিন টু গ্রানো মেবি ওইরকম
মানে ওই ফ্যামিলিতে পড়বে অ্যাজ এ মিডিয়াম পেসার। কলিন ডি গ্রান্ডহোমকে কিন্তু আমরা দেখেছি যে নিউজিল্যান্ডের কন্ডিশনে মাঝে মধ্যে অপ্রতিরোধ্য হয়ে যায়। সো ইভেন সচিন টেন্ডুলকারকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার জীবনে তোমার সবচেয়ে কঠিন হয়েছে কোন বলারটাকে খেলতে। সচিন টেন্ডুলকার কিন্তু কোনো মারদাঙ্গা পেসার স্পিনারের কথা বলে না, হি নেমড হ্যান্সি ক্রোনিয়ে, যাকে ফেস করতে তার সবচেয়ে কষ্ট হইতো। তো এখান থেকে কিন্তু বোঝা যায় যে হ্যান্সি ক্রোনিয়ে বোলার হিসেবে কি ধরনের ছিল। সো হ্যান্সি ক্রোনিয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, হ্যান্সি ক্রোনিয়ার ফ্যামিলিতে তার বাবা এবং হচ্ছে তার ভাই ছিল, যারা হচ্ছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছিল। এবং হ্যান্সি ক্রোনিয়া হচ্ছে তার হাই স্কুল টিমকেও হচ্ছে ক্যাপ্টেন্সি করেছিল হাই স্কুল টিমের ইয়েতে। এবং মজার ব্যাপার হচ্ছে হাই স্কুল টিমে সে হচ্ছে হি ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ বোথ ক্রিকেট অ্যান্ড রাগবি টিম সাউথ আফ্রিকার হয়ে, তার স্কুলের হয়ে। আর ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স ছিল তার, এবং ওই অসাধারণ পারফরমেন্সের কারণেই ওই যে কেপলার ওয়েসেলস এর কথা বলছিলাম, কেপলার ওয়েসেলস এর আন্ডারে এক্সাক্ট সালটা মনে নেই, 91 বা 90s বা এরকম আশেপাশে, ওই সময় কেপলার ওয়েসেলস এর আন্ডারেই হচ্ছে যে তার ডেবিউ হয়েছিল। বেনসন এন্ড হেজেস, সরি ইনফ্যাক্ট 90 বেনসন এন্ড হেজেস ওয়ার্ল্ড কাপ ছিল 92 ওয়ার্ল্ড কাপের নাম, ওই সময় তার ডেবিউ হয়েছিল যে কেপলার ওয়েসেলস এর আন্ডারে। সো হ্যান্সি ক্রোনিয়ার একটা যেটা ক্যারিয়ারটা শেষ হয়েছে খুবই দুঃখজনক ভাবে, সেটা হচ্ছে যে তার ম্যাচ ফিক্সিং যে ইস্যুটা, এই ব্যাপারে মানে হ্যান্সি ক্রোনিয়ার একটা ডায়লগ খুব খুব ফেমাস একটা ডায়লগ ছিল যে আই হ্যাড এ গ্রেট প্যাশন, আমি ডায়লগটা লিখে রাখছি সামনের জন্য দেখে দেখে বলতেছি, আই হ্যাড এ গ্রেট প্যাশন ফর দ্য গেম, বাট দ্য প্রবলেম ইজ দ্য আনফরচুনেট লাভ আই হ্যাভ ফর মানি। এই কথাটা উনি বলেছিলেন অবশ্যই কান্না করতে করতে, ইয়েতে প্রেস কনফারেন্সে এই কথাটা তিনি বলেছিলেন। সো ওই সময়টাতে আর্লি 2000-এ দিল্লি পুলিশ হচ্ছে যে সর্বপ্রথম এই ক্লেমটা করে, এই অ্যালিগেশনটা আনে হ্যান্সি ক্রোনিয়ার এগেনস্টে। এবং তখন হচ্ছে ভারতীয় একজন বুকি সঞ্জয় চাওলার সাথে তার একটা টেলিফোন কনভারসেশনের রেকর্ড যেটা দিল্লি পুলিশের কাছে চলে আসে। এবং হচ্ছে যে ওই সময়টাতেই হচ্ছে অবভিয়াসলি যখন এই কথাটা আসে, হ্যান্সি ক্রোনিয়া ফার্স্টে অবশ্যই বলে দিছিল যে কমপ্লিটলি ননসেন্স একটা ইয়ে। সর্বপ্রথম তাকে যখন সাউথ আফ্রিকা বোর্ড তাকে যখন বলেছিল যে এই ব্যাপারে, সে পুরোপুরি ডিসএগ্রি করেছিল। আলী বাকের ওয়াজ দ্য সিইও ওই সময় সাউথ আফ্রিকান বোর্ডের। পরবর্তীতে উনি হচ্ছে সাউথ আফ্রিকান যেই মানে আলী বাকেরের কথা বলছিলাম, আলী বাকেরের কাছে উনি গিয়ে বলেছিলেন যে আই ওয়াজ নট কমপ্লিটলি অনেস্ট উইথ ইউ, এবং তারপর হচ্ছে যে উনি হচ্ছে স্বীকার করে নেন যে ওনার যে সমস্যাটা, যা ওনার যে প্রবলেমটা ছিল। সো দ্যাট ওয়াজ হ্যান্সি ক্রোনিয়া। পরবর্তীতে তো আরো যে ব্যাপারগুলো পরে আরো এসেছে, এটা আসলে আমরাও ইভেন আমাদের সিলি পয়েন্টে বেশ কয়েকবার বলেছিলাম যে প্রবাবলি মানে উনি একটা প্রিস্টের কাছে গিয়েছিলেন টু কনফেস। সো ওই প্রিস্ট যেটা করছে সেটা হচ্ছে যে সে এই খবরটা লিক করে দিয়েছে যে হ্যান্সি ক্রোনিয়া ইজ ইনভলভড ইন ম্যাচ ফিক্সিং। সো হ্যান্সি ক্রোনিয়ার মৃত্যুটা হয়েছিল 2002 সালে, যেটা প্রথমে বললাম 1 জুন। হি ডাইড অফ এ প্লেন ক্র্যাশ। এবং প্লেন ক্র্যাশ যখন হয়েছিল সেটা হচ্ছে যে বলা হচ্ছিল যে একটা পাইলট এররের কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল এবং সেই তার আনটাইমলি যে ডেথটা হয়েছিল। কিন্তু এই বিষয়টা এখনো একটা ধোঁয়াশার মধ্যে আছে এবং এখনো একটা রহস্য, এবং সেই কথাটা এখনো অনেকে বলে যে প্রবাবলি দ্যাট ওয়াজ নট মিয়ারলি অ্যান অ্যাক্সিডেন্ট, প্রবাবলি ওইটা একটা কনস্পিরেসি থিওরির কথা বলতেছে যে বেটিং যে সিন্ডিকেট গুলো রয়েছে, কারণ অবভিয়াসলি হ্যান্সি ক্রোনিয়া ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট ক্রিকেটার্স, যেটা মানা হতো তাকে। এবং ক্রোনিয়া যখন নিজে থেকে এগিয়ে এসে বললেন যে হি ওয়াজ ইনভলভড ইন ম্যাচ ফিক্সিং, তখন অ্যাকচুয়ালি পুরো বিশ্ব যেমন শকড ছিল, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে হি ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য ভেরি ফিউ ইফ নট অ্যামাং দ্য অনলি ক্রিকেটার্স যে হচ্ছে ম্যাচ ফিক্সিং এর মতো অ্যালিগেশন নিজের মুখে স্বীকার করার পরে পাবলিক সিম্প্যাথি ছিল তার প্রতি, তার ইমেজটা ক্রিকেটিং ওয়ার্ল্ডে এতটাই জেন্টলম্যান লাইক ছিল। সো ওই ইয়ে থেকেই আর কি ধারণা করা হচ্ছে যে সে যেহেতু একবার মুখ খুলে ফেলছে, তখন হয়তো সামনে গিয়ে সে আরো কিছু নাম এক্সপোজ করবে
যার কারণে, এবং আরো কিছু বলা হয় যে ইন্ডিয়ান যে টোটাল বেটিং সিন্ডিকেট এইগুলো হচ্ছে যে দাউদ ইব্রাহিম যে আন্ডারওয়ার্ল্ড ডন, উনি এটাকে কন্ট্রোল করেন। সো ওই সমস্ত কিছুর জন্য কিন্তু এই থিওরিটা এখনো কেউ একেবারে উড়ায়ও দিতে পারে নাই, এবং কেউ ওইভাবে প্রমাণও করতে পারে নাই যে কনস্পিরেসির কারণেই হচ্ছে যে তার ওই অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি ঘটানো হয়েছে, এবং দ্যাট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি আ মার্ডার। সো দ্যাট ওয়াজ হ্যান্সি ক্রোনিয়ে। ওই হ্যান্সি, সো অবভিয়াসলি মানে ক্রোনিয়ের কথাটা আসলে লাইফ স্টোরিটা শেক্সপিয়ারের ট্র্যাজেডি কিংদের মতো, ট্র্যাজেডি হিরোদের মতো কিন্তু অনেকটা বলা যেতে পারে। উইলিয়াম শেক্সপিয়ারের যে তার লাইফের সবকিছুই সেট থাকে, কিন্তু শেষ পর্যন্ত কোনো একটা ইস্যুতে বা কোনো একটা মানে বলে না যে চাঁদেরও কালো দাগ থাকে, চাঁদেরও কলঙ্ক থাকে, ব্যাপারটা আর কি এরকম যে হি কুড বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটিং লেজেন্ড এভার ফর সাউথ আফ্রিকা। এবং এটাও বলা হয়ে থাকে যে যদি হ্যান্সি ক্রোনিয়ে কন্টিনিউ করতে পারতো, মেবি সাউথ আফ্রিকা 99-এ তো আনফরচুনেটলি তারা নিজেদের ভুলের কারণে হয়ে গেছে, বাট সাউথ আফ্রিকার যে ট্রফি ড্রট সেটা হয়তোবা এতদিন পর্যন্ত থাকতো না ওয়ার্ল্ড লেভেলে। যদি বলি মিনি ওয়ার্ল্ড কাপ যেটা 98-এ জিতছে, ওটা ছাড়া তো আর কেউ আর কিছু জিততে পারেনি ওয়ার্ল্ড লেভেলে সাউথ আফ্রিকা, এবং সেটাও কিন্তু শুধুমাত্র হ্যান্সি ক্রোনিয়ার ক্যাপ্টেন্সির আন্ডারেই সাউথ আফ্রিকা এখন পর্যন্ত জিততে পারছে। তো এরপরে তো উনি যখন ব্যান হলেন, দেন হি ডাইড, দেন শন পোলক বিকাম দ্য ক্যাপ্টেন। তারপরের হিস্ট্রি তো মোটামুটি এখনকার ক্রিকেট ফলোয়ার যারা মোটামুটি সবাই জানেন। সো দ্যাট ওয়াজ ইট, আজকের স্টোরি টেলিং দ্য লাইফ অফ হ্যান্সি ক্রোনিয়ে, মানে রাদার আনটাইমলি ফলেন হিরো আমি বলবো। এবং আমাদের আমাদের ছেলেবেলাতে যদি বলি, আমার সমসাময়িক যারা রয়েছে, আমাদের ছেলেবেলাটা যদি আমরা সাউথ আফ্রিকা, যদি আমরা ইন্ডিয়া পাকিস্তান বা এর বাইরে যদি চিন্তা করি, আমাদের সময় আসলে জিম্বাবুয়ে তো রাইজিং পাওয়ার ছিল আমাদের সময়। ওই সময়টাতে জিম্বাবুয়ে ওয়াজ এ ভেরি গুড টিম, বাট ইংল্যান্ড নিউজিল্যান্ড এগুলা খুবই মিডিওকার টিম ছিল। সো অবভিয়াসলি ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা রোমান্টিসিজম ছিল। ইন্ডিয়াতে প্লেয়ার্স লাইক সচিন, সৌরভ, দ্রাবিড় ওরা খেলতো তখন। পাকিস্তান তো অন্য লেভেলের ছিল, ওয়াসিম আকরাম, সাইদ আনোয়ার, ওয়াকির ইউনুস, সাকিব জাভেদ ওরা ছিল। সো এর বাইরে ক্রিকেটের রোমান্টিসিজমটা বাংলাদেশের অনেকের জন্য ছিল। সাউথ আফ্রিকা ওয়াজ দ্য নেম। এবং শ্রীলঙ্কা তো 96 থেকে অ্যাকচুয়ালি পপুলার হওয়া শুরু করলো, বাংলাদেশেও মোটামুটি টুকটাক তখন ইয়ে করলো, বাট মেইনলি ইন্ডিয়া পাকিস্তানের পরে ওয়েস্ট ইন্ডিজের তখন পরন্ত বেলা। তো সবকিছু মিলে বাংলাদেশে বা ওই 90s-এর যারা নাইনটিজ কিড বলতে অনেকে আসলে একটু মানে অনেকে মনে করে যারা 90s-এর বা 95-96-এ জন্ম নিয়েছে এমন লোকজনও নিজেদেরকে 90s কিড বলে, কিন্তু অ্যাকচুয়ালি তারা বোঝার মতো বয়স যখন হয়েছে তখন কিন্তু 90s পার হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি যারা 90s কিড মানে 90-এর দশকটাতে যারা তাদের কৈশোর কালটা অতিক্রম করছে, তাদের কাছে কিন্তু সাউথ আফ্রিকা টিমটা ছিল একটা রোমান্টিসিজমের নাম। প্লেয়ার্স লাইক, মানে আমার মনে আছে 96 ওয়ার্ল্ড কাপে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, আমি ক্যাডেট ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে টিকছিলাম, পরে ভাইভাতে আর মেডিকেলে বাদ হয়ে গেছে। তো ক্যাডেট ভর্তি পরীক্ষা আমার মনে আছে যে রিটেনে যে আমি টিকবো সেটাও আমার মানে কেউ আমার পক্ষে বাজি ধরতে পারতো না। কেন? কারণ হচ্ছে পরীক্ষা দিয়ে মাত্র বের হয়েই আমি বলতে পারতেছিলাম না কি কি কোশ্চেন আসছে। আমার শুধু একটা কোশ্চেন কথা মনে আছে, কোশ্চেনটা ছিল 99 ওয়ার্ল্ড কাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে ছিল? উত্তরটা ছিল ল্যান্স ক্লুজনার। এই একটা কোশ্চেন বাদে পুরো পরীক্ষার আর একটা কোশ্চেন আমার মনে ছিল না। তো ল্যান্স ক্লুজনার, অ্যালান ডোনাল্ড, হ্যান্সি ক্রোনিয়ে, হার্শেল গিবস, এগুলা ছিল আমাদের চোখে রোমান্টিসিজমের একটা অন্য লেভেল। সো সাউথ আফ্রিকা সবসময় আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকার বাংলাদেশের অ্যাটলিস্ট সাউথ আফ্রিকার অত হেট্রেড বা অত হেটার নাই, কিন্তু এই কারণেই সবসময় দে হ্যাভ প্রডিউসড দিস কাইন্ড অফ ক্রিকেটার্স। এবং হ্যান্সি ক্রোনিয়ে ওয়াজ দ্য ওয়ান হু স্টার্টেড দিস সিরিজ অ্যাকচুয়ালি, যে সাউথ আফ্রিকাকে অন্যভাবে ক্রিকেটিং ওয়ার্ল্ডে এভাবে পরিচয় করে দেওয়াটা। ইয়া, থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ ভাই আজকে স্টোরি টেলিং সেগমেন্টের জন্য। আর এটা দিয়ে কিন্তু আজকে সিলি পয়েন্ট শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ অল। মানাজির ইসলাম গট ইট। মানাজির ইসলামের একটা কমেন্ট চোখে পড়ছে। ইয়েস, থ্যাঙ্কস ব্রো, জিও ফ্রি বয়কট ওয়াজ দ্য নেম। জিও ফ্রি বয়কট, আমি লাইক এখন দেখতেছিলাম ডেভিড লয় এন্ড জিও ফ্রি বয়কট দুইজনের নাম বের করছিলাম, এন্ড ইট কেম ফ্রম আইসিসির একটা পোস্ট থেকে আমি নাম দুটো বাইর করছিলাম। এন্ড ইয়া, সো দিস ওয়াজ অল।
Thank you so much for everyone staying. আর I think শানুর ভাই ঘুমাই গেছে বুঝছেন আমি মাঝখানে দিলাম উনি ধরে নাই anyways thank you so much everyone and good night thank you for staying with us